তো মশিউর স্যারের হাত ধরেই কিন্তু আমার এখানে আসা। স্যার কিন্তু আমাকে এই জায়গাটা তৈরি করেছেন। পরবর্তীতে আমি চেষ্টা করেছি দেশের বাইরে আসার। তাই আমি বলবো যে স্যারের এই উদ্যোগটা যে কতটা দরকারি এবং আসলে যে কতটা উপকৃত হচ্ছে আমরা সকলেই, ঠিক এটাই আমাদের বিজ্ঞানী.org এর উদ্দেশ্য, যে গবেষণাটাকে ওই উচ্চ পর্যায়ে না রেখে তৃণমূল পর্যায়ে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার, বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটানো। আমি আজকে অত্যন্ত আনন্দিত আমার পরিচিত ডক্টর মশিউর ভাইয়ের আমন্ত্রণে আজকে আপনাদের বিজ্ঞানী.org এর প্ল্যাটফর্মে আমার সাক্ষাৎকার দেওয়ার সুযোগ হয়েছে। সো মেডিকেলটা কেমন আর ইন্ডাস্ট্রিয়ালটা কেমন? এটা কমপ্লিটলি ডিপেন্ড। ইফ ইউ লাইক ইন্ডাস্ট্রি ইজ গুড, বাট মাই সাজেশন উড বি ফার্স্ট। আপনার কি মনে হয়, আপনি তো ড্রাগ নিয়ে কাজ করতেছেন, আমাদের দেশের ড্রাগ ডেভেলপমেন্টটা কেমন হচ্ছে? মন থেকে যদি কেউ কিছু চায়, ইট হ্যাজ টু বি ভেরি কংক্রিট। আমি এখানে কয়েকটা লেসন টু বি লার্ন, কয়েকটা ব্যাপার আছে আমি বলছি। যেমন একটা নতুন ড্রাগ নিউ মলিকিউল থেকে, লিড মলিকিউল থেকে মার্কেটে নিয়ে আসতে প্রায় $1 বিলিয়ন US ডলার খরচ হয়, which is 900 million to $1 billion। আর একটা অ্যান্টিবায়োটিক মার্কেটে নিয়ে আসতে $2 to $3 বিলিয়ন খরচ হয়। ব্যক্তি ভেদে যে আলাদা ডোজের ওষুধ তৈরি হচ্ছে, স্যার এতে 3D প্রিন্টিং এ কি ভূমিকা রাখতে পারে? এটাকে আমরা বলি কাস্টমাইজড ড্রাগ ডেলিভারি সিস্টেম বা প্রিসিশন মেডিসিন। দীর্ঘ পথ চলা আপনাকে কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে? নেভার গিভ আপ। বিএস হয়ে গেলে ইন্টার্নশিপের সাথে যুক্ত আছে, তো শেষ হয়ে যাবে। পরবর্তীতে এমএসটা কি আমার এখানে করে ফেলাটাই ভালো হবে, নাকি এমএস এর জন্য আমি আবার অন্য কোনো কান্ট্রিতে ট্রাই করব? বিজ্ঞানী.org এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ইন্টারভিউ সেকশনে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর মহসিন কাজী। সৌদি আরবের রিয়াদে অবস্থিত কিং সাউদ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ফার্মাসিউটিক বিভাগের একজন অধ্যাপক এবং আধুনিক ঔষধ সরবরাহ ব্যবস্থা নিয়ে গবেষণায় একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিজ্ঞানী। তার গবেষণার মূল ক্ষেত্র লিপিড ভিত্তিক ন্যানো ফর্মুলেশন, পানিতে কম দ্রবণীয় ওষুধের শোষণ বৃদ্ধি, তরল ওষুধকে কঠিন ডোজে রূপান্তর এবং 3D প্রিন্টিং প্রযুক্তিতে ওষুধ তৈরি। তিনি ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার মোনাস ও ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষা জীবন সম্পন্ন করেন এবং কিংস ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার আগে মোনাস বিশ্ববিদ্যালয়ে পোস্ট ডক্টরাল গবেষক এবং যুক্তরাষ্ট্রের অ্যাবট ল্যাবরেটরিজে শিল্প পর্যায়ের অভিজ্ঞতা অর্জন করেন। এ পর্যন্ত 292টির বেশি গবেষণাপত্রের রচয়িতা ডক্টর কাজী একাধিক আন্তর্জাতিক পেটেন্টের অধিকারী এবং এলসেভিয়ার তথ্য ভান্ডার অনুযায়ী বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের 2% মধ্যে তিনি একজন তালিকাভুক্ত বিজ্ঞানী। বর্তমানে তিনি একটি লিপিড গবেষণা দলের নেতৃত্ব দিচ্ছেন এবং মোনাস ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সের মেন্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর মহসিন কাজী। আসসালামু আলাইকুম স্যার, ধন্যবাদ বিজ্ঞানী.org এর সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি কেমন আছেন সেটা মধ্য দিয়ে আমরা আজকের প্রোগ্রামটি শুরু করতে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে অত্যন্ত আনন্দিত আমার পরিচিত ডক্টর মশিউর ভাইয়ের আমন্ত্রণে আজকে আপনাদের বিজ্ঞানী.org এর প্ল্যাটফর্মে আমার সাক্ষাৎকার দেওয়ার সুযোগ হয়েছে। আমরা ইউজুয়ালি বেশি ব্যস্ত থাকি ব্যাক সাইডে, রিসার্চ গবেষণা এগুলো নিয়ে, ফ্রন্টলাইনে খুব একটা আসা হয় না, সাক্ষাৎকার আমাদের কমই। আমার মনে হয় এর আলোকেই এটাকে মাথায় রেখে ডক্টর মশিউর রহমান ভাই এবং ওনার নেতৃত্বে ভেরি ইয়াং টিম, শুক্তি এবং মোমো, মহিউদ্দিন এবং আমি জানি যারা ব্যাক সাইডে কাজ করছেন, হ্যাঁ, এটাকে সাকসেসফুল করার জন্য অবশ্যই একটা বড় টিম, আপনাদের সবাইকে নিয়ে উনি আমার মনে হয় এই প্ল্যাটফর্মটা চালু করেছে। এই জন্য আপনাদের সবাইকে গ্রিটিংস, শুভেচ্ছা এবং আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রিয়েলি ভালো আছি। আপনাদের সঙ্গে আজকে কথা হবে নেক্সট 1 hour or so। আমি খুব মানে এক্সাইটেড যে আপনাদের সঙ্গে। আমিও বেসিক্যালি আপনার ইন্টারভিউটা নেব একজন অভিজ্ঞ এবং সিনিয়র সায়েন্টিস্ট। আমি আসলে অনেকটা মানে কনফিউজড হয়ে গেছিলাম যে সিনিয়র সায়েন্টিস্টদের সাথে আমি কিভাবে কমিউনিকেটটা করবো। পরে চিন্তা করলাম যে হ্যাঁ, করতেছি তো, আস্তে আস্তে এভাবেই তো শিখবো, শেখার তো কোনো শেষ নাই, পুরো জীবন তো একটা শিক্ষাক্ষেত্র। 100%। এটা শুধু আপনাদের ক্ষেত্রেই না, আপনারা ইয়াং রিসার্চার বা এখন যারা পড়াশোনা করছেন, ভবিষ্যতে রিসার্চ এই ট্র্যাকে আসবেন, শুধু আপনাদের জন্য না, এটা আমাদের জন্য। লাইফটাই মূলত একটা শিক্ষা। এটা আমার মনে হয় একাডেমিতে আসার পর যেটা মনে হলো যে এটা কন্টিনিউয়াস, এটা শেষ হবে না। And I love to actually be a student or whatever. হ্যাঁ স্যার, আসলে অভ্যস্ত হয়ে গেছে এখানে ফ্রি বসে থাকলে দেখি বিরক্ত লাগে, কারণ এই চাপটা না থাকলে তখন যেন আর ভালো লাগে না। আসলে বিজ্ঞানী.org এর যাত্রা শুরু কয়েকজন স্বপ্নবাজদের নিয়ে। মূলত আমরা দেখেছিলাম কোভিড সময়টাতে যে স্টুডেন্টরা পড়াশোনায় বিমুখ হয়ে গেল, ফোনের প্রতি অত্যাধিক আসক্তি, আর দ্বিতীয়ত আমাদের দেশে বিজ্ঞান শিক্ষার প্রসারটা কম। তো মশিউর স্যারের চিন্তা ভাবনাটা সবসময়ই ছিল যে দেশে বিজ্ঞান শিক্ষার প্রসারটা ঘটাতে হবে, প্রচার করতে হবে এবং শিক্ষার্থীদেরকে এই পড়াশোনার ভিতরে আনতে হবে, কিন্তু বোরিং ওয়েতে না।
ইন্টারেস্টিং ওয়েতে। তো আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের সাথে সায়েন্টিস্টদের কমিউনিকেশন গ্যাপ প্রচুর। ইভেন আমি বেসিক্যালি নিজের কথাই বলবো, এখান থেকে 2-3 বছর আগেও জানতাম না রিসার্চটা কিভাবে হয় বা সায়েন্টিস্টরা আসলে কি কি কাজ করে। রিসার্চের কোনো সিস্টেম, উচ্চ শিক্ষার সিস্টেম যে আমি কিভাবে দেশের বাইরে পড়াশোনা করতে যাবো, কোনো পাথওয়ে আমার তখন জানা ছিল। তো মশিউর স্যারের হাত ধরেই কিন্তু আমার এখানে আসা। স্যার কিন্তু আমাকে এই জায়গাটা তৈরি করেছেন। পরবর্তীতে আমি চেষ্টা করেছি দেশের বাইরে আসার। তাই আমি বলবো যে স্যারের এই উদ্যোগটা যে কতটা দরকারি এবং আসলে যে কতটা উপকৃত হচ্ছে আমরা সকলেই, এটা আসলে চিন্তা করে দেখলে অনেক। আমি দেখেছি যে অনেক স্টুডেন্ট, আমি অনেক প্রশ্ন পাই যে আপু আমরা বিদেশে উচ্চশিক্ষা নিতে চাচ্ছি, কি করব, বা সায়েন্টিস্ট হতে গেলে আমাকে কি কি করতে হবে। আমি বলি আমাদের সেশন গুলা দেখো, আমরা সরাসরি সায়েন্টিস্টদেরকে আনি, তাদের গবেষণা সিস্টেম গুলো শোনো, তারপরে বুঝতে পারবে যে আসলে গবেষণা কিভাবে করতে হয় বা কিভাবে তুমি বিজ্ঞানী হবে। তো ঠিক এটাই আমাদের বিজ্ঞানী.org এর উদ্দেশ্য, যে গবেষণাটাকে ওই উচ্চ পর্যায়ে না রেখে তৃণমূল পর্যায়ে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার, বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটার। তো আজ আপনাকে পেয়ে আসলে আমি খুবই আবেগাপ্লুত হয়ে পড়েছি। আপনার বিষয় আমার বিষয় পুরোটাই কাছাকাছি, এবং আমি জানি যে আমি ভবিষ্যতে আপনার অধীনে অনেক কিছু শিখতে পারবো। সেজন্য আমি মনে করি এই 1 ঘন্টা আমার একটা ক্লাস। ইনশাআল্লাহ ইট উইল বি অ্যান ইন্টারঅ্যাকশন সেশন। অফ কোর্স যদি কেউ ইভেন ইন্টারঅ্যাক্ট করতে চায় ইন দ্য মিডল, নো প্রবলেম। এই ধরনের সেশন থেকে অবশ্যই অনেক কিছু আমি শিখবো এবং অনেক কিছু শিখার আছে ডেফিনেটলি। কারণ এখানে আরো যারা ইয়াং, যারা পড়াশোনা করতেছে এখন এখানে, অবশ্যই যে কেউ যে কোনো সময় কোয়েশ্চেন করলে ইনশাআল্লাহ আই উইল আনসারিং দ্যাট। ইন্টারাকশন ক্যান বি লাইক কন্টিনিউয়াস। হ্যাঁ, এমন না যে আমি একচাটিয়া কথা বলবো সবাই চুপ করে থাকবে, না। যদি কারো কোনো আরো কোশ্চেন আনসার সেশন আছে, তো প্রথমে আপনার কোশ্চেন আনসার সেশনে অডিয়েন্সদের জন্য মুক্ত থাকবে, তারা কোশ্চেন করতে পারবে, আপনি আনসার দিবেন, তারা তাদের মনের ব্যক্ত কথাগুলো আপনার থেকে জেনে নিবে। এই তো পুরো সুযোগ আছে সব রকমের। বিজ্ঞানী.org এর এটা একটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। স্যার, আপনার এই কিং সাউথ ইউনিভার্সিটিতে যোগ দেওয়ার গল্পটা যদি বলতেন, যে আপনার শিক্ষা জীবনটা কোথা থেকে শুরু হলো এবং এই কিং সাউথ ইউনিভার্সিটি পর্যন্ত আপনি কিভাবে পৌঁছালেন, বা এই যে আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ড, এই সুযোগ তৈরিতে কি কি সাহায্য সহযোগিতা হয়েছিল, আপনার পুরো শিক্ষা জীবনটার আলোকে যদি একটু আলোকপাত করতেন। থ্যাংক ইউ। এই কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, কারণ এই কোয়েশ্চেন এটা হচ্ছে যে আমি কিং সাউথ, আমি তো প্রথম আমার স্টাডি ছিল অস্ট্রেলিয়াতে, অনার্স থেকে শুরু করি, সেটা 95 থেকে স্টার্ট করি। ইউজুয়ালি ওখান থেকে কেমিস্ট্রিতে অনার্স করে আমি, তখন আমার বাংলাদেশে ছিল না, অস্ট্রেলিয়ান এমবাসি ছিল না, ওখান থেকে অ্যাপ্লাই করে দিল্লি থেকে অ্যাপ্লাই করে অস্ট্রেলিয়াতে চলে যাই। এখন কোয়েশ্চেন হচ্ছে যে অস্ট্রেলিয়া তো অনেক দূরে, ফার ইস্ট, সেই অস্ট্রেলিয়া থেকে কিভাবে সৌদিতে আসলাম। হ্যাঁ, সৌদি আমাদের দেশ থেকে কাছে হলে অস্ট্রেলিয়া থেকে কিন্তু অনেক দূরে। তো সেই স্টোরিটা দেখে, আজকে লং স্টোরি, কিন্তু আই উইল ট্রাই টু জাস্ট কাট ইট শর্ট, একটু বলি। তো আজকে আপনি কি আপনার অনার্স লাইফটা এই আলিগড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন না দেশে? না, আলিগড় ইউনিভার্সিটি। ইন্টারমিডিয়েটের পরে আমি আলিগড়ে চলে আসি। তখন কিভাবে গেলেন এটা যদি একটু বলতেন, কারণ এখন তো আমাদের জন্য অনেক সরকারি স্কলারশিপ বা আমাদের এখন তো অনেক সুযোগ, আপনাদের সময়টাতে কিভাবে সম্ভব হলো? আমাদের সময় এটা স্কলারশিপই ছিল অ্যাকচুয়ালি। আলিগড়ে তখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য একটা সার্টেন, যাদের স্পোর্ট ছিল তাদের জন্য স্কলারশিপ ছিল। আমাকে আলিগড়ে আসার পেছনে, এটা অনেক আগের, এরপরে তো অনেক স্টোরি, তারপর আমি একটু শর্ট করতে চাচ্ছি। ওইটা ছিল মেইনলি ওই 94-93 দিকে আমাদের এখানে ওই সেশনের একটা লম্বা একটা ছিল, হ্যাঁ, এই মানে ট্রাফিক বলতে গেলে। তো ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে বাংলাদেশের অন্যান্য ইউনিভার্সিটিতে প্রায় 3-4 ইয়ার্স এর অনার্স, তখন তো 3 ইয়ার্স ছিল অনার্স, ওইটা শেষ করতে সময় লাগতো 6-7 ইয়ার্স। ওইটা একটা ইস্যু ছিল। আর আমাদের গাজীপুর, আমার গ্রামের বাড়ি হচ্ছে গাজীপুর, আমাদের তখন কয়েকজন আমার সঙ্গে, মানে আমাদের সিনিয়র ছিল যারা এই আলিগড় ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছিল আর কি, আমি জানতাম। সেটা একজন ছিল গাজীপুরে তখনকার এমপি, ওনার ছেলে, আমি আজকে নাম আর বললাম না। তো যাই হোক, ওনাদের ইয়েতে তারপর আমার ওনাদের সঙ্গে যোগাযোগ করলে ওনারা ওখান থেকে আমার গ্রেডের এগেনস্টে, অর্থাৎ রেজাল্টের এগেনস্টে, এই কেমিস্ট্রিতে এই অফার লেটার ওখান থেকে পাঠিয়েছিল আর কি, ইউনিভার্সিটি। তো ওই আর কি যাওয়া ওখানে, স্পেশালি ওখান থেকে শেষ করে আমার রেজাল্ট খুব ভালো ছিল কেমিস্ট্রিতে, বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট মার্ক ছিল ওখানে, এবং অল টুগেদার। আলিগড় কিন্তু ওয়ান অফ দ্য 28 ইউনিভার্সিটি ছিল ইন্ডিয়ার। এটা ইজ ভেরি প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, আপনারা জানেন, অনেক পুরনো ইউনিভার্সিটি। এটাই প্রথম ব্রিটিশদের সময় ফার্স্ট ইউনিভার্সিটি, যেখান থেকে শুধু আমাদের দেশে না, অনেক আমাদের এই সাবকন্টিনেন্টের যারা তখন প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট ছিল,
মুসলিম, তারা ওখানে লেখাপড়া করেছে অনেক, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়ার। তো ওই ইউনিভার্সিটিতে আমাদেরকে অনেকে জিজ্ঞেস করতো যারা ইন্ডিয়ান ছিল, যে এত প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটি, আমরা হোল ইন্ডিয়ার মধ্যে চান্স পাই না, খুব হাই স্কোর লাগে যে তোমরা বাংলাদেশ থেকে এখানে পড়তে আসো, আমাদের কত মানে ছেলেপেলে, স্কলার ছেলেপেলে এখানে ভর্তি হতে পারে না। তো যাই হোক, ইট ওয়াজ অলসো আন্ডার দ্য স্কলারশিপ। ওরা সব, যেমন আমাদের ইউনিভার্সিটি গুলো তো বিদেশিদের জন্য একটা কোটা রাখে, তাই না, গ্রেড ওয়াইজ যারা ভর্তি হতে পারে, এরকমই ছিল। তো জাস্ট কুইকলি বলে, কেমিস্ট্রিতে ওখানে অনার্স শেষ করে আমার যে পার্সেন্ট ছিল, ইট ওয়াজ ক্লোজ টু 80%। তো অস্ট্রেলিয়াতে চলে যাই। তখন অস্ট্রেলিয়াতে ইউজুয়ালি আমি এমবিএ করেছিলাম আর কি, প্রথম এমবিএ শেষ করার পর, কারণ তখন অস্ট্রেলিয়ার, এটা হবে 2002 এর দিকে, অস্ট্রেলিয়ান পোস্ট গ্রাজুয়েট অ্যাওয়ার্ড, এটা 161 জনকে ওরা সিলেক্ট করে স্কলারশিপের জন্য। ওইটাও এক মেধা অনুযায়ী, মানে এটা কিভাবে ওই গ্রেড ওয়াইজ আর কি, অনার্স এর রেজাল্টস এর ভিত্তিতে। তো ওই আমি অ্যাপ্লাই করার পর আমার ট্র্যাক ছিল এটাই, মানে হেলথ সায়েন্স আর কেমিস্ট্রি অনওয়ার্ড, লাইক অল হেলথ সায়েন্স সাবজেক্টস। ওখান থেকে 161 জনের মধ্যে আমাকে সিলেক্ট করেছিল আর কি অস্ট্রেলিয়ায়, এবং ডাইরেক্ট ওইটা আমার ফাইলটা ওখান থেকে সিলেক্ট করার পর মোনাশ ইউনিভার্সিটি দিয়েছে। তো মোনাশ ইউনিভার্সিটি, আমি একটা কথা আরেকটু বলে রাখতে চাচ্ছি, মোনাশ ইউনিভার্সিটি এখন কারেন্টলি ওয়ার্ল্ড র্যাঙ্কিং ইটস লাইক অ্যারাউন্ড 35th ইন দ্য গ্লোবাল র্যাঙ্কিং। আর মোনাশের যে ফার্মাসি কলেজ, যেখানে আমার অ্যাডমিশন হয়েছিল, ফার্মাসি কলেজ এখন এই বছর সেকেন্ড ইন দ্য র্যাঙ্কিং, ইউএস র্যাঙ্কিং। লাইক আমাদের পরে কিন্তু ওই জন্য লাইক অক্সফোর্ড বা আদার ইউনিভার্সিটিস, লাইক ফার্স্ট আমার মনে হয় হার্ভার্ড, সেকেন্ড হচ্ছে মোনাশ, থার্ড ইউসিএল এর সঙ্গে আবার কোলাবোরেশন আছে এখন। তো এখানে হওয়ার পর ডাইরেক্ট আমার প্রফেসর ছিল তখন কলিন পাউটন ফার্মাসি, সে আমাকে সবকিছু দেখালো ওখানে, বললো যে এই ব্যাপার, তুমি তোমার আগের যে আবার পেপারগুলো জমা দিতে হবে আমাদের এখানে, আমার কাছে তোমার ফাইল আসছে। তো ওখানে যখন আমি জমা দিলাম, সে অ্যাসেস করে, মানে এমআরজিএস বলে, মোনাশ রিসার্চ গ্রাজুয়েট স্কুল, এমআরজিএস থেকে আমার ওইটা অ্যাসেস করার পর বললো যে যেহেতু আমার তো পিএইচডির জন্য অ্যাপ্লাই করেছিলাম, আমার মাস্টার্স প্লাস অনার্স ছিল, কি বলে এটাকে, কেমিস্ট্রি। তখন এরা বললো যে ফার্মাসিতে করতে গেলে আমার ওই কেমিস্ট্রিতে এক্সামশন দিয়ে আমাকে বললো যে তোমাকে আবার বি ফার্ম করতে হবে আর কি। তো তখন এটা বি ফার্মটা অস্ট্রেলিয়াতে বি ফার্ম করে করা যায়, এটা 4 ইয়ার্স বি ফার্ম, তারপর পিএইচডি। তখন আমি বি ফার্ম করি ওখানে আবার মোনাশ ইউনিভার্সিটিতে, তারপর ডাইরেক্ট ওখান থেকে পিএইচডি তে জয়েন করি আর কি। তো ওইটা ওখানে জয়েন করার পর, লেটস নাও টেল ইউ হোয়াট মেড মি টু কাম ইন কিং সাউথ ইউনিভার্সিটি। তো আমি কিন্তু আপনার কি বলে এটাকে, আমি কোনো মাদ্রাসা স্টুডেন্ট না, অন্য কিছু না, যে আমার খুব সফট কর্নার ছিল ইনিশিয়ালি সৌদিতে আসার, বরং মিশনারি স্কুলে পড়াশোনা করেছি। তা এখন তো এটা লাস্ট স্টেজে আমার, যখন আমি পিএইচডি করি মোনাশ ইউনিভার্সিটিতে, আমার পাশে একটা ইয়ে ছিল, জাস্ট আমরা শুক্রবারে নামাজ পড়তে যেতাম, আমার সঙ্গে ইন্দোনেশিয়ান এক ব্রাদার ছিল, মালয়েশিয়ান ছিল, তো আমরা 4-5 জন ছিলাম আর কি ওখানে মুসলমান। তো যাই হোক, আমরা নামাজে আসতাম, তো ওইখান থেকে দেখতাম অনেক এই রিজনের আর কি, জিসিসি অর্থাৎ এই মিডল ইস্ট এই রিজনের অনেক ভাইদের সঙ্গে পরিচয় হলো, দেখা হলো। তো আস্তে আস্তে একটু সফট কর্নার, যে অনেকের কাছে শুনি সৌদি আরব, মনে হলো যে সৌদি আরবে কি একটু যাই, একটু মক্কা মদিনা একটু ওখানে একটু যাওয়ার ইচ্ছা পোষণ করলাম আর কি ইনিশিয়ালি। তো এবং আমি অনেকবার ট্রাই করলাম এখানে, যে যদি এটা খুব ইন্টেনশনটা ছিল খুব, মানে কি বলে এটাকে, খুব জেনুইন রিয়েল ইন্টেনশন, ইটস নট লাইক যে ফেক, আমি জাস্ট একটু এমনি যাবো, নো, নট ভিজিট, নট, এই জন্য মন থেকে যদি কেউ কিছু চায়, ইট হ্যাজ টু বি ভেরি কংক্রিট। আমি এখানে কয়েকটা লেসন টু বি লার্ন, কয়েকটা ব্যাপার আছে আমি বলছি। এবং আল্লাহ যদি চায় যে কাউকে কোনো ভালো কিছু দিবে, there will be a lot of test as well. I'll tell you these things, যে আপনি কি কি টেস্টের পিছন দিয়ে যেতে পারেন, যদি আপনি ধৈর্য সহকারে ওইটা কভার করতে পারেন, something would be very good. আমি জানতাম না ডাউন দ্য লাইন I would have this much opportunity. আমি আজকে এখানে যে যাবো, এটা কোনো এরকম না যে প্রি ডিটারমাইন্ড, আগে থেকে প্ল্যান ছিল সৌদি আরব এই সেই, এবং একাডেমিতে ঢুকবো, বড় রিসার্চ, নাথিং ডিফারেন্ট। এক একটা জায়গায় আঘাত পাওয়ার পরে টার্নিং পয়েন্ট, এগুলো টার্নিং পয়েন্ট। ইফ ইউ হ্যাভ এ রিয়েল প্যাশন, ধৈর্য ধরতে হবে, ব্লেমিং না, কোনো একটা জায়গায় প্রবলেম হলে আমার কেন এটা হলো, নট লাইক দিস, ইউ হ্যাভ টু কাম, ধৈর্য ধরতে হবে, তারপর আগাইতে হবে। আচ্ছা যাক, তো যখন প্ল্যান করলাম যে কিভাবে যাই, কয়েকবার অ্যাটেম্প নিলাম যে বাংলাদেশ হয়ে কি, সৌদি হয়ে কি বাংলাদেশে যাওয়া যায় অস্ট্রেলিয়া থেকে। তখন তো স্টুডেন্ট, এত টাকা পয়সাও নাই, পিএইচডি শেষ মাথায়, তো দেখলাম না, কারণ অস্ট্রেলিয়া তো ফার ইস্ট, ওই বাংলাদেশে আগে যাইতে হবে, তারপর সৌদি, টাকা অনেক বেশি লাগতো।
তো আর যাওয়া হয় নাই। হঠাৎ একটা কনফারেন্সে পিএইচডি শেষ দিকে ইউএসএ তে আমি যাই, এটা শিকাগোতে ছিল এই কনফারেন্স, এবং 2006 এর দিকে। তখন আমার এই পোস্টার প্রেজেন্টেশন এক সৌদি ফ্যাকাল্টি মেম্বার কিং সাউদে, তার সঙ্গে হঠাৎ দেখা হলো। তো দেখা হওয়ার পর আমি যে খুব ইন্টারেস্টেড না, দেখা হলো, সালাম দিলাম, সে প্রফেসর, তখন আমি স্টুডেন্ট লাস্ট ইয়ারে। তো আমার পোস্টারটা দেখে, রিসার্চ পোস্টার দেখে সে দাঁড়ালো, খুব ইয়ে করলো। সে এখন এখানে যে এনআইএইচ আছে, সৌদি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর সিইও, বিগ বস, বিকে আমার বন্ধু অ্যাকচুয়ালি। তো যাই হোক, তখন বললো তুমি তো খুব ইয়াং রিসার্চার, আমি একটা নতুন চেয়ার খুলবো, রিসার্চ চেয়ার আমাদের স্টার্ট হবে, এটা হয়তো আজকে থেকে 1-2 বছর পরে, তুমি যদি ইন্টারেস্টেড হও, এটা ডিরেক্টর আমরা নিচ্ছি ইউনিভার্সিটি অফ সিনসিনাটি থেকে, ইউএস থেকে। তো তোমাকে যদি আমি নেই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে, যেহেতু তুমি জুনিয়র, তুমি কি ইন্টারেস্টেড? আমি বললাম হ্যাঁ ইন্টারেস্টেড হবো না কেন। তো ওর সঙ্গে আমি ওইটা আর বলি না যে কত স্যালারি কি, এত খুব একটা আমি ডিটেইল না অনেক ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ সৌদিতে যদি একাডেমিতে যাই, ওয়াই নট। আমি তখন এরকম ফার্দার চিন্তা না করে বললাম ঠিক আছে তুমি জানাও, আমার কার্ড দিয়ে দিলাম, মানে ইমেল অ্যাড্রেস। এরও 1 বছর পর হঠাৎ একদিন ইমেল পেয়ে যে তুমি কি আসবা। তারপর এখানে অনেক স্টোরি, এটা আর বললাম না। আচ্ছা যাক, তখন অলরেডি পিএইচডি আমার কমপ্লিটেড। হ্যাঁ, আমি পোস্ট ডক করতেছি মোনাশিং, প্রফেসর কলিন পাউটন আন্ডার। হি ইজ এ ভেরি ওয়েল নোন লাইক সায়েন্টিস্ট। অস্ট্রেলিয়াতে যে ভ্যাকসিন ওরা ইনভেন্ট করছে, ওটা ওর ভ্যাকসিন ছিল, মোনাশিং, কলিনের। এবং কলিনকে আমি সৌদি আরবে ইনভাইট করেছিলাম 2016-এ। হি কেম, আমার ইনভাইটেশনে সে আসছিল, এবং হি লাইক সো মাচ সৌদি। এরপরে গিয়ে বলছিল যে আবার কি কাজে আমাকে কবে আবার ইনভাইট করবা সৌদি। এনিওয়ে, তখন যখন অফার পেলাম, ইন দ্য সেম টাইম আবার কলিন আমাকে বলছিল তুমি এখানে পোস্ট ডক করতেছো, ঠিক আছে মোনাশে, কিন্তু ইটস বেটার বিকজ মোনাশটা খুব, এটা ছিল খুব টাইট, মানে জবের ক্ষেত্রে বললো যে তোমার ফিউচার ক্যারিয়ারের জন্য তুমি যদি ভালো কোনো জব পাও, ইউ ক্যান লিভ। হ্যাঁ, তুমি এটা খুঁজো, তুমি খুঁজতে থাকো। তো আমি এর মধ্যে সৌদি থেকে অফারের আগে আমি ইউরোপ এবং বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে একাডেমিতেও কিছু জবের জন্য অ্যাপ্লাই করি। আরেকটা জবের অফার আমার ওই সাইমালটেনিয়াসলি আসছে। যখন এদিকেও এরা কন্ট্যাক্ট করলো আমার সঙ্গে সৌদি থেকে, কিং সাউদ ইউনিভার্সিটি থেকে, এট দ্য সেম টাইম, এট দ্যাট টাইম আমাকে ব্যাসেল, রোশ, ওয়ান অফ দ্য বিগ ফার্মাস ইন দ্য ওয়ার্ল্ড। রোশ কিন্তু ওই ব্যাসেলে, সুইজারল্যান্ডের অনেক বড় ফার্মা, অনেক রিনোন, ইফ ইউ নো রোশ ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। ওখান থেকে আমার অফার আসলো। অফার বলতে মানে ইন্টারভিউ দিলাম এবং ডান। এখন হচ্ছে কনফ্লিক্ট। সৌদি আরব, ওরা টিকেট সব রেডি করে আমার স্যালারি স্ট্রাকচার কল দিয়ে সেট করছে। করার পর এদিকে রোশ থেকে বলছে ইউ আর সিলেক্টেড নাও। রোশ পাঠা দিছে 2 জায়গা থেকে অফার এবং স্যালারি স্ট্রাকচার। রোশের স্যালারি স্ট্রাকচার যেহেতু সুইজারল্যান্ডে, আমি বলতেছি ইন এ মোমেন্ট, ছিল খুব হাই স্ট্রাকচার, খুব হাই স্যালারি। কিং সাউদে ট্যাক্স ফ্রি, এটা হাই, কিন্তু রোশে অনেক হাই। কারণ আছে এখানে, আমি জানতাম না। রোশে ওখানে হচ্ছে সুইজারল্যান্ডে তো এক্সপেন্স অনেক হাই, মানে দেখা গেছে এক্সপেন্স বাদ দিলে এদিকের মতো না, অনেক হাইলি কস্ট, এই যে রেন্ট, এভরিথিং। এই জন্য মানুষ জার্মানিতে থাকে বর্ডারে, তারপরে ব্যাসেলে যায়। রোশ হচ্ছে ব্যাসেল ইন সুইজারল্যান্ড। তো মানুষ থাকে এদিকে জার্মানিতে ক্রস করে সুইজারল্যান্ডে যে কাজ করে, কারণ এদিকে চিপ রেন্ট এন্ড আদার কস্ট, আর ওখানে যে কাজ করে। এনিওয়ে, তো আমি এখন পড়ে গেছি বিপদ। এই জন্য আমি তো একা না, আমার তখন অলরেডি আই ওয়াজ ম্যারিড এন্ড আমার ওয়াইফের সঙ্গে বুঝতে হবে। এখন ওয়াইফ, আমার তো মন এদিকে, সৌদির দিকে। আমি ওইটা পাইছি, কিন্তু ওয়াইফ বলছে না, তুমি মোনাশ গ্রাজুয়েট, দিস ইজ লাইক সেকেন্ড ইন দ্য ওয়ার্ল্ড, অর একবার ফার্স্ট হয়েছে আমার ওই সময়, এত বড় রিনোন ইয়ে থেকে তুমি সৌদিতে যাবা, ওয়াই ডোন্ট ইউ গো সুইজারল্যান্ড? নো, সৌদি বাংলাদেশে। হ্যাঁ, বাংলাদেশে না, ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, এটা বলেই নেই, কারণ নেগেটিভ কিছু ইয়ার আগে, তখন তো আসার পর কত অসুবিধা, আসতে চাচ্ছিল না, আর এখন যেতে চায় না এখান থেকে। জাস্ট এটা বলে নিলাম আর কি। এখন যদি বলি অস্ট্রেলিয়া, লেটস গো ব্যাক, বলছে না, আই উড হ্যাভ হার্ট অ্যাটাক। বলে নিলাম যে মানে কি এখন তো ল্যাঙ্গুয়েজ নিয়ে তো কোনো ইস্যু নেই। না, ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো ইস্যু নেই এখানে। সবটাই অ্যাকচুয়ালি কিং সাউদ ইংলিশ মিডিয়াম, এবং অনেকেই এটা জানে না, মনে করে যে সৌদি আরব। তো এই সৌদি আরবের যে ট্রান্সফরমেশন কি হয়েছে, এটা আই উইল টেল ইউ ইন এ মোমেন্ট। যেখানে আমি আসার আগে ইউনিভার্সিটি ছিল মাত্র 25 থেকে 30টা, ওই জায়গায় এখন 100-এর উপরে ইউনিভার্সিটি। আই উইল টেল ইউ ইটস বিগ স্টোরিজ, এবং কিং সাউদ ইউনিভার্সিটির র্যাঙ্কিং, আমাদের কলেজ অফ ফার্মাসি র্যাঙ্কিং, আই উইল টেল ইউ ইন এ মোমেন্ট, এবং বুঝতে পারবেন যে এখন রিয়াদ, সৌদি আরব কোন দিকে যাচ্ছে। ইন দ্য ফিউচার দিস উইল বি এ গ্লোবাল হাব। I am telling you, এটা হাদিসেও আছে আমাদের, this is another part, but you will see. তো খুব কুইকলি এখন বলি যে এটা একটা নাইস স্টোরি, এটা যে কিভাবে আমি এখানে এন্ড আপ করলাম।
স্যার সায়েন্স এন্ড টেকনোলজিতে সৌদি কি এখন অনেক এগিয়ে? অনেক অ্যাডভান্স, কারণ এরা ইউএসএ যেমন ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপ করতেছে। আমাদের প্রবলেম কোথায় বাংলাদেশি সায়েন্টিস্টদের বা যারা ফ্যাকাল্টি মেম্বার, আমাদের ইনফ্রাস্ট্রাকচার নাই। আমাকে যদি সেম ইনস্ট্রুমেন্ট ঢাকায় কোনো ইউনিভার্সিটি দিত অথবা সেম সুযোগ, যে মানে সেটা রিসার্চের সুযোগ অন্য, আমি তো আমার বিদেশে আসার দরকার নাই। আই কুড ওয়ার্ক ইন ঢাকা। সাথে লাইভ নিরাপত্তা দিতে হবে। হ্যাঁ, সবকিছু এটাই তো। এই ইনফ্রাস্ট্রাকচার এরা ডেভেলপ করতেছে ইন দ্য ফিউচার, নট অনলি ইন এই শুধু হেলথ সায়েন্সে, ডিফেন্স, হেলথ সায়েন্স, এআই। সো এইখানে যদি আর বাইরে থেকে এক্সপার্টিস নিয়ে আসবে, আপনাদের মতো সায়েন্টিস্ট যদি এখানে নিয়ে আসে ইন হাই ইনফ্রাস্ট্রাকচারড ল্যাবরেটরিতে, তাহলে আপনি প্রডিউস করতে পারবেন। সেম ল্যাবরেটরি যদি ঢাকায় থাকতো, ইউ ডোন্ট ইভেন হ্যাভ টু গো and work in Pakistan or in other countries. You can come back to Bangladesh and work, and Bangladesh could be এক্স্যাক্টলি। বাট আমাদের ফিল্ডটা তো বাংলাদেশে নাই বললেই চলে। এই তো লিডারশিপ, এই যে আন্ডার দ্য লিডারশিপ অফ এমবিএস, আমাদের নিউ লিডার, এটা উনি ডেভেলপ করতেছে। সো এনিওয়ে, জাস্ট টু কাম ব্যাক টু দ্যাট ওয়ান, কুইকলি বলি কারণ সময়ের একটা ব্যাপার। তারপরও এটার মধ্যে কিছু জিনিস আছে শেখার। সেটা হচ্ছে যে আমি হয়তো বললে বুঝতে পারবেন। তো আমরা ভাবলাম যে এখন যেহেতু আমার ওয়াইফ সুইজারল্যান্ডে যাবে, আমি সৌদি, তো ঠিক আছে আমরা কাজ করি কলিন পাউটনকে জিজ্ঞাসা, সে তো আমার মেন্টর। This is what you need from the mentor, I will tell you. Every student researcher should have a mentor. সেটা তার ইউনিভার্সিটি টিচার হতে পারে যার সঙ্গে তার ভালো সম্পর্ক, বাবা মা যদি এনাফ ওই এটা দিতে পারে সাজেশন, could be his parents. কিন্তু keep one mentor for you who can guide you. I mean, Colin Powton, he was not my parents or now no one, but look what suggestion he gave me. আর যদি ওইটা না দিত, আমার যেটা মনে হচ্ছে আমি জানি, I wouldn't even have come in this level or stage. আমি বললাম, কারণ আমার ওয়াইফও চিন্তা কলিন পাউটনের, কারণ রিসার্চ যারা করে টিচারদের সঙ্গে ডিফারেন্ট সম্পর্ক হয়, সুপারভিশন তো 1-to-1, এটা কিন্তু আন্ডারগ্রেড স্টুডেন্টদের মতো না, 70 জন আমার স্টুডেন্ট এতটা, কিন্তু রিসার্চ তো 1-to-1। তো কলিন পাউটনের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। তো আমি ওকে বললাম যে কাজ করি, কলিনকে একটু জানি, এখনো তো আমি জানাই নাই যে আমার সৌদিতে আসবো বা আমার যে জবগুলো হচ্ছে, কারণ তাকে তো জানাইতে হবে অ্যাটলিস্ট মাসখানেক আগে। তো আমার ওয়াইফ এটাতে রাজি হলো, যদি কলিন অ্যাডভাইস করে তোমাকে সৌদিতে যেতে যাও, আর যদি সে সুইজারল্যান্ডে, তাহলে লেটস গো টু দ্য সুইজারল্যান্ড। তো ঠিক আছে, আল্লাহ ভরসা। কলিনকে এসে আমি অফিসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি এটা বললাম যে এই ব্যাপার, আমার তো সৌদি আরবে একাডেমিতে কিং সাউদ ইউনিভার্সিটিতে হয়েছে, আর সুইজারল্যান্ডে রোশ ফার্মাসিউটিক্যালে অফার আসছে, এবং একটা ইন্ডাস্ট্রি একটা একাডেমি, দুইটা লাইন। কলিন প্রথম কথাই বলছে ইউ শুড গো টু সৌদি, কিং সাউদ ইউনিভার্সিটি। তো আমার সেকেন্ড কোশ্চেনই ছিল যে তুমি কি কখনো সৌদি গেছো, কারণ তুমি না সৌদিতে একটা জায়গায় বললা, নিশ্চয়ই তুমি গেছো, আমার এটা ধারণা ছিল, কারণ সে রোশ চিনে, সুইজারল্যান্ডে হি ওয়েন্ট মেবি মেনি টাইম। তো তুমি সুইজারল্যান্ড থেকে এটা বললো, কাজী তুমি মোনাশ এক্সপার্ট, মোনাশ থেকে তুমি পিএইচডি করা, ইউ হ্যাভ এক্সপার্টিস। আর সৌদি ইনফ্রাস্ট্রাকচার তারা খুব রিচ, এবং একাডেমি তুমি গিয়ে দেখবে অনেক দামি দামি ইনস্ট্রুমেন্ট যেটা আমরা এখানেও ইউজ করি না। মোনাশ তুমি যা, তোমার এখানে লাইক ফ্লেক্সিবল, তুমি যে মানে কিংডমে যে পড়বা, ল্যাবের কিংডম, এবং ওইখানে তুমি এক্সপার্টিস আছে, তুমি স্টুডেন্ট পাবা, you would have a freedom. Actually academy life এর যে ফ্রিডম, এটা তুমি পাবা, তুমি নিজের মতো করে স্টুডেন্ট নিবা, নিজে রিসার্চ করবা, ইটস লাইক দ্য ক্যারিয়ার would be on your hand, success। মানে যদিও সেইভাবে বলছে, আল্লাহর উপর সবকিছু আমরা ওইভাবে দেখি, তারপরেও একটা আমারও তো চেষ্টা করতে হবে, এবং সে এটাই মিন করছে যে তুমি যদি ড্রাইভ করতে পারো ঠিক মতো, তুমি অনেক দূর পর্যন্ত যেতে পারো। আর সুইজারল্যান্ডে তুমি যাবা, তোমার কাছে মনে হচ্ছে অনেক স্যালারি, তখন রিসেশন চলতেছিল 2008 এর কথা, 9 এর দিকে। রিসেশন মানে গ্লোবাল যেরকম ইনফ্লেশন, এখন যে একটা ক্রাইসিস যখন চলে, ইকোনমিক ক্রাইসিস, বলছে সুইজারল্যান্ডে তুমি এখন যাও, 6 মাস পরে তারা কাট করবে। ইন্ডাস্ট্রি তো খুব প্রফিট জেনারেটেড ওরিয়েন্টেড একটা ইন্ডাস্ট্রি কখনো কারো ক্যারিয়ার দেখবে না, সে দেখবে আমার প্রফিট, আমার কেমন সেল, গ্লোবাল ক্রাইসিস অনুযায়ী তারা স্ল্যাশ করে। তো যখন তারা কাউকে স্যাক করবে, স্ল্যাশ করবে, ইউ উড বি দ্য ফার্স্ট ওয়ান, কারণ তুমি নিউ গ্রাজুয়েট মাত্র গেছো, তোমাকে তারা আগে সাথে থাকে, তখন তুমি লস করে আবার জব খুঁজবা, ইউ উইল বি ইন go there. Now remember, in one advice, opportunity never comes again and again. I'm telling you, one, এবং if you have a good decision, discuss with your mentor, discuss with your parents, for everyone who attended in this session, যখনই কোনো এরকম অফার আসবে 2-3টা, you never know which one to go, discuss properly, এবং ওই একটা ডিসিশন can take you in a right place, এবং ওইখান থেকে আসার পর, and now look at some struggling point, not much, এগুলো ছিল আল্লাহ যখন ভালো কোনো কিছু রাখে, কিছু টেস্টও তো আসবে, এত কিছু বড় একটা জিনিস দিবে, সামনেই গোল, কিন্তু একটু দুই একটা বাধা না দিলে ইউ ক্যানট অ্যাচিভ দ্যাট। ওই যে গোলাপ ফুলের মধ্যে কাঁটা সবচেয়ে বেশি, রাইট? দুই একটা কাঁটা খাইতে হবে, প্রিকল গোলাপটা আনতে গেলে। যদি কেউ এইটুকু সহ্য না করতে পারে, হি উইল মিস দ্য
fruit. এক্স্যাক্টলি। আমি কি হচ্ছে ইভেন আসার সময় লেট মি টেল ইউ দে সেন্ড মি এমিরেটস ফ্লাইটের টিকেট মেনি। আমি যদি এগুলো শেয়ার করি সৌদি আমাকে কি মানে যে কিভাবে আপ্যায়ন করেছিল, আই নেভার হ্যাড দিস বিফোর। অস্ট্রেলিয়া কখনো এইভাবে করে না কাউকে। আমার জন্য বসে আছে এয়ারপোর্টে প্লে কার্ড নিয়ে, এবং ডাইরেক্ট টিকিট পাঠিয়ে দিছে, এবং এসে আমার গেস্ট হাউসে ঢুকার সাথে সাথে একজন দাঁড়ায় আছে যে ডক্টর এভরিথিং লাইক অল কস্ট ইজ অন মাই সাইড, এবং আমাকে নিয়ে বিগ শপিং অল ফ্রম দ্য ইউনিভার্সিটি, এবং শেষ করার পর একটা come, this is your money to spend. Like এটা অন্য এই স্টোরিতে আমি আর যাচ্ছি না, let me tell you now what happened. স্যার, হ্যাঁ। এই সেক্টরটা মানে আমাদের এই ফিল্ডটার জন্য আমাদের তো অনেকগুলো সুযোগ আছে, যেমন মেডিকেল, বায়োটেকনোলজি, ফার্মাসিউটিক্যালস, ইন্ডাস্ট্রিয়াল বা এগ্রিকালচার। সো মেডিকেলটা কেমন আর ইন্ডাস্ট্রিয়ালটা কেমন? আর সেকেন্ড কোয়েরি হচ্ছে ইমিরেটসে আমাদের জন্য সুযোগ সুবিধা কেমন? ইমিরেটসে তো আমি জানি ইন্ডাস্ট্রিয়াল সেক্টরটা ভালো বা মেডিকেলটাও ভালো। তো সেক্ষেত্রে আপনি যদি এটা বলতেন যে কোনটা আসলে এই বায়োটেক থেকে, আমি তো বললাম যে আমার হচ্ছে ভ্যাকসিন ডেভেলপমেন্টটা ভালো লাগে, এই সেক্টরটা আসলে এখন এটাতে অনেক কাজ হচ্ছে, কিন্তু আবার আরেকটা দিকে যেটা সবচেয়ে বেশি পরিচিত সেটা হচ্ছে মেডিকেল সেক্টরে, যেমন বোন ম্যারো প্রসিডিউর, এক কথায় হিস্টোপ্যাথোলজি ল্যাব। সো কোনটা আমার জন্য বেসিক্যালি ভালো হবে? আমি একটু ইমিরেটস এর প্ল্যান করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনার মনে হয় কোনটা ভালো হবে এবং কোনটা প্রেস্টিজিয়াস? এটা দুইটা দিক। হ্যাঁ, একটাতে যেহেতু ইন্ডাস্ট্রি হচ্ছে প্রোডাক্ট ওরিয়েন্ট, আমরা যে রিসার্চটা একাডেমিতে করি এইটাই ইন্ডাস্ট্রি ওয়ার্কস অন মার্কেটিং দেয়। দুইটা এমন, যদি এটা আমরা অনেক ক্ষেত্রে বলি, যদি আপনি চান যে না আমি ফ্রিডম, ফ্লেক্সিবিলিটি, এবং আই ওয়ান্ট রিয়েলি রান লাইক রিসার্চ গ্রুপ, হ্যাঁ আমার নিজের মতো করে আমি রিসার্চ করবো, I will prove something, then of course academy is the choice. যেখানে you will grow, nobody can stop you. ইন্ডাস্ট্রি হচ্ছে একটা প্রটোকলে চলে। ইন্ডাস্ট্রি আপনাকে সাপ্রেস হয়, আপনার ডিফারেন্ট এক্সপেরিয়েন্স আপনি গেইন করবেন ইন্ডাস্ট্রি থেকে। এটা এমন একটা প্রটোকলে চলে, ইউ ক্যানট লাইক মডিফাই ইট। এটা হায়ার অথরিটি, তাদের এটা আপনাকে কমপ্লায়েন্স, রেগুলেটরি কমপ্লায়েন্স মেনটেন করতে হবে, আপনার নিজের মতো করে ইউ ক্যানট ডু এনিথিং। হ্যাঁ, so এটা more on the they work on the product line, you got it? So but you could have some different experience. যেমন for example in the academy আপনি কাজ করতে পারেন ইনোভেশন নিয়ে, নতুন একটা প্যাটেন্ট আপনি করলেন, ইনভেন্ট করলেন, নতুন একটা প্যাটেন্ট ফাইন্ড আউট করলেন, যেটা আপনি দিলে ইন্ডাস্ট্রিতে এটা কিভাবে এটাকে এটাকে প্রোডাক্টে রূপান্তর করা যাবে, হ্যাঁ কিভাবে এটা সোশ্যালি ইমপ্লিমেন্ট করবে, কিভাবে এটাকে ওরা এটার দিকে চিন্তা করে। সো দুই ওরিয়েন্টেশন। তো এটা কমপ্লিটলি ডিপেন্ড, ইফ ইউ লাইক ইন্ডাস্ট্রি ইজ গুড, বাট মাই সাজেশন উড বি ফার্স্ট, হ্যাঁ একাডেমিক লাইন থেকে যদি কেউ যেতে চায় একাডেমিতে আগে জয়েন করা উচিত। হ্যাঁ, তারপরে কারণ ইন্ডাস্ট্রিতে যদি কেউ অলরেডি ঢুকে যায় রাইট আফটার দেয়ার স্টাডিজ, তখন একাডেমিতে ব্যাক করা কঠিন হয়ে যায়, কারণ ইন্ডাস্ট্রি তো মোর লাইক এখানে হ্যান্ডস অন ট্রেনিং এত বেশি, প্রোডাক্ট ওরিয়েন্টেড থিংস, হ্যাঁ প্রোডাক্ট লাইন নিয়ে কাজ করে, রিসার্চটা তখন তার একটু স্লো হয়ে যায়, আনলেস যদি বিগ ফার্মা হয়। সব ইন্ডাস্ট্রিতে কিন্তু R&D নাই, হ্যাঁ, and you will not work with any student, any different project, as I mentioned. So oikhane more hocche product protocol ashbe, you will make it, you will supply, this is one line. So age better hocche ইয়েতে থাকা, একাডেমিতে থাকা, এবং এখান থেকে মোর এক্সপার্টিস, মোর লাইক ইভেন যদি নলেজ আরো নলেজ গেইন করতে হয় এখানে গেইন করে তারপরে মুভ টু ইন্ডাস্ট্রি, তখন এটার মানে স্ট্যান্ডার্ডটা ঠিক থাকে আর কি, ট্রান্সফরমেশনটা স্মুথ হয়। হ্যাঁ, তো এই আর কি। লিপিড ভিত্তিক ন্যানো ফর্মুলেশন ও সেলফ ন্যানো মালসিফাইং পদ্ধতি নিয়ে আপনি দীর্ঘদিন কাজ করেছেন। একজন সাধারণ পাঠক বা শিক্ষার্থীকে যদি বোঝাতে হয় তাহলে এই যে গবেষণা চিকিৎসায় বাস্তবে কি পরিবর্তন আনতে পারে, এটা আপনি সহজ ভাষায় কিভাবে ব্যাখ্যা করবেন? আমাদের আসলে মানে সায়েন্টিফিক্যাল ভাষাটাতে না, ইজি ওয়েতে দেখে আমি কিভাবে এক্সপ্লেইন করা যায়। থ্যাংক ইউ, এটা ইম্পর্টেন্ট, এটা আমার ফিল্ড আর কি, লিপিড ন্যানো পার্টিকেলস, LNPs বলে। এটা খুব সুন্দরভাবে বর্ণনা করলে এই কোভিড-19 ভ্যাকসিনের কথা বলতে হবে। তো আমি এটা বলার আগে একটু বলে নেই, আমাদের ফার্মাসিতে আর কি, ফার্মাসিউটিক্যাল সায়েন্সের 5টা ডিফারেন্ট আর কি ডিপার্টমেন্ট আছে এখানে, ডিপার্টমেন্টস। একটা হচ্ছে ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি
বা এটা অনেক জায়গায় মেডিসিনাল কেমিস্ট্রি ডিপার্টমেন্ট বলে, যারা লিড মলিকিউল ওখান থেকে ওরা ডিসকভার করে, হ্যাঁ, যে শুধু মলিকিউলটা, যে এই মলিকিউলের কাজ হবে ক্যান্সারের এগেইনস্টে, হ্যাঁ, টু ফাইট এগেইনস্ট ফর এক্সাম্পল ব্রেস্ট ক্যান্সার, বা এই মলিকিউলটার কাজ হবে কোলেস্টেরলের এগেইনস্টে কাজ করা। আচ্ছা, ঠিক আছে, এটা এরা করে বিভিন্ন ভাবে, সিমুলেশন, ইনসিলিকো স্টাডিজ এর মাধ্যমে, মলিকুলার ডকিং, এটা টার্গেট ওরা বের করে। কারণ বডিতে আমি যদি বলি কোনো ফরেন পার্টিকেলস, কোনো ফরেন বডি নিতে পারে না। আমাদের মানব দেহটা এমন ভাবে ডিজাইন করা, আল্লাহ রাব্বুল আলামিন ডিজাইন করে দিছে, যে কোনো অচেনা জিনিস ভিতরে ঢুকলে বডির ইমিউন সিস্টেম অর্থাৎ ডিফেন্সিভ সিস্টেম বা প্রতিরোধ ক্ষমতা এটাকে বের করে দিতে চায় বা মেরে ফেলতে চায়। তো এখন একটা ঔষধ বডিতে ঢুকাবে কিভাবে, এটা এদের কাজ। এরা এটাকে চেনায় বডির সঙ্গে এবং কি বলে টার্গেট করে, যে এটা ওই রিসেপ্টরের মধ্যে ওইটার ফাইট করবে, ওইটার এগেইনস্টে, ক্যান্সারের এগেইনস্টে। এখন কোশ্চেন হচ্ছে, আমরা যখন এই মলিকিউল গুলো পাই, এগুলো খুব সাদামাটা ড্রাগ মলিকিউল। কারণ ভালো করে উদাহরণ দিলে আইবুপ্রোফেনের ফর্মুলেশন না, ট্যাবলেট না, এরা দিয়ে দেয় জাস্ট পাউডার। এখন কোশ্চেন হচ্ছে, এই পাউডারটা যখন এরা সেন্ড করে, যাদের কাছে পাঠায়, এরা হচ্ছে আমরা হচ্ছে ইন দ্য ফার্মাসিউটিক্স ডিপার্টমেন্ট। ফার্মাসিউটিক্স যারা সায়েন্টিস্ট, এরা হচ্ছে ফর্মুলেশন সায়েন্টিস্ট, প্লাস আমরা ফর্মুলেশন নিয়ে কাজ করি। এই পাউডারটা কিভাবে শরীরে আমরা ঢুকাতে পারি, এটা ইটস নট সো ইজি। এগুলো ড্রাস্টিক ম্যাটেরিয়াল, এই যে লিড মলিকিউল গুলো এরা ইনভেন্ট করে। যদি উদাহরণ দেই, একটা মার্বেল স্টোনের সলিবিলিটি পানির মধ্যে, এটা হচ্ছে 14 মাইক্রোগ্রাম পার মিল, অর্থাৎ 1 মিলিলিটার পানি 14 মাইক্রোগ্রাম অনলি ডিজলভ করতে পারে এই মার্বেল স্টোন। 14 মাইক্রোগ্রাম অনেক কম। আর এই যে আমি যে ড্রাগ নিয়ে কাজ করি, এমনও ড্রাগ আছে 14 মাইক্রোগ্রাম না, 0.1 মাইক্রোগ্রাম, এর চেয়ে প্রায় কত, মানে 40, নট ইভেন 14 টাইমস, লাইক লেটস 100 টাইমস লেস সলিবিলিটি। এই ড্রাগ আপনি হ্যান্ডেল করতেছেন, হ্যাঁ, যেমন ফেনোফার, ট্রাই করে, ইভেন ওয়ান অফ দ্য অ্যান্টি কোলেস্টেরল ড্রাগ, এটা 0.14 মাইক্রোগ্রাম 1 মিলিলিটার পানি দ্রবীভূত করতে পারে। আমাদের স্টমাক তো পানির জাতীয় সব ওয়াটারি লেভেল, তো কত প্রবলেমেটিক ড্রাগ আমরা নিচ্ছি। এখন কোয়েশ্চেন হচ্ছে, এই যে এই সেম মলিকিউলটা আমরা যে 60 মিলিগ্রাম ডোজ হিসাবে গ্রহণ করছি, হাউ? লেট মি টেল ইউ ইন এ ভেরি নাইস ওয়ে। এইটাকে একটা ফর্মুলেশন তৈরি করে, অর্থাৎ একটা ক্যারিয়ার, অর্থাৎ একটা গাড়ির মধ্যে আমরা একটা ভেহিকেল আমরা বলি, এই ভেহিকেলটা আমরা ডিজাইন করি বিভিন্ন ধরনের এক্সিপিয়েন্স দিয়ে, ইনগ্রেডিয়েন্ট দিয়ে, ফর্মুলেশন দিয়ে, লিপিড দিয়ে, ওইটাই ফর্মুলেশন, এবং এই ড্রাগটাকে ওইটার ভিতরে আমরা ঢুকাই দেই। এই গাড়িটা বা ভেহিকেলটা এই ড্রাগটাকে নিয়ে ব্লাডের মধ্যে পৌঁছায় দেয়। হ্যাঁ, এইটাই এই ফর্মুলেশন এবং এই ফার্মাসিউটিক্স যে ডিপার্টমেন্ট, এই সায়েন্টিস্টদের কাজ, এবং ডোজেস ফর্ম তৈরি করে। এখন লেটস টক অ্যাবাউট কোভিড-19 যে ভ্যাকসিন, mRNA ভ্যাকসিন। অ্যাজ আই মেনশন, যে আপনার এই যে ড্রাগ গুলো, পাউডার গুলো যারা আমাদেরকে দেয়, তারা তো আর বুঝে দেয় না যে এটা তাদের দায়িত্ব হচ্ছে, এটা এই রোগের জন্য কাজ করবে, কিন্তু এটাকে ঢুকানোর দায়িত্ব হচ্ছে ফার্মাসিউটিক্স ফর্মুলেশন সায়েন্টিস্টদের। এরা কেয়ার করে না যে এটা কিভাবে ঢোকে, এটা আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে আমাদের। এখন আমরা কাজ করি যে এই মলিকিউল নিয়ে আমাদের তখন রিসার্চ করতে হয় যে এটা কি পছন্দ করে, এটা কি ওয়াটার ইনসলুবল না ওয়াটার সলুবল। ওয়াটার সলুবল যদি হয়, নো ইস্যু, লাইক প্যারাসিটামল। এটা আমাদের স্টমাক যে কন্ডিশন, স্টমাকের ম্যাক্সিমাম যে কন্টেন্ট আছে, স্টমাক কন, এটা কি ওয়াটার সলুবল, ওয়াটার, স্টমাকে কিন্তু ওয়াটার সব। তো এনি ওয়াটার সলুবল স্টাফ, প্যারাসিটামলের মতো কিছু যদি আমরা খাই, এটা বেশি একটা পরিশ্রম হয় না, এটাতে স্টার্চ এন্ড আদার গ্লাইডেন যেটা কোটিং থাকে, যেটাতে বেশি কোটিং থাকে, কোটিংটা একটু সময় লাগে। ওইটা আমরা করি বিভিন্ন কারণে, কোটিং এর অনেক ব্যাপার স্যাপার আছে। যদি অ্যাসিডিক কোটেড হয়, সেটা স্টমাকে তো অ্যাসিডিক, এটা অ্যাসিড রেজিস্ট। এখন কোয়েশ্চেন হচ্ছে, সব ওয়াটার সলুবল ড্রাগ তো বেশি না, এটাই হচ্ছে প্রবলেম। আমাদের মেজরিটি ব্লকবাস্টার ড্রাগ, যেগুলো খুব যে ড্রাগ গুলো ইউজ হয় ক্যান্সারের জন্য এবং কোলেস্টেরল, ডায়াবেটিস, এগুলো সবই হচ্ছে ওয়াটার ইনসলুবল। এবং কারেন্টলি মোর দেন 75 to 80% ড্রাগ এই যে মার্কেটেড, প্লাস যেগুলো নতুন ইন দা পাইপলাইন, যেগুলো প্রোবায়োটিক গুলোতে এইজন্য আমাদেরকে আগে সলিউবল করে নিতে হয় ওয়াটারে, দেন ওটাকে আমাদের কনজিউম করতে হয়, কারণ ওটা ডিরেক্টলি কনজিউমেবল না, কারণ এটা তো আমাদের সমস্যাটা যে এই ড্রাগ গুলো হচ্ছে ওয়াটার ইনসলুবল, এবং এই ড্রাগ গুলোকে আপনি কনভেনশনাল ওয়েতে কাউকে দিলে এটা ড্রাগ যাবেই না ব্লাডে, আর ব্লাডে করবে না, আগে সলিউবল করতে হবে, দেন এটাকে গ্রহণ করতে হবে। তো আমাদের ফর্মুলেশনের কাজ হচ্ছে যে এই ড্রাগ গুলোকে কিভাবে ডিজলভ করে, কোন এক্সিপিয়েন্টসে সলুবলাইজ করা যায়, খালি সলুবিলিটি বাড়াইলেই হবে না, অ্যাবজর্ব করাইতে হবে, ওই যে থ্রু দা স্মল ইন্টেস্টাইনে যে লেয়ার গুলো আছে। এই জন্য, কারণ এটা যদি ওরাল ইনটেক হয় যে কোনো ড্রাগ,
এটা স্টমাক কন্ডিশন কিন্তু খুব হার্শ। এখানে পেপসিন, ট্রিপসিন এবং অনেক ধরনের এনজাইম আছে। এই কন্ডিশনে কোনো কিছু সার্ভাইভ করতে পারে না। ড্রাগ গুলো স্পেশালি ডিগ্রেড হয়ে যায় অনেক ড্রাগ। তো এগুলাকে ইনট্যাক্ট প্রোটেক্ট করার জন্য যেই পার্টিকেল গুলো কাজ করে এগুলো হচ্ছে এলএনপি, লিপিড ন্যানো পার্টিকেল। এবং এমআরএনএ কে যখন যে কোভিড-19 এর যে ইয়েটা ছিল ভ্যাকসিন, এটা এমআরএনএ ছিল না, এমআরএনএ ওয়াজ আরএনএ দুইটা তো, জিআরএনএ আর এমআরএনএ। এমআরএনএ তো কোভিড এর ক্ষেত্রে এমআরএনএ কোডেড ছিল, যেটা লাস্টে লাইপোজোমাল ফর্মুলেশনে এটা ডেলিভার করা হয়েছিল। এই লাইপোজোমাল ফর্মুলেশন স্নেটস এগুলা নিয়ে আমাদের কাজ। তো এইটা একদম সলিড একটা ম্যাট্রিক্স তৈরি করা হয়েছিল এই এমআরএনএ দিয়ে। এবং এই এমআরএনএ কে প্রোটেক্ট করে, যখন ব্লাডের মধ্যে কিছু এনজাইম আছে যেটা ডিগ্রেড করে ফেলে, এমআরএনএ সার্ভাইভ করে না। এখন এমআরএনএ কে তো কোডেড এমআরএনএ কে তো পাঠাইতে হবে সেলের ভিতরে সাইটে, যখন ওই লিপিড পার্টিকেলস গুলো ওই সাইটোপ্লাজমে ঢুকে সেলের ভিতরে যায়, দিয়ে CRISPR-Cas9 প্রসেসের মতো অনেকটা প্রোটিন কাটার যেটা আমরা ব্যবহার করি, CRISPR-Cas9 প্রসেস অনেকটা ঠিক এমন, অনেকটা এরকম। ওখানে ভিতরে প্রোটিন আছে, ওরা এই এমআরএনএ কে ভিতরে যখন সাইটোপ্লাজমের কাছে যায় ওইটা স্পাইক প্রোটিন তৈরি করে। স্পাইক প্রোটিন যখন তৈরি করে তখন বডির যে ডিফেন্সিভ সেল, যেটা বি সেল আছে, টি সেল, বাট বি সেল মনে করে যেটা একটা নতুন কি আসলো বডিতে, এটা উইক, তখন এই স্পাইক প্রোটিনকে প্রোটেক্ট করার জন্য সে অ্যান্টিবডি তৈরি করে। এই ইমিউন সিস্টেমটা একটা বি সেলের মাধ্যমে অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডির কাজ হচ্ছে এটাকে প্রোটেক্ট করা, রেজিস্ট করা, মেরে ফেলা। তো এখন যখন অ্যান্টিবডি করে, ওই এমআরএন তো উইক, ওরা ওইভাবে কি বলে আমাদের যে ইঞ্জিনিয়ার্ড করা, যে এটাকে উইক দেয়। তখন রিয়েল টাইম যখন কোভিড ঢুকবে, অ্যান্টিবডি তো অলরেডি তৈরি হয়ে গেছে, আগে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই ভ্যাকসিনের মাধ্যমে, তখন তারা রিয়েল টাইম ওইটাকে প্রোটেক্ট করতে পারে। দিস ইজ দ্য হোল সিনারিও। সো আওয়ার রিসার্চ is like how we can encapsulate, অর্থাৎ any drug, any problematic drug যেটা লিপিড সলিউবল বা ওয়াটার ইনসলিউবল, এটাকে কিভাবে প্রোটেক্ট দিয়ে, গার্ড দিয়ে আমরা ব্লাড পর্যন্ত, লিভার পর্যন্ত নিয়ে যাব, ওইখান থেকে যেন ইনট্যাক্ট থাকে এবং টার্গেট সাইডে চলে যেতে পারে। ইউ গট ইট? This is the thing. বেসিক্যালি স্যার এখানে তো আরেকটা জিনিসও চিন্তা করতে হয় আমাদের, সেটা হচ্ছে যে এটা আসলে রেজিস্ট্যান্স ঘটাবে কিনা, এটা তো আরেকটা চিন্তার বিষয়। এটা আরেকটা জিনিস। এটা হচ্ছে যেমন আমরা যখন অ্যাডাল্টারেট করি, স্পেশালি যখন বডির ইমিউন সিস্টেম রেজিস্ট কখন করে, যে মানে যে কোনো প্রবলেমেই যখন আমরা এই যে অ্যান্টিবায়োটিক হ্যাজ দ্য মোর রেজিস্ট্যান্স। এটা হচ্ছে যে একটা নর্মাল আপনার একটা কজ অ্যান্টিবায়োটিক, একটা জ্বর অ্যান্টিবায়োটিক, তখন বডির যে ভাইরাস বা ব্যাকটেরিয়া আছে এগুলো চিনে যায়। যে যখন আপনি, এটা আমি একটা ভালো উদাহরণ দেই, যখন একটা জায়গায় মানুষকে, এইখানে কেউ হয়তো তাকে পাঞ্চ করতেছে, তখন আমি প্রথম পাঞ্চ আমি বুঝতে পারলাম না, যখন আমি জানবো যে এখানে আবার সে আরেকটা মারবে, তখন আপনি কি করবেন? রেজিস্ট, অর্থাৎ মাসেলস কেমন ভাবে ফুলাবেন, ওই পাঞ্চে ব্যথা পাবেন না। তো বডির ব্যাকটেরিয়া যখন জানে যে আমার কিছু আমি পেয়ে যাচ্ছি নর্মাল আবার সঠিক সময়ে এলিমিনেট করতে পারে না ব্যাকটেরিয়াকে। ওই যে 3 দিন খেয়ে 5 দিনের কোর্স খায় না, আবার কতক্ষণ পর আবার খায়। ব্যাকটেরিয়া একটা মানে শিল তৈরি করতে পারে বা এটাই রেজিস্ট্যান্স। বেসিক্যালি স্যার ওই সময় দেখা হলো 70% ব্যাকটেরিয়া মারা গেছে, তো পেশেন্ট ভাবছে যে আমি সুস্থ হয়ে গেছি, 30% তখনও তার শরীরে আছে, ওই 30% তখন একটা শিল তৈরি করছে, দেন ওই 30% এগেন ওরা আরো বেশি হচ্ছে বংশবৃদ্ধি করছে, করে তখন ওগুলা আরো শক্তিশালী হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, ওই অ্যান্টিবায়োটিক ওদের আর কোনো কাজেই আসছে না। কিছু উপকারী ব্যাকটেরিয়া, সেই উপকারী ব্যাকটেরিয়া গুলো তখন ধ্বংস হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, আমাদের মানে ডাইজেশন প্রবলেম সহ লিভার প্রোফাইলের সমস্যা হচ্ছে, অ্যামাইলেজ বা লাইপেজ এই স্ট্রাকচার গুলাতে প্রবলেম হচ্ছে, এর ফলে অন্যান্য অসুখ হয়ে যাচ্ছে। তখন আমরা যদি আপনার এই ব্লাডটার প্রোফাইল চেক করি, তখন দেখা যায় যে অনেক অ্যান্টিবায়োটিক লাইক অ্যামোক্সিসিলিন, ক্লারিথ্রোমাইসিন অর এজিথ্রোমাইসিন এগুলোতে রেজিস্ট্যান্স হয়ে গেছে। হয় না আর কি, তখন ওই যে জানে কিভাবে রেজিস্ট করতে হবে। হ্যাঁ, এটা তো ব্যাকটেরিয়া জেনে গেছে যে ওটা আসছে। তো আমরা let me tell you, এটা in the near future this would be a big challenge in the line, because আমরা কিন্তু নতুন ড্রাগ পাই, অনেক নতুন ড্রাগ আসতেছে মার্কেটে এগেইনস্ট ডিফারেন্ট বায়োলজিক্স আসতেছে, অ্যান্টি ক্যান্সার ড্রাগ আসতেছে, ঠিক আছে, নিউ ড্রাগ, কিন্তু নতুন অ্যান্টিবায়োটিক কিন্তু মার্কেটে বেশি আসতেছে। কারণ কোন কোম্পানি, লেট মি টেল ইউ, আপনি যে এখন একটু আগে বলছিলেন যে ইন্ডাস্ট্রি না একাডেমি, ইন্ডাস্ট্রিতে ওই যে মানি, একটা তারা সবকিছু একটা প্রোডাক্ট বের করার আগে মানির কথা চিন্তা করে, বিজনেস। তো ওরা স্পেশালি অ্যান্টিবায়োটিক কেউই মার্কেটে নিয়ে আসতে চায় না, কারণ এটার এক্সপেন্স এত বেশি। যেমন একটা নতুন ড্রাগ নিউ মলিকিউল থেকে, লিড মলিকিউল থেকে মার্কেটে নিয়ে আসতে প্রায় $1 বিলিয়ন US ডলার খরচ হয়, which is
$900 million to $1 billion, আর একটা অ্যান্টিবায়োটিক মার্কেটে নিয়ে আসতে $2 to $3 billion খরচ হয়। এখন কোশ্চেন হচ্ছে লং প্রসেস, হ্যাঁ অনেক প্রসেস, অনেক ক্লিনিক্যাল ট্রায়ালের প্রয়োজন। না ওদের টাকা তো আসতে হবে। নতুন যদি ভাইরাসের জন্য কেন তারা কাজ করে, অলরেডি ধরেন এই পোলিও, নট পোলিও, লাইক ফর এক্সাম্পল যে ব্যাকটেরিয়াল ইনফেকশন, যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্য মার্কেটে এখনো আছে, তো এটার অল্টারনেটিভ তারা বের করবে। এরা কি $2.3 billion উঠাইতে পারবে? এটা তাদের চিন্তা। এখানে রিসার্চ হয় না, নতুন আসতেছে না। আপাতত পেনিসিলিন দিয়ে কাজ চলছে, চালাই দিই, ব্যাপারটা এমন হয়ে গেছে। বিগ থ্রেট ইন দ্য নিয়ার ফিউচার যদি এইভাবে অ্যাডাল্টারেট হয় ফ্রম দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, আমাদের দেশগুলোর মতো জায়গা থেকে যদি রেজিস্ট্যান্স বেড়ে যায়, তাহলে কাজ যদি না করার একটা মানুষ মারা যাবে, এবং নতুন অ্যান্টিবায়োটিক নাই, পারবে না এটা। ওরা অলরেডি সেকেন্ড থার্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক ইউজ করে ফেলে। বেসিক্যালি স্যার আমাদেরকে অ্যান্টিবায়োটিকটা দেওয়া হয়, কিন্তু এরপরে ডক্টর এটা কিন্তু কখনোই আমাদেরকে বলে না যে যখন আমরা অ্যান্টিবায়োটিকটা নিচ্ছি ওই ব্যাকটেরিয়া বা ওই ভাইরাসের বিরুদ্ধে কাজ করানোর জন্য, কিন্তু এর সাথে আমাদের পাকস্থলীতে কিন্তু অনেক উপকারী ব্যাকটেরিয়া আছে। এই উপকারী ব্যাকটেরিয়া যে ধ্বংস হয়ে যাচ্ছে, এদেরকে রিকভার করতে হবে, এই ব্যাপারে কিন্তু ডক্টররা কাজ করে না। এর ফলে কি হয়, ওই পেশেন্টটা পরবর্তীতে দীর্ঘমেয়াদী সমস্যায় ভোগে। এই জিনিসটা আমি নিজেই দেখেছি, মানে এটা আমার অন্যদিকে যাওয়া লাগে না, আমি নিজে এটা ভুক্তভোগী। তো আমি আমার হচ্ছে অ্যামাইলেজ রিপোর্ট বা লিভার প্রোফাইল দেখে আমি নিজে তখন আমার ফ্যাকাল্টি থেকে আমি বিষয়টা বুঝে নিলাম। তো দেখছি আসলে এটা আমাদের ডক্টরদের চিন্তা করতে হবে যে আমি অ্যান্টিবায়োটিকটা দিচ্ছি ব্যাকটেরিয়াটা মারার জন্য, কিন্তু সাথে উপকারী ব্যাকটেরিয়াগুলো যে ধ্বংস হয়ে গেল, এটার বিরুদ্ধে আমাকে তো একটা প্রতিরোধ নিতে হবে। এটা একটা রিসার্চ আমরা করেছিলাম যে একটা র্যাটকে অ্যান্টিবায়োটিক দেওয়ার পর আরেকটা র্যাট, ওর যে পাকস্থলীর যেই এনভায়রনমেন্ট, অনেক তো মাইক্রো এনভায়রনমেন্ট ওখানে, এটা ডিফারেন্ট। এই যে শ্যাওলা পড়লে যেরকম সুন্দর না, এটা একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট, কারণ ওখানে গুড ব্যাকটেরিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ব্যাড ব্যাকটেরিয়া থাকে। হ্যাঁ, তো ওইটা দেখা যায় আগুন লাগলে, আপনার ফরেস্টে আগুন লাগলে যেমন দেখা যায় না, এটা আমাদের ক্ষেত্রে একটা অ্যান্টিবায়োটিক খাওয়ার পর আপনার স্টমাকের কন্ডিশন হবে যে একটা বাগানের মধ্যে আগুন লাগলে পরবর্তী যে পিকচার লাইক দিস টেলিং ইউ আমি এটা দেখেছি। বিফোর টেকিং উইদাউট এনি কজ, অ্যান্টিবায়োটিক যখন দরকার, ব্যাকটেরিয়াল ইনফেকশন যখন হবে তখন তো খাইতে হবে, আদারওয়াইজ ইউ উইল লুজ সাম অফ দ্য অর্গানস, অথবা ড্যামেজ হয়ে যাবে। কিন্তু বায়োটিক সাইড ইফেক্ট আছে, কিন্তু অন এন্ড অফ একটু কিছু হলো মাথা ব্যথা অ্যান্টিবায়োটিক, এনিথিং অ্যান্টিবায়োটিক্স, নট লাইক দিস, দেন ইউ আর লুজিং ইউর হোল ডাইজেস্টিভ সিস্টেম। আর এখনকার রিসার্চ হচ্ছে এই ডাইজেস্টিভ সিস্টেমের সঙ্গে ইউর পাকস্থল, মানে স্টমাক হ্যাজ এ ডাইরেক্ট লিঙ্ক উইথ ইউর ব্রেইন। এই যে ডায়াবেটিস, এই সেই সব, যার পাকস্থলী ভালো, ডাইজেস্টিভ সিস্টেম যার ভালো, হি উডন্ট হ্যাভ ইভেন সুগার আপনি যতই খান, নো প্রবলেম। ডাইজেশন প্রবলেমের ইস্যু যখন থাকে, আপনি দেখবেন সেই সাথে অ্যান্টি ডিপ্রেশন মেডিসিনগুলো সাজেস্ট করা হয়। হ্যাঁ, পুয়ার ডাইজেস্টিভ সিস্টেম লিডস মেনি কমপ্লিকেশনস, অনেক ডিজিজ। আমরা এভাবে চালাতে থাকলে বেসিক্যালি আমাদের পুরো ক্লাসের থেকেও বেশি হয়ে যাবে, কারণ আমাদের অসুবিধা নাই। আমি আই এম রেডি, ইটস ওকে, আই ডু নট হ্যাভ এনি মিটিংস টুনাইট। আমি পোস্টপোন করে কালকে করছি, যদি আসে মনে হয় একটা জাস্ট 9 o'clock, 1 ঘন্টা 1.5 ঘন্টা আছে, ডোন্ট ওয়ারি। সো আমারও সমস্যা নেই, কারণ এই বিষয়গুলোতে যত কথা বলি তত জানা হয় আর তত আগ্রহ বাড়ে। স্যার তো যুক্তরাষ্ট্রের অ্যাবট ল্যাবরেটরিজ শিল্প প্রতিষ্ঠানে কাজ করেছিলেন, তো এখানে আপনার যে কাজের অভিজ্ঞতা, এটা পরবর্তীতে আপনার একাডেমিক জীবনে, পরবর্তীতে আবার পোস্ট ডক করেছিলেন, তো পোস্ট ডক করার সময় কি কাজে লেগেছিল মূলত? কারণ আপনি আগে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে এসেছেন, পরে আবার একাডেমিতে ফিরেছেন, তো আপনার জার্নিটাই যে ব্রেক। আমি তো দেখলাম আপনি সম্ভবত 2টা বিএস করেছেন, কেমিস্ট্রি দেন ফার্মাসি, আবার সেই সাথে হচ্ছে এমবিএ করছেন, আবার এখানে এমএসও করছেন, আবার এখানে পোস্ট ডক্টরালও করছেন। আমার আবার আরেকটা গ্রাজুয়েশন সার্টিফিকেট আছে, ওটা উইথ স্কলারশিপ, দিস অল লাইক আন্ডার স্কলারশিপ। ওটা ছিল রিসার্চ কমার্শিয়ালাইজেশন প্ল্যান। এইজন্য এটা নিয়ে আমি কথা বলতে পারবো যে প্যাটেন্টিং এর ব্যাপারে। প্যাটেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট এজ ওয়েল। এটারও আমার কোর্স আছে একটা, কারণ আমি এইজন্য কোথাও আমি গেলে ডিফারেন্টলি আমি দেখি, নট আমি আই উইল টেল ইউ, যদি প্যাটেন্টের ব্যাপারে একটু পরে কথা বলি, অসুবিধা নাই। এটা তো অ্যাবট ল্যাবরেটরিজে কি, আমি যখন ওই যে এপিএ, আপনার মনে আছে কিনা, 161 জনের যে স্কলারশিপটা আমি আমার গ্র্যান্ট হয়েছিল, এটা অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের স্কলারশিপ। কারণ মোনাশ ইউনিভার্সিটি পিএইচডি মিনস হিউজ, যেখানে আন্ডার গ্র্যাড পার সেমিস্টারে লাগে আপনার $70,000 অস্ট্রেলিয়ান ডলার, ওয়ান ইয়ার কস্ট ফর ফরেনার্স, লাইক ইভেন লোকালস, কিন্তু লোকালদের জন্য স্কলারশিপ থাকে। তো ওইটা পিএইচডি কত হবে জাস্ট ইমাজিন। তো ওই এখানে পিএইচডি স্কলারশিপ ইউনিভার্সিটি দিয়েছিল আমাকে, জাস্ট আর কি, যে ওই ইউনিভার্সিটি সব এটা আন্ডার এপিএ কভার করেছিল। আর আমার আরেকটা স্কলারশিপ ছিল ইন্ডাস্ট্রি স্কলারশিপ, ওইটাই ছিল অ্যাবট ল্যাবরেটরিজে। তো অ্যাকচুয়ালি এটা আরেকটা বেনিফিট বা অ্যাডভান্টেজ একাডেমিক্সদের জন্য, কারণ অনেক ইন্ডাস্ট্রি তাদের কি কিছু রিসার্চ
একটা প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসার আগে যদি এরা আগে প্রথম থেকে চিন্তা করে ওই প্রোডাক্টের কিছু ডোসিয়ার তৈরি করার জন্য, কারণ সব এগুলো রেগুলেটরি মেনটেইন। একটা প্রোডাক্ট কিন্তু মার্কেটে এইভাবে আসে না, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট। এটা ডোসিয়ার তৈরি করতে হয় কিভাবে, এই প্রোডাক্টটার রিলিজ, প্রোডাক্টটা প্রি ক্লিনিক্যাল ট্রায়ালস, ক্লিনিক্যাল ট্রায়ালস, এগুলো সব কিছুর দিয়ে একটা ডোসিয়ার তৈরি করে সাবমিট করতে হয় রেগুলেটরি এজেন্সি। বাংলাদেশে যেটা অনেক লম্বা প্রসেস। আমরা জানি, দেখতেছি। এই জন্য মানুষ বলে না, মাঝে মাঝে হাসি লাগে যে পশ্চিমা দেশগুলো আমাদের মানে অনুন্নত দেশগুলোতে ভ্যাকসিন বা এগুলো হচ্ছে টেস্ট করার জন্য পাঠায়। তো আমার মানে বলতে ইচ্ছা হয় যে আসলে একটা ভ্যাকসিনকে বাজারে আনার আগে কতগুলো ধাপের ভিতর থেকে আসতে হয়। কোনো মেডিসিন, ইটস নট ইভেন ভ্যাকসিন, ইভেন একটা নতুন জেনেরিকগুলো একটু কম করতে হয়। জেনেরিক মানে যেসব প্রোডাক্ট ব্র্যান্ডেড প্রোডাক্ট অলরেডি ইন দ্য মার্কেট, ওদের যদি আরেকটা কেউ প্রোডাক্ট বানাতে চায় তাহলে ওই যে বায়ো ইকুইভ্যালেন্স স্টাডি সম্পন্ন করে তাও ডোসিয়ার তৈরি করে জমা দিতে হবে এইভাবে। তো এই জন্য ইন্ডাস্ট্রি কি করে, তারা সবসময় চায় যে একটা ইউনিভার্সিটি প্রফেসরের সঙ্গে সবসময় কোলাবোরেট করে। এটা একটা অ্যাডভান্টেজ প্রফেসর মানে একাডেমিশিয়ান হিসাবে, হ্যাঁ, যে এই তো আমার প্রফেসরের সঙ্গে অ্যাবট ল্যাবরেটরিজ, অ্যাবট কিন্তু ওয়ান অফ দ্য বিগ ফার্মার্স, আই টোল্ড ইউ, আমেরিকার 5টা বিগ ফার্মার মধ্যে একটা অ্যাবট ল্যাবরেটরিজ। তাদের অনেক কিছু আছে, ডিভাইস, মেডিসিন, নিউ ব্র্যান্ডেড প্রোডাক্ট। এনিওয়ে, ওইটা অ্যাবটের একটা স্কলারশিপ ছিল আমার প্রফেসরের সঙ্গে। তো সে বললো এক কাজ করি, তোমার আন্ডারে এটা টাকাগুলো দেয়। তো আমরা টাকা পেতাম আর কি, এটার মানে ডলার মানে পার মান্থ। তো অ্যাকচুয়ালি ওইটা থেকেই এই ইনভাইটেশনটা, আমি ওখান থেকে এই ইনভাইটেশন পাওয়ার পর আমি ওখানে যাই 6 মাসের, অ্যারাউন্ড 6 মান্থের মতো কাজ করি, আবার ব্যাক করি। এটা একটা ডিফারেন্ট আমার এক্সপেরিয়েন্স, কারণ যে ইউনিভার্সিটিতে কি খুব ফ্লেক্সিবল। কলিন আমার প্রফেসর কখনো বলতো না কাজে 8টার সময় আসতে হবে, 9টায় আসতে হবে। আমি কত ল্যাবে I was like not sleeping এর সুবিধা নাই, ল্যাবে ছিলাম রাতে 3টা-4টা পর্যন্ত। ইটস ট্রু। এটা এমন না যে অনেক সময় আমি দেখি বিভিন্ন পডকাস্ট বা এইভাবে আসে মানুষ বলে যে কত ল্যাবে ঘুরেছে। ইটস রিয়েল, আই এম টেলিং ইউ। আর আমরা যখন পিএইচডি করি, এক একটা ইনস্ট্রুমেন্ট একটা অ্যানালাইসিস করতে সময় লাগতো 15 মিনিট, এরকম থাকতো 100 স্যাম্পল, যেটা এখন লেস দেন এ মিনিট করা যায়। তো এবং ওই যে রিড করতে চাটে, এখন তো প্রিন্ট কম্পিউটারে চলে আসে এভরিথিং। তো আমরা ওই যুগের আর কি, রাইট, আমরা ওই যুগের লোক। স্টোন এজ নাকি না, স্টোন এজ না, এটা তো আরো আগের কথা। তো এনিওয়ে, জাস্ট জোকিং। তো আমাদের সময়ে এটা অনেক চ্যালেঞ্জও ছিল। তো এনিওয়ে, অ্যাবট ল্যাবরেটরিজ থেকে যেমন মোনাশে যেভাবে আমরা ইচ্ছা মতো যেতাম, একাডেমির যে ব্যাপারটা, আমরা কি আউটকাম ওরিয়েন্টেড অনেকটা, যে ঠিক আছে, কলিং কখনো বলতো না তোমাকে এতটা থেকে এতটাই থাকতে হবে, তাহলে তো আমার অ্যানালাইসিস শেষ হবে না, কারণ এটা রাতেও কখনো আসতে হয়, আমি তো এক্সট্রা আসতেছি। ইভেন আই ওয়াজ ওয়ার্কিং ইন দিস ওয়ে। আমরা ড্রসোফিলা ল্যাবে কাজ করতে যে এইভাবে শিফট ভিত্তিক করতে হয়, 6 ঘন্টা করে শিফট ভিত্তিক, কারণ সবার পক্ষে সবসময় সম্ভব না। আর এটা তো ধরেন অনেকটা ড্রসোফিলার মিটিং এর উপরও ডিপেন্ড করবে, ওটা তো আমার হাতে নাই, তাই আমাদের কাউকে না কাউকে প্রেজেন্ট থাকতে হবে। রাইট। ইন্ডাস্ট্রিতে যে সুপ্তি যেটা আমি শিখলাম যে টাইম ইজ ডিফারেন্ট। ইন্ডাস্ট্রিজ টাইম ইজ লাইক ওকে 9 to 5, ইউ এন্টার উইথ স্পেশালি কার্ড দিয়ে 5টা, ডাজন্ট ম্যাটার, শেষ মানে ওরা ওইভাবে প্রটোকল শেষ হয়, মানে ওরা জব ডান। একাডেমির মতো না 6টা 7টা, অনেক সময় আমার ওয়াইফ বাসা থেকে যে এখন আর কত 8টা 9টা এভাবেও থাকতে হচ্ছে। সো দিস আর দ্য থিংস। বাট অ্যাজ আই টোল্ড ইউ, দুই ধরনের এনভায়রনমেন্ট। হ্যাঁ, যদি আপনি নিজে চান, ফ্রিডম চান, ইউ হ্যাভ ইউর ওন ল্যাব, স্টুডেন্টস, মোর পাবলিকেশন। ইন্ডাস্ট্রিতে ইউ ক্যানট এদের ছাড়া পাবলিশ করো, এটা সব থাকতে হবে, উইদিন দা কোডের ভিতরে থাকতে হবে। হ্যাঁ, অনেক সময় আনপাবলিশড করতে হয় যে কনফিডেন্সিয়ালিটি মেইনটেইন করার জন্য। হ্যাঁ, তো এই জন্যই বললাম যে ডিফারেন্ট, বাট both are like I have to say exciting. It depends like who wants what. স্যার, আপনি তো হচ্ছে একাধিক আন্তর্জাতিক পেটেন্ট অর্জন করেছেন, তো এই পেটেন্ট সংক্রান্ত বিষয়টা যদি ডিটেইলসে আলোচনা করতেন। বেসিক্যালি অনেকেই এই বিষয়টা বোঝে না যে পেটেন্ট জিনিসটা আসলে কি, বা এইটা কিভাবে কি হচ্ছে, আর গবেষণা ভাবনাকে পেটেন্ট কিংবা বাস্তব সমাধানে রূপান্তর করার প্রক্রিয়াটি সম্পর্কে তরুণ পাঠকদের মাঝে আপনি যদি কিছু বলতেন। হ্যাঁ, প্যাটেন্ট সম্পর্কে আমি এটা বলতে চাচ্ছি যে প্যাটেন্টটা হচ্ছে যে দিস ইজ লাইক প্রোটেকশন। আপনি আপনার একটা জিনিস ইনভেন্ট করলেন, হ্যাঁ, একটা নতুন একটা আইডিয়া জেনারেট করলেন, এটাকে কিন্তু প্রোটেক্ট করতে হবে। প্রোটেক্টটা কি আমি বলি, আমরা অনেকে বুঝি না। আমি বাংলাদেশে বেশ কিছু ল্যাব, ইউনিভার্সিটির ল্যাব ভিজিট করার পর, আমি যেমন আমি ডিটেলসে যাচ্ছি না, যে একটা ল্যাব ভিজিট করার পর আমি দেখলাম যে একটা নিউ ডিভাইস তারা মানে নিজেদের স্টুডেন্ট দিয়ে, ইটস এ বেস্ট লাইক ক্রিয়েটিভিটি, তারা নিজেরা এটা আবিষ্কার করে কাজ করতেছে। অর্থাৎ তারা জানে না যে এটা তো আমরা এখন প্যাটেন্ট মানে সাবমিট করে এটা প্রোটেক্ট করতে পারবো। প্রোটেক্টটা কি আপনি তো জানেন না। এই জিনিসটা আপনি কোথাও ডিসক্লোজ করলেন যে আমি তো সুন্দর, আমি দেখে গেলাম, আমি আবার আরেকটা এটা সুন্দর করে সেম ইনস্ট্রুমেন্ট বানায় আমি
আরেক জায়গায় মার্কেটিং করা শুরু করলাম, মানে ইন্ডাস্ট্রির সঙ্গে কথা বললাম, বলে দেখলাম আমাকে ডিভাইসটা তুমি তোমার মতো করে সুন্দর করে বানায় দাও, মানে আমি মার্কেটে বিক্রি করে কোটি কোটি টাকা আর্ন করলাম। আইডিয়াটা কার? ওই যে ঢাকার বাংলাদেশে উনি চালাচ্ছেন, ওনার মাথা নেই যে দিস ইজ দ্য নিউ স্টাফ, আই হ্যাভ টু প্রটেক্ট ইট। যদি এটা উনি সাবমিট করতো ইভেন লোকালি অর ইন্টারন্যাশনাল, লাইক ইউএসপিটিও, ইউনাইটেড স্টেটস যে প্যাটেন্ট অফিস, জার্মান প্যাটেন্ট অফিস, এনিওয়্যার ইন দ্য গ্লোব, ইউ, ইউরোপিয়ান ইউনিয়ন, তখন এইটা কেউ আর বানাতে পারবে না এক্সেপ্ট হিম। তখন উনি কোন কোম্পানি, কোন কারকসের সঙ্গে যোগাযোগ করে এটা হয়তো ওয়ার্ল্ড মার্কেটে নিয়ে আসতে পারবে। সো দিস ইজ ইউর প্রোটেকশন। নাও কাম টু দ্য ড্রাগ। এই যে ব্র্যান্ডেড ড্রাগ দেখেন কেন বাংলাদেশে আসে না? ইমিডিয়েটলি বানায় ওরা একটা সার্টেন টাইম শুধু ওরা বিক্রি করবে, অর্থাৎ যে আবিষ্কার করছে তার টাকা উঠানোর জন্য। আমি খুব সিম্পল ভাষায় বলছি, যেমন একটা নতুন ড্রাগ মার্কেটে আসছে, তার কত খরচ বলেন তো? আগে বলছিলাম, দেখি আপনার মানে সবার মনে আছে তো না, একটা ড্রাগ মার্কেটে নিয়ে আসার জন্য কত মিলিয়ন খরচ বা বিলিয়ন খেলা আছে? আই টোল্ড ইউ, একটা নতুন ড্রাগ মার্কেটে আনার জন্য কত খরচ? 1 বিলিয়ন বলছিলাম, 995। ভ্যাকসিনের ক্ষেত্রে আরো বেশি, ভ্যাকসিনে আরো বেশি। আরো বেশি। এই যে যখন এরকম একটা প্রোডাক্ট লিড মলিকিউল থেকে বাজারে নিয়ে আসা পর্যন্ত যে পরিশ্রম, সময় লাগে প্রায় 3 to 5 years, even more, 5 to 10 almost, এবং 1 billion, 1 to 3 billion dollars। এই টাকাটা কি উঠাইতে হবে না? এটা প্রটেক্টেড তো থাকতে হবে, আদারওয়াইজ আমি আর কালকে নিয়ে আসলাম, আরেকজন কি করবে? এই ফর্মুলা দিয়ে সায়েন্টিস্ট তো বসা আছে, যদি আমি বানায় ঢাকায় বাংলাদেশে বিক্রি করি আরেকজন, তাহলে ও কি করবে? এই 2 বিলিয়ন দিয়ে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসলো, মানে মার্কেটে নিয়ে আসলো, আর সবাই বিজনেস করে চলে গেল। So what he does, he already applied for a patent. ওই লিড মলিকিউল থেকে শুরু করে নতুন ফর্মুলা সব সে প্যাটেন্ট করে রাখে, এবং ওই প্যাটেন্ট কেউ আর বানাইতে পারবে না। এখানে আছে at least 15 to 20 years nobody can make this product. This is called the brand product. এই 20 বছর সে একচাটিয়া ব্যবসা করবে এবং earn his money, সে কয়েক গুণ বেশি টাকা অর্জন করে, যখন তার খরচ আছে। এই জন্য এখানে একটু আমি ইন্টারাপ্ট করলাম। ইন জেনারেলি আমরা যেটা দেখি যে এই যে যেসব বিজ্ঞানীরা অলরেডি গত হয়ে গেছেন, ওনাদের ওই অ্যান্টিবায়োটিক বা ওনাদের মেডিসিন বা ভ্যাকসিনটা থেকে পুনরায় আবার হচ্ছে এখন কিছুটা মানে চেঞ্জ করে আবার নতুন একটা ছাড়া হচ্ছে, তো সেটার ক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে না পেটেন্টে? না, এটাকে বলে জেনারিক। এটা প্যাটেন্ট যখন এক্সপায়ার হয়ে যায়, ওই যে 20 ইয়ার্স পর্যন্ত এটা প্রটেক্টেড ছিল, 20 ইয়ার্স এর পর ওই প্রোটেকশন যখন ওভার হয়ে যাবে, দেন ইটস ওপেন টু দ্য মার্কেট, এনিওয়ান ক্যান মেক ইট এন্ড ডু দ্য বিজনেস। ইউ গট ইট? তখন একটা টেস্ট করতে হয়, ওটা যেন আইডেন্টিক্যাল হয়, ওই যে মেইন যেটা এটা বেঞ্চমার্কিং বা মেইন যে প্রোডাক্ট, ওইটার যেন অলমোস্ট সিমিলার থাকে, এফিকাসি এন্ড এভরিথিং। যদি নতুন কিছু হয়, নতুন কিছু যেমন অ্যাবজর্পশন বেশি, ইভেন ভালো ফর্মুলেশন দিয়ে যদি ওই ভালো ধরেন এমন একটা ফর্মুলেশন পরে আরেকজন বানাবে ওই সেম ড্রাগের ক্ষেত্রে, এটা অ্যাবজর্পশন বেশি, তাইলে তাকে আবার অ্যাটলিস্ট একটা ফেজ স্টাডিজ করে তাকে আবার প্রুভ করতে হবে, কারণ বেশি অ্যাবজর্পশন হয়ে গেলে ওইটা ডোজ তখন কমাইতে হয়। ইউ গট ইট? কারণ আগের ব্র্যান্ডের আইডেন্টিক্যাল হলে মার্কেটে চলে যাবে ইজিলি, এটাকে বায়ো ইকুইভ্যালেন্ট স্টাডিজ বলে। ইউ ডোন্ট, ওই জেনারিক প্যাটেন্ট ওভার হয়ে গেলে, প্যাটেন্টের যে টাইমটা ওভার হয়ে গেলে, নতুন প্রোডাক্ট মার্কেটে আনতে গেলে যে কেউ এটা বানাতে পারবে, ওইটাকে জেনারিক্স বলে, এবং ওইটা জাস্ট হ্যাজ টু বি কোয়াইট আইডেন্টিক্যাল অফ দা উইথ দা মেইন প্রোডাক্ট। হ্যাঁ, ব্র্যান্ডেড। স্যার, আমাদের দেশের প্রেক্ষাপটে একটা কথা বলবো, এখন অনেকেই বলে যে আমাদের দেশের ড্রাগ নাকি এখন দিন দিন অনেক ভালো হচ্ছে, কিন্তু আমার কাছে আমাদের দেশের ড্রাগের কোয়ালিটি নিয়ে একটু সন্দেহ আছে, কারণ আমি দীর্ঘদিন মেডিকেশন নিয়েছি। দুইটা কজ, এক, আমি ইন্ডিয়ান ড্রাগটা টেস্ট করেছি, সেখানে আমার একটা জিনিস দেখেছি যে ওরা একটা ড্রাগের ভিতরে 3-4টা কম্বিনেশন ড্রাগ তৈরি করে। মূলত ওদের দেখা গেল, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, দেখা গেল যে আপনার অ্যামোক্সিসিলিন আছে, ওটাতে ক্লারিথ্রোমাইসিন এবং মেট্রোনিডাজল তিনটাকে মিক্স করে একটা মিক্স আপ তৈরি করে। এজন্য অনেকে বলে যে ইন্ডিয়া থেকে এসে যে ইন্ডিয়ার ওষুধে কাজ হয় ভালো। ঠিক তেমন আমি আমাদের দেশের ড্রাগে দেখেছি, মানে আমি নিজে একটা না 3 বছর ট্রিটমেন্ট নিয়েছি এইচ পাইলোরির জন্য। তো এই এইচ পাইলোরি ট্রিটমেন্ট নিতে যে দেখেছি আমিও এমন মিক্সার ড্রাগ নিয়েছি, কিন্তু পরবর্তীতে যেটা হয়েছে, যেটা একটা সাইড ইফেক্ট করেছে, এবং আমার কাছে মনে হয়েছে যে আমাদের ড্রাগ ডেভেলপমেন্ট এখনো সেভাবে হয়নি। আমার কাছে এটা মনে হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে। আপনাদের এখানে এসে আমি যখন ট্রিটমেন্ট নিলাম, তো এখানে আমি আবার দেখতেছি এদের ড্রাগটা মানে সাইড ইফেক্টটা কম পড়ে ড্রাগে। তো আমার মনে হচ্ছে এদের ড্রাগ ডেভেলপটা আমাদের থেকে একটু ভালো। তো আপনার কি মনে হয়? আপনি তো ড্রাগ নিয়ে কাজ করতেছেন, আমাদের দেশের ড্রাগ ডেভেলপমেন্টটা কেমন হচ্ছে, বা আমাদের দেশের ড্রাগ ডেভেলপমেন্টের ভবিষ্যৎটা? আচ্ছা, আমি আমাদের দেশের ড্রাগের ডেভেলপমেন্টের কথা বলি, এবং ঔষধ এই সেক্টরের কথা যদি বলতে যাই, ইটস ভেরি এক্সাইটিং। আমাদের বাংলাদেশ, আমার মনে হয় যে ওয়ান অফ দা লাইক
মেনি কান্ট্রিজ যারা আমাদের যে প্রয়োজন এই প্রয়োজনের ম্যাক্সিমাম মিট করে আমাদের দেশের ঔষধ। ঠিক আছে, এফিকাসির কথা সেটা অনেক ফ্যাক্টরস অ্যাকচুয়ালি ইনভলভ ইন দিস। এটা আমাদের দেশের যে মানে এরা খারাপ বানাচ্ছে বা এটা না, এটা একটা ড্রাগের তো অনেক ফিচার্স বা অনেক এটা কি এটা বলে স্টেপ আছে, যে বিভিন্ন স্টেপস ইনভলভ। লেট মি টেল ইউ। তো প্রথম স্টেপস হচ্ছে র ম্যাটেরিয়াল কিনতে হয়। র ম্যাটেরিয়াল হচ্ছে যে একদম পিওর ড্রাগ পাউডার যেটা। এখন এগুলো ডিপেন্ড করে, যেমন আমাদের দেশের কিন্তু ড্রাগ গুলো কিন্তু কষ্ট অনেক কম। ইফ ইউ কম্পেয়ার, যেমন অস্ট্রেলিয়ার সেম ফর এক্সাম্পল লাইক একটা অ্যান্টি কোলেস্টেরল ড্রাগ বা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ ম্যাটফর্মিন যদি অস্ট্রেলিয়ায় হয় ফর এক্সাম্পল $10, বাংলাদেশে এটা টাকায় হবে ওর থেকে 3 ভাগের 1 ভাগ। তো এখন কিভাবে সম্ভব? অনেক ব্যাপার আছে এখানে, যেমন কস্ট অফ দ্য ম্যাটেরিয়ালস, দ্বিতীয় হচ্ছে লেবার কস্ট, হ্যাঁ, তারপরে এই আরো আনুষঙ্গিক যেসব কস্টের ব্যাপার আছে, প্যাকেজিং থেকে শুরু করে সবকিছু। তো এগুলো অন্যান্য দেশে একটু কস্টে, আমাদের দেশে কম কস্ট, এটা একটা কারণ। এখন এফিকেসির কথাটা ডাইরেক্ট সব ক্ষেত্রে যে হয় তা না, এটা একটু ডিফারেন্ট। এই মন্তব্য করাটা একটু খুব রিস্কি, কারণ আমাদের তো এত ইন্ডাস্ট্রিজ, কিন্তু আমাদের ভালো ইন্ডাস্ট্রি আছে। এখন কোন কার কাছ থেকে আপনি ড্রাগ মানে এই মেডিসিন গুলো কিনতেছেন এটা ডিপেন্ড করে। ফর এক্সাম্পল যেমন আমাদের ভ্যাকসিনকো, স্কোয়ার, ইনসেপ্টা, রেডিয়ান, অনেক ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ আছে যাদের ল্যাব গুলো সার্টিফাইড বাই FDA অথবা TGA, যেগুলো যে রেগুলেটরি এজেন্ট, হ্যাঁ, EMA অথবা MHRA, তো যেটা UK, ইউরোপিয়ান ইউনিয়ন দ্বারা রেগুলেটরি এজেন্সি দ্বারা এগুলো সার্টিফাইড। দে আর ভেরি। বাইরে থেকে আমি রিসেন্টলি ভিজিট করেছি UK এর একটা ল্যাবরেটরি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, নাম হচ্ছে সাইরিমেড। ওরা আমাকে বললো, হঠাৎ কথা প্রসঙ্গে, তারা জানতো যে আমি অস্ট্রেলিয়ান, কিন্তু কথা প্রসঙ্গে আমি বললাম যে আমি আই ওয়াজ বর্ন ইন বাংলাদেশ। তো বল, বাংলাদেশ? আমরা তো বাংলাদেশ থেকে ঔষধ বানিয়ে নিয়ে আসি। এই যে গত সপ্তাহের কথা, কোথেকে আনো? বললো ইনসেপ্টা। আমি বললাম ইনসেপ্টা তো ইনসেপ্টার অনেক যারা আছে প্ল্যান্ট হেড আছে কয়েকজন, যাদের সঙ্গে আমার খুব ভালো পরিচয়। তো বললো, ডক্টর তোমার সঙ্গে আবার কথা বলবো। তো সাইরিমেড, ইনসেপ্টার যদি কেউ থাকে শুনতে পারবে, তারা ওই সলিড ডোজেস ফর্ম, তাদের ওই সাইরিমেডের ওখানে অ্যাপ্রুভাল নাই ইউকে তে, লন্ডনে সলিড ডোজেস তৈরি করা, লাইক সলিড ডোজেস ফর্ম, ট্যাবলেট বা এই ধরনের ক্যাপসুল, ওরা শুধু সিরাপ তৈরি করে। হ্যাঁ, তো এরা এইগুলো বাংলাদেশ থেকে এনে ওখানে প্যাক করে, লন্ডনে প্যাক করে ইউকে তে সাপ্লাই দেয়। সুতরাং মেইন যে এখানে ফ্যাক্ট শুধু জাস্ট এটা কাজ করে না সব এরকম না, এবং ডিপেন্ড করে ওই যে কোথেকে র ম্যাটেরিয়াল। ইউএস র ম্যাটেরিয়াল সাপ্লাই দেয়, চায়নাও দেয়, ইন্ডিয়াও দেয়। এখন ইউএস এর র ম্যাটেরিয়াল ডেফিনেটলি একটু ডিফারেন্ট, কিন্তু এখন আমরা কি আমাদের এই বাংলাদেশের যেই প্যাশন বা কস্ট অনুযায়ী কতটা মেক করতে পারবে, এটা একটা ডিপেন্ড করে কোথেকে সে কিনবে কস্ট মিনিমাইজ করার জন্য। কিন্তু এট দ্য এন্ড দে আর অল লিগালি দে ক্যান বাই। এটা ওই ইট ইজ মনিটরড বাই দ্য রেগুলেটরি এজেন্ট। এমন না যে এটা DMF থাকে, ড্রাগ মাস্টার ফাইল, এগুলো জানা আছে কোথেকে আসে, এটার MSDS আছে, এগুলো মেনটেন করেই তারা কেনে। তো যাই হোক, এট দ্য এন্ড there is always little bit of discrepancies, যে product from US, product from Bangladesh, there are differences. Yeah. এখন আমাদের মাঝে প্রশ্ন করবেন আমাদের কো-হোস্ট মুমু আপু। মুমু আপুর কিছু প্রশ্ন আছে, সেই জন্য এখন আমি মুমু আপুকে বলবো আনমিউট করে স্যারকে প্রশ্ন করার জন্য। আর আমি কিছু সময়ের জন্য একটু রেস্টে যাচ্ছি, তাহলে মুমু আপু এবার স্যারের সাথে কমিউনিকেট করুন। Sure. Thank you for your questions. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, এর আগে আমি অনেকগুলো ইভেন্টে অংশগ্রহণ করেছি, কিন্তু আজকেরটা আমার একদমই অন্যরকম মনে হচ্ছে। কারণ আজকে শুধু আমি একজন অতিথির সঙ্গে কথা বলছি না, বরং আমি একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিজ্ঞানীর কাছ থেকে শেখার মূল্যবান অনেক সুযোগ পাচ্ছি। স্যার, আমার আব্বু গত 10 মাস আগে অ্যাক্সিডেন্ট করছিল এবং স্টিল নাও এখনো আমার আব্বু হসপিটালেই আছে। তো যখন আব্বুকে ঔষধ দেওয়া হয়, তখন আমি দেখি যে আব্বুর শরীরে কোন কোন অ্যান্টিবায়োটিক বডিতে কাজ করবে ডক্টররা টেস্ট করে তারপর আব্বুকে ওটা দেয়। তো এখানে আমার প্রশ্ন যে ব্যক্তিভেদে যে আলাদা ডোজের ওষুধ তৈরি হচ্ছে, স্যার এতে 3D প্রিন্টিং এ কি ভূমিকা রাখতে পারে, বা কিভাবে বোঝা যায় যে ব্যক্তিভেদে ওনার শরীরে এই অ্যান্টিবায়োটিকটাই কাজ করবে? হ্যাঁ, এটা মানে এটাকে আমরা বলি যে কাস্টমাইজড ড্রাগ ডেলিভারি সিস্টেমস বা প্রিসিশন মেডিসিন। অর্থাৎ কোন ইটস নট লাইক ওয়ান সাইজ ফিটস অল। তো যাক, প্রথমে বলে নেই, ইটস ভেরি আই এম সো সরি টু হিয়ার দ্যাট। হ্যাঁ, আপনার বাবা সুস্থ হয়ে যাক, দোয়া করি। এটা এখনো
মানে অনেকটা ম্যানুয়ালি করতে হয়। 3D এখনো মার্কেটে ওইভাবে আসে নাই, কিন্তু ইনশাআল্লাহ ইন দ্য ভেরি নিয়ার ফিউচার উইথ দ্য হেল্প অফ এআই এই টেকনোলজিও আসবে। আমরা নিজেরাই এটার কয়েকটা পাবলিকেশন আমার আছে, আমরা কাজ করেছি 3D প্রিন্টিং নিয়ে। এই কাস্টমাইজড মেডিসিনটা কি, যেটা বললাম যে এরকম না যে সবাই যাবে প্যারাসিটামল 500 মিলিগ্রাম বা 1 গ্রাম ডোজ, কারণ মানুষের এই বডিতে ঔষধ কাজ করে অ্যাকর্ডিং টু দেয়ার ওয়েট, হ্যাঁ, এবং তাদের যে সারফেস আছে সেটার উপর। হ্যাঁ, তা এখন 50 কিলো অ্যাডাল্ট, 50 কেজি ওজনের একজন অ্যাডাল্ট 1 গ্রাম প্যারাসিটামল নেয়, 2টা প্যারাসিটামল 500 গ্রাম। আবার দেখা গেছে কারো ওজন 120 কেজি, আপনি ডাক্তারের কাছে গেলে বলবে যে দুইটাই, রাইট? সো এইখানে ওয়েট অনুযায়ী এটা কাস্টমাইজড হবে। ইন দ্য নিয়ার ফিউচারে বিএমআই, বডি মাস ইনডেক্স এবং হোল ডিটেইলস অফ দ্য পেশেন্ট ফার্মাসিতে থাকবে। ইউ ডোন্ট হ্যাভ টু গো টু ডাক্তারের কাছে যাইতে হবে না। ফার্মাসি কম্পিউটারের মধ্যে সব ডাটাবেস থাকবে, সে এই একটা 3D প্রিন্টার থাকবে ওখানে। তো তার বডি ওয়েট অনুযায়ী, ডোজ অনুযায়ী ওখানে রোগীর দেখবে যে সে যদি 80 কেজি হয়ে থাকে, 80 কেজির জন্য যদি 800 গ্রাম দরকার হয়, 800 গ্রামের তো কোনো প্যারাসিটামল নাই, রাইট? আর এক্সপেন্সিভ হবে, কারণ 300 গ্রাম এইভাবে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এইভাবে বানায় না, তারা একটা ডোজ বানায়। তখন ওখানে উইদিন ফিউ মিনিটস ও গেলে ওরা আবার বলতে পারবে যে যদি ছোট পেশেন্ট হয় তার জন্য আরো কম ডোজ, তাকে জিজ্ঞেস করতে কি শেপের চাও, সে যদি বলে আমি লাভ শেপের চাই অথবা ক্যান্ডি শেপ, সে অন দ্য স্পটে একটা প্রিন্ট করে দিয়ে দিবে। এটা প্রিন্টার আমি দেখালে পারতাম, আই নো। তো এটা অন দ্য স্পটে প্রিন্ট করে তাকে একটা দিয়ে দেবে, সে খেয়ে ফেলবে ফর এক্সাম্পল। তো 3D প্রিন্টিং এর আরো সুবিধা হচ্ছে যে আমাদের যারা ইনফ্যান্ট, অনেকের এটা গ্রুপের জন্য, এবং এটা কিছু কর্টিকোস্টেরয়েড, এটা মানে স্টেরয়েডের একটা ডোজ আছে, এটা আমি ওইটা কথা মাথায় আসতেছে না, এটা বাচ্চাদেরকে খুব দিতে হয় আর কি। ছোট বাচ্চারা যদি এক্সট্রিম ইনফেকশন হয়, এটাকে ক্রুপ বলে, ট্রাকিয়াল ইনফেকশন যদি হয়, এইটার ডোজ, এটা এত প্রিসাইজ ডোজ দরকার হয়, যেমন 5 মাইক্রোগ্রাম, 3 মাইক্রোগ্রাম, কিন্তু ডোজ আসে মানে একটা ইউনিফাইড ডোজ, মেইনলি 5 মাইক্রোগ্রামের ডোজ আসে, কিন্তু কোন কোন ইনফ্যান্টকে দিতে হয় 2.5। তো এখনো আমি দেখছি যে এই হসপিটাল এগুলো কোন রকম ভেঙে ওয়েট করে দিতে হয়। দিস উড বি দ্য অ্যাডভান্টেজেস ইফ 3D প্রিন্টিং কাম। তো ওরা কি করবে, অন দ্য স্পটে এটাকে 2.35 মাইক্রন, ভেরি মাইক্রোগ্রাম, খুব স্মল ডোজ প্রিন্ট করে ওটা ডিজেল করে। তবে এটা স্টিল চ্যালেঞ্জিং এই জন্য যে ওই ম্যাটেরিয়াল গুলো, এগুলো তো বায়োডিগ্রেডেবল ম্যাটেরিয়াল দরকার, যেটা রিলিজ হবে ইজিলি, হ্যাঁ, কাজ করবে যেটা। কারণ ওই যে চ্যালেঞ্জটা এখন আছে, যেটা আমরা নিয়ে কাজ করি, পার্টিকুলার লিপিড লাগবে, যেটা ওকে দিলে আইদার ইনজেকশনের মাধ্যমে হোক অথবা ওরাল হোক, এটা অল দা ওয়ে এই স্টমাক ক্রস করে স্মল ইন্টেস্টাইনে যে ব্লাড, ওইখান থেকে থ্রোটা ব্রাশ বর্ডার ব্লাডে যেতে হবে, সিস্টেমিক সার্কুলেশন যেতে হবে, আদারওয়াইজ তো ওষুধটা কাজ করবে। হ্যাঁ, অথবা এটাই, অথবা ইনজেকশনের মাধ্যমে দিলে এটা টার্গেট সাইডে যাইতে হবে, ওই রিসেপ্টরকে চেনাইতে হবে যে রিসেপ্টর এটাকে ক্যারি করবে টু প্রিভেন্ট দ্যাট ডিজিজ। তো এই জন্য ওগুলো ডিফারেন্ট চ্যালেঞ্জ, বাট 3D ক্যান হেল্প আস টু প্রিসাইজ অন দ্য প্রিসিশন অফ দিস ডোজিং। হ্যাঁ, এবং মেনি ক্যান্সার, আরেকটা কথা বলে রাখি, অনেক ক্যান্সার পেশেন্ট মারা যায় শুধু এই ডোজিং ইনপ্রপারমেন্টের কারণে। হ্যাঁ, আপনি সবসময় খেয়াল রাখবেন, যাদের ক্যান্সার, যদি মনে করেন যে বোর্ড বসে এই রোগীর জন্য, সব রোগীর জন্য বসে না, অনেকে পারে না, রাইট? তার জন্য যারা খুব টাকা দিতে পারবে বা ওই হাই লেভেলের মানুষ, তাদের জন্য দেখবেন বোর্ড বসবে, বিশাল 8-10 জন ডক্টরস, ফিজিশিয়ানস একসাথে বসে যখন ডিসাইড করে, তখন ওই রোগীটার জন্য ইজি হয় এই ট্রিটমেন্টের জন্য, ট্রিটমেন্ট রিজিমটা চালাইতে ইজি হয়, এবং ওইসব রোগী সার্ভাইভ করে। কারণ ওইখানে আলাপ হয় যে কি ধরনের ডোজ দিবে, কি কতটুক এক্স্যাক্টলি। ওই একা 2 জন ট্রিটমেন্ট করলে ক্যান্সার পেশেন্টকে ওই দেখেছে ওভারডোজ দিয়ে আরো মেরে ফেলে। কারণ ক্যান্সারের যে মলিকিউল, এগুলো ইটসেলফ ইজ কার্সিনোজেনিক। আপনি যদি হাতেও নেন, কারো কাছে ড্রাগটা খুলে যদি কোনো বা ডোজ যেটা ইনজেক্টেবল যদি থাকে, ওই পানিটা নিয়ে হাতে দেন না, আপনার হাতে ক্যান্সার হয়ে যাবে, যে ধরবে, কারণ এটা কার্সিনোজেনিক। সো এইটা কতটুক দিলে, এটা কারণ হোল বডিতে ব্লাড যখনই এটা এই মলিকিউলটা যখনই ব্লাডে যায়, তখন কিন্তু হোল বডিতে এটা ছড়ে যায়। আপনার লিভার কিছুটা ফিল্টার করে, কিন্তু বাকি পুরো বডিতে এটা ছড়ে যায়, টার্গেটে যায়। এখনো ওই প্রিসাইজ টার্গেটও আবিষ্কার হয় না এই ক্যান্সার, ইন মেনি কেস, নট অল, সাম ব্রেস্ট ক্যান্সার এন্ড অল আদার ক্যান্সার স্টিল ওকে, হ্যাঁ, মেবি ওভারিয়ান ক্যান্সার,
but many other cancers is not a very good target drug, মানে অ্যাভেলেবল না এখনো। তো ওরা কি করে হোল বডিতে সরে যায়, আর কিছু যায় ওই ক্যান্সার ওই সেলে। তো ওইটা রিমুভ করতে গেলে বা ওইটা মারার জন্য কিন্তু বডির অন্যান্য সেলও ড্যামেজ হয়। এইখানে ডোজটা ক্যালকুলেশন ইজ ভেরি ক্রুশিয়াল। তো ইন দ্য ফিউচারে হয়তো 3D প্রিন্টিং এই ডোজ এক্স্যাক্টলি মেজারিং এর ক্ষেত্রে কাজ করবে এবং প্রিসিশনের ক্ষেত্রে কাজ করবে, এবং এক্সাক্ট ডোজ কুড বি গিভেন টু দ্য পেশেন্ট। জি স্যার, ইনশাআল্লাহ এমনটাই হবে। স্যার, গবেষণা জীবনে তো ব্যর্থতা ও বাধা প্রায় অনিবার্য। দীর্ঘ পথ চলে আপনাকে কোন ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে এবং কি আপনাকে কাজ চালিয়ে যেতে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে? রিসার্চের ক্ষেত্রে ডেফিনেটলি আমরা মনে করি কোন নেগেটিভ ডেটা বা রেজাল্ট অথবা রিসার্চ ইজ নট দ্য নেগেটিভ, বি অনেস্ট ইটস এ পজিটিভ। আমরা মনে করি যে যদি একটা রিসার্চ করতে যে কোনো নেগেটিভ ডেটাও আসে, এটাই মনে করো অনেকে যে চ্যালেঞ্জ, কারণ আমরা তো হাইপোথিসিস অনুযায়ী কাজ করি, হ্যাঁ, যে আমরা এটা করলে এটার একটা সলিউশন, কিন্তু নেগেটিভ তখন মনটা খারাপ লাগে। কিন্তু ইনফ্যাক্ট আমাদের লাগে না, আমরা অনেকেই ফিল করে যে স্টুডেন্ট অবস্থায় লাগতো, মনে করতাম যে স্যার আমাদের লাগে, আমরা খুব কষ্ট পাই। আর এটা কিন্তু কষ্ট না, আপনি লাইক ওয়ার্ন করে দিচ্ছেন ফিউচার যারা আসবে এই পথ দিয়ে। অর্থাৎ এমন যে আপনি একটা গাড়ি নিয়ে যাচ্ছেন ঢাকা থেকে ময়মনসিংহ, হ্যাঁ, গাজীপুর বা ওই যে জয়দেবপুরে এসে দেখলেন রাস্তাটা কাটা, বা আরো দূরে যান, আর একটু দূরে গিয়ে দেখলেন যে রাস্তাটা কাটা, তাহলে আপনার মনটা খারাপ লাগবে না? আবার ফেরত আসতে হবে, রাইট? জি স্যার। দিস ইজ পজিটিভ। টেল মি ফর হুম? এই রাস্তায় তো আরো হাজার হাজার গাড়ি আসতেছে, রাইট? জি। সবাইকে বলে দিলেন যে না, ওখানে জয়দেবপুরে এখানে বা মাওনার এখানে রাস্তা কাটা, তোমরা সবাই ফেরত যাও। দেখেন আপনার একজন সাফারার কিন্তু উপকৃত হয়েছে কমসে কম হাজার হাজার আরো, রাইট, পাবলিক। জি। এখন এটা আমরা নেগেটিভলি ধরি না, এই নেগেটিভ রেজাল্ট আমরা পাবলিশ করতে পারি এবং এটা দিয়েও থিসিস সাবমিট করা যায়। এটা এখন আমরা করি কারণ ইউ আর ইন্ডিকেটিং আদার্স, আপনি হাজার হাজার লোককে আপনি উপকার করতেছেন নেগেটিভলি, এটা। আর তারপরে আরেকটা ইয়ে আছে এখানে, এটার একটা মজা আছে, যখন মানে অ্যান্টিসিপেটেড রেজাল্ট আসে না, ঠিক আছে এটা খুব খারাপ মনে হচ্ছে, আমি চাচ্ছিলাম এটা দিয়ে এটা, কিন্তু এরকম অ্যাক্সিডেন্ট থেকে কিন্তু বড় বড় আবিষ্কারও হয়েছে। ইফ ইউ লুক ব্যাক প্রিভিয়াসলি কাজ করছে একটা, ওখানে যে পাইলো যে পোলিও টিকাটাই, আমার মনে যে আমি ভুলে গেছি যে এটা হি ইভেন ডিডন্ট নো এক্স রে, এটাকে এখনো এক্স বলে, মানে এক্স মানে রে জানেই না এটা কি রে, অজানা, কারণ একটু যে কাজ করতেছিল একটা শিপে ইউএস নেভির লোকেরা, এবং পরে একটা রে দিয়ে দেখতেছিল এটা মানুষের ভিতর দিয়ে চলে যায় কিছু একটা এর ভিতর দিয়ে, তখন ওরা এটা ভাবলো যেটা কি, পরে এই যে ইমেজিং সিস্টেম আবিষ্কার করলো। তো সবকিছু যে আপনাকে একদম মানে আপনার হাইপোথিসিস অনুযায়ী আসতে হবে বা এটা, ডোন্ট ওয়ারি, আনএক্সপেক্টেড জিনিসটাও একটা রেজাল্ট, এবং এইটা আরো মোর এক্সাইটেড। তো আমার মনে হয় যে আমি এটাকে খুব একটা চ্যালেঞ্জ আমি হিসেবে দেখি না, এটা ওয়ার্নিং, আমরা উই ক্যান ইউজ দিস ডেটা অ্যাজ ওয়েল। আমার জীবনে এরকম বিগ চ্যালেঞ্জ বলতে যে পড়াশোনার সময় এরকমই দেখেছে, তখন এত টিডিয়াস ছিল, 2-3 মাস একটা ব্যাপার নিয়ে কাজ করেছি, খুব টিডিয়াস ছিল, হঠাৎ দেখলাম যে রেজাল্ট গুলো আর কোনো কাজে লাগে না, ওগুলো রিয়েলি পেইনফুল ছিল, ওগুলো পাবলিশ করাও জানে। ওই সময়ে ব্যাক ইন 2002-3 এর দিকে ওই যে সবকিছু ম্যানুয়াল, আমি যেটা বলছি যে আমরা অনেক সময় ইনস্ট্রুমেন্ট স্টার্ট দিয়ে চলে যেতাম, কারণ সারা রাত 14-15 ঘন্টা চলতো ওই এইচপিএলসি তখন কনভেনশনাল ওয়েতে, এবং ওইটা চার্ট রিডার ছিল, চার্ট রিডার গুলো টিটি করে এইভাবে প্রিন্ট করতো। তো ওখানে বসে থাকি নাই কখনো, দেখা গেছে যে সকালে এসে রেজাল্টটা নিয়ে যাব, বিকেলে ছেড়ে চলে গেলাম, সকালে এসে দেখি ওইটাও কখন বন্ধ হয়ে গেছে, সবকিছু নষ্ট হয়ে গেছে। এখন কষ্ট তো ওইখানে না, কষ্ট ছিল এর আগেও তো অনেক প্রসিজার, তাই না, মাসব্যাপী এই স্যাম্পল তৈরি করা, যদি অ্যানিমাল স্টাডিজ থাকে, প্লাজমা, অনেক সময় আমরা ভাবছি যে চলবে, ব্যাকআপ ছিল না তখন, এগুলোর কারণে দেখা গেছে যে আর পরে শেষ, তখন রিয়েলি আবার 2 মাস সময় নিয়ে করা, সুপারভাইজারের প্রেসার, তখন দেখা যায় রাত দিন পরিশ্রম করে এইসব কাজ করতে। তো চ্যালেঞ্জ আছে, ইটস নট সো ইজি when you get না যে ব্যাস, অনেকে বলে যে পিএইচডি উদাহরণ দেয় যে পিএইচডি যেমন এত ইজি না করা, ব্যাস তো এত ইজি না। তো যাই হোক, আমাদেরকে উদাহরণ দেয় যে ইটস রিয়েলি ভেরি হার্ড রিসার্চ, পিএইচডি ইউ হ্যাভ টু ওয়ার্ক লাইক, এটা এমন যে কন্টিনিউয়াস এফোর্টস ইউ হ্যাভ টু গিভ, এটা নট লাইক ইন ওয়ান ডে, ইটস ভেরি ইনক্রিমেন্টাল, আমি বলি, হ্যাঁ, একটা জায়গায় একটা স্টেপে যায়, এবং যে কোনো মানে এই ধরনের ভালো জিনিস, ভালো কিছু যদি আপনি পেতে যান, টেস্ট তো আছেই, এবং এটা ইনক্রিমেন্ট, একটা ওয়ান স্টেজে যান, আবার ওইখান থেকে আবার আরেকটা স্টেজ, হ্যাঁ, কেউ যদি গিভ আপ করে, হি জাস্ট ড্রপ অফ। এর জন্য এটা ইটস নট সো ইজি টু বি অনেস্ট। জি স্যার, ধন্যবাদ স্যার।
স্যার বলতেছি বর্তমান সময় তো এআই এর যুগ। আপনি কি মনে করেন যে এআই কি ঔষধ আবিষ্কার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইন ফিউচারে? অবশ্যই অবশ্যই, এটা তো বিষয়। এখন আমি বলি এআই এর তো অনেক, আমি যখন মোনাশে পড়ে গেলাম, আমি আমার মানে রিয়েল উদাহরণ দিচ্ছি। জি স্যার। এটা টাইম, এআই হচ্ছে টাইম এবং কস্ট, ইভেন ম্যাটেরিয়ালস, এটা যে সিগনিফিকেন্টলি এটা রিডিউস করবে বা কমাবে এই কস্ট, ম্যাটেরিয়ালস এন্ড অল দোজ। টাইম স্পেশালি, লেট মি টেল ইউ, এখন তো রোবোটিক এবং সায়েন্টিস্ট এসে পড়ছে অলরেডি মার্কেটে। মানে ইউএসএ তে আমার একজন কলিগ মিসিসিপি ইউনিভার্সিটির, হি ইজ ওয়ার্কিং অন দ্যাট। তো যাই হোক, আমরা একটা প্রজেক্ট সাবমিট করার প্ল্যান করতেছি, যেখানে আমরা পোস্টডক হায়ার করতাম। আমি পোস্টডক হিসেবে কাজ করেছি, এরকম লাগবে না 10টা পিএইচডি বা পোস্টডক যেই কাজ করবে, একটা রোবট ওখানে বসায় দিব, রোবট সব কাজ করবে। আচ্ছা। যাই হোক, এখন আমি লেট অনার্স থেকে যখন আসছি, এরপরে আমি 10-12 বছর ধরে ইউনিভার্সিটিতে আমি অ্যাকচুয়ালি অ্যাডজাঙ্ক্ট প্রফেসর ছিলাম মোনাশের, ভিজিটিং একাডেমিক। মোনাশে গেলে আবার সুপারভাইজ করতাম পরবর্তী স্টুডেন্টদের। এটা আমি এখনো আছে, এখনো যদি আমি যাই 2-3 মাস ওখানে অফিস নিয়ে কাজ করতে পারবো, যদি আমি লম্বা সময় থাকি না। তো ওখানে যে দেখি একটাকে বলে সিমুলেশন ল্যাব। তো এটা একটা সফটওয়্যার এবং টেলিভিশন দিয়ে আমাদের যে আন্ডারগ্রেড স্টুডেন্ট, আপনারা এখন দেখবেন যারা ফার্মাসিউটিক্যাল স্টুডেন্ট অথবা কেমিস্ট্রি যারা স্টুডেন্ট, তারা কিন্তু এখনো ওই যে ল্যাবে কাজ করে, রাইট? ম্যাটেরিয়ালস দিয়ে যে ল্যাব জি ওয়ার্ক, স্যার। ল্যাব ওয়ার্ক ডোজ বানাইতে হয়, ড্রাগ বিভিন্ন জিনিস। তো ওইটার সঙ্গে দেখা গেছে যে বিভিন্ন স্টার্চ, বিভিন্ন এক্সিপিয়েন্ট স্পেশালি, হ্যাঁ, এই লাইক লুব্রিক্যান্ট এন্ড অল দোস, এগুলো মিক্স করে এপিআর সঙ্গে মিক্স করে সলিড ট্যাবলেট ক্যাপসুল এগুলো তৈরি করা হয়। তো এগুলো টাইম ইয়ে আছে না, যেগুলো টাইম তো আছেই, প্লাস ম্যাটেরিয়াল দরকার হয়, একটা ইনস্ট্রাক্টর দরকার হয়। তো গিয়ে দেখলাম যে একটা সফটওয়্যার তারা ইনভেন্ট করছে, একটা মন্ত্রী আমাদের ফার্মাসি কলেজের সফটওয়্যার। এই চোখে একটা ভিআর যে ইয়ে সিস্টেম, ওটা থাকবে সবার, এবং সবাই বসে আছে সব টেবিলে, প্রত্যেকের সামনে স্ক্রিন আছে, একটু চেয়ারটা দেখুন খুব উঁচু, এখানে বসে বসে সব ল্যাবরেটরি স্টুডেন্ট, সরি আন্ডারগ্রেড স্টুডেন্ট, ওরা ল্যাব ওখানে এর মধ্যে আসছে সিমুলেশন, মানে যে ইউ ডোন্ট নিড টু মানে এটা মিমিকিং এক্সপেরিমেন্ট আর কি। তো ওরা ওখানে বসে বসে গ্লাস দিয়ে ডালতেছে, ওরা ফিল করতেছে যে এটা তো এই যে প্যারাসিটামল পাউডার মিশাইলাম, স্টার্চের সঙ্গে মিশাইলাম, গ্লাইডেন্ট আছে, কোটিং এজেন্ট আছে, মিশা টিশা ওরা মিক্স করতেছে, যাচ্ছে, দে আর ফিলিং 3D মুভির মতো অনেকটা, হ্যাঁ, একটু অ্যাডভান্স। তো ওরা বসে বসে সব করে ফেলছে, এট দ্য এন্ড নাথিং ইজ ইন ফ্রন্ট, ইউ গট ইট। তো একটা সফটওয়্যার দেখেন কত কিছু সলভ করতেছে, দিস ইজ ফ্রম দ্য এআই। তো এটা আমি নিজে দেখে আসছি, ইটস নট, এবং আমি পরে ভাবছিলাম যে কিং সাউদি নিয়ে আসবো, এখন ইন্ট্রোডিউস করে নেই। তো যাই হোক, তো ভবিষ্যতে এআই দিয়ে অনেক কিছু হবে। এবং এই যে আমরা এক সময় লিটারেচার রিভিউ আমরা নিজে নিজে প্রিন্ট করে অনেক লিটারেচার দিয়ে তৈরি করতাম যে কি আছে, এখন লিটারেচার রিভিউটা আমরা নিতে পারি। যে কোনো রিসার্চ করার জন্য আমাদের কি দরকার, একটা লিটারেচার সার্চ করতে হয়, আমাদের করে বের করতে হয়। যদি সবাই যেটা করছে ওইটা তো রিসার্চ করে লাভ নাই, রাইট? আমাদের গ্যাপটা কি? গ্যাপটা হচ্ছে যেই রিসার্চ এখনো কেউ করতে পারে নাই, রাইট? এবং ওইটা করে আমাদের ওইটা সলিউশন বের করতে হবে। এই যে লিটারেচার সার্চ, এইটা এতদিন আমরা করতাম ম্যানুয়ালি, হ্যাঁ, বিভিন্ন সার্চ ইঞ্জিন দিয়ে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে বের করতাম। এইটা এখন নিমিষে করা যায় এআই দিয়ে। আপনি টপিক ফিল করে দিলেন, ও বের করে দিবে যে অ্যাভেলেবল, এন্ড দেন ইউ ক্যান থিঙ্ক, ইটস নট লাইক কপি পেস্ট। লিটারেচার সার্চটা করে আপনি দেখেন গ্যাপটা কোথায়, and then you can do something on that. So এটা করতেছে হাই থ্রুপুট স্ক্রিনিং, একসময় থাউজেন্ডস অফ লাইক এই যে ইন সিলিকো মডেলিং, তারপরে মলিকুলার যে ডকিং, তারপর সিমুলেশন, এগুলো এখন এআই দিয়ে খুব ইজিলি করা যায়। ফর্মুলেশন ডিজাইন করা যায়, এগুলো অলরেডি স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ জি স্যার। স্যার বলতেছি বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে গবেষণা বিষয়টা না এখনো খুব একটা বেশি শক্ত অবস্থানে আসতে পারেনি। অনেক স্টুডেন্ট আছে যারা অনেক ভালো গবেষণার, কিন্তু সঠিক সুপারভাইজারের অভাব বা সঠিক দিক নির্দেশনার অভাবে আছে। তো স্যার একজন গবেষণায় সফল হতে হলে কোন দক্ষতাগুলো সবচেয়ে বেশি প্রয়োজন একজন স্টুডেন্টের ভিতর থাকা প্রয়োজন, বা আমরা যদি দেশের বাইরে যেতে চাই তাহলে আমাদের এখন থেকে কি কি প্রস্তুতি গ্রহণ করা উচিত বলে আপনি মনে করেন? হ্যাঁ, বাইরে যদি কেউ যেতে চায়, স্পেশালি আমি রিসার্চ স্টুডেন্টের কথাই বলছি, যেমন আমি এজ এ প্রফেসর হোয়াট আই লুক, যদি আমি একজন রিসার্চ স্টুডেন্ট নিতে চাই ইন মাই ল্যাব, আমি যেটা খুঁজবো আমি এটাই বলতে চাচ্ছি, কারণ এখানে তো আর ওই ইয়ে থেকে দিয়ে লাভ নেই, সবাই এগুলো পারে। এখন আমি কাকে খুঁজবো, আমি দেখবো যে স্টুডেন্ট অবশ্যই সব
মেধাবী তো এটা ঠিক আছে, কিন্তু এর চেয়েও আমি দেখি যে তার একটু রিসার্চ সম্পর্কে কি কোনো আইডিয়া আছে, মানে তার সে ল্যাবে আগে কোনো কাজ করেছে কিনা, এটা আমি দেখি স্পেশালি। তো এই ক্ষেত্রে আমি দেখি যে তার কোনো পাবলিকেশনও আছে কিনা। পাবলিকেশন তো এই যে তার একটা স্কিল, সে যদি একটা রিসার্চকে কেউ ট্রান্সলেট করে একটা ফর্ম দিতে পারে, সেটা পারবে, দ্যাট মিনস হি নোজ হাউ টু রাইট, হি হ্যাজ এ রাইটিং ক্যাপাবিলিটি। তো আমাদের স্টুডেন্ট যারা বাইরে পড়তে যায়, আমার মনে হয় যে অ্যাটলিস্ট তারা যদি অনার্সের ক্ষেত্রে লাস্টে যে ইন্টার্ন, এটা যেন কোনো রিনোন ল্যাবে, সেটা যদি বাংলাদেশের ভিতরে হয়, মেক শিওর দ্যাট ইউ গো টু নর্থ সাউথ, ঢাকা ইউনিভার্সিটি, যারা রিসার্চের সঙ্গে ইনভলভ লাইক AIUB, এবং বাংলাদেশে যারা রিসার্চ করে আর কি, যেসব ইউনিভার্সিটি, এদের কোনো ল্যাবে কোনো ভালো প্রফেসরের সঙ্গে, ভালো মিনস লাইক তার সঙ্গে যার ইন্টারেস্ট ম্যাচ করে, তার ইন্টারেস্ট যে প্রফেসরের এক্সপার্টিসের সঙ্গে ম্যাচ করে। কারণ যেমন আমি লিপিড বেস নিয়ে কাজ করছি, এটার ইন্টারেস্ট তো ম্যাচ করতে হবে স্টুডেন্টের। সে যদি অন্য কিছু পছন্দ করে, তাহলে তো আমার এখানে ল্যাবে এসে কাজ করে লাভ নাই। ওই ল্যাবে সে যেন যার সঙ্গে ম্যাচ করুক, করে ওনাকে ইমেল পাঠায় ওখানে 6 মান্থসের একটা, সেটা হচ্ছে যে ইন্টার্ন বা একটা ল্যাব এক্সপিরিয়েন্স নিয়ে নেয়। যদি এটার অপরচুনিটি নাও থাকে, তাহলে অ্যাটলিস্ট যেন পড়াশোনার ফাঁকে যদি একটা ল্যাব সে ভিজিট করে ফর ফিউ মান্থস, একটা এক্সপিরিয়েন্স গেইন করতে পারে, একটা সার্টিফিকেট নিতে পারে, এটা তার জন্য অ্যাডভান্টেজিয়াস হবে। প্লাস যদি একটা পাবলিকেশন সে করতে পারে ওই ডাটা জেনারেট করে, এটা হচ্ছে সবচেয়ে বড় আমার মনে হয় যে তার অ্যাডভান্টেজ। যদি জি স্যার। বাইরে স্যার, আমাদের দেশে শুধুমাত্র ইউনিভার্সিটি গুলোতে আমি দেখি যে রিসার্চের ব্যাপারে টিচাররা যথেষ্ট অ্যাক্টিভ থাকে, কিন্তু অনেক স্টুডেন্ট থাকে স্যার, অনেক ভালো রেজাল্ট, বাট আনফরচুনেটলি সে হয়তো কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায়নি। তো সেক্ষেত্রে সে কোনো সরকারি কলেজ বা কোথাও একটা ভর্তি হলো, তো তাদের কাছ থেকে আমি অনেক গল্প এরকম শুনছি। মানে আমি জিজ্ঞাসা করছি যে তোমাদের গবেষণা বিষয়ে কি কোনো কথাবার্তা হয় কিনা বা কিছু, ওরা বলছে যে না, ওদের টিচাররা মানে এটা নিয়ে আগ্রহী না। ইভেন মানে এগুলা নাকি বলতে গেলে স্যাররা কেমন নাকি একটু করে যে এসবের কি দরকার নাই, যাও, এরকম করে বলে, যেটা আমাদের দেশের স্টুডেন্টদের জন্য খুবই খারাপ। এটা খুবই খারাপ যে আমাদের দেশের স্টুডেন্টরা সঠিক মানে একটা মূল্যায়নও পাচ্ছে না, দিক নির্দেশনাও পাচ্ছে না। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে দেশের বাইরে স্টুডেন্টরা বেশি ঝুঁকে যাচ্ছে। এটা অবশ্যই দেশের বাইরে, এটা ডেফিনেটলি, কারণ বাইরে এই ব্যারিয়ার গুলো হয়তো কম। যদি সে ফিল করে যে কোনো স্টুডেন্ট যে না, আমি হায়ার স্টাডিজ এর জন্য বাইরে যাব, তাহলে তার এটাই দরকার হবে যে সে প্রথম কোন তার ফিল্ডটা চয়েস করতে হবে, এক্স্যাক্টলি কোন টপিককে, কোন মানে এরিনাতে সে ফার্দার স্টাডিজ করবে, এবং ওখানে ইউনিভার্সিটি দেখতে হবে, কান্ট্রি দেখতে হবে, একটা ব্যাপার। তারপরে আপনার ওখান থেকে কোন প্রফেসর এই সেম এরিয়াতে কাজ করে, তারপর ওকে ইমেল পাঠায় বলে যে আমি খুব ইন্টারেস্টেড এই ব্যাপারে কাজ করার। সেটা হয়তো ওই স্টুডেন্ট অতদূর পর্যন্ত যেতেই পারতেছে না, মানে ও বুঝে উঠছে না যে আমি কার সঙ্গে যোগাযোগ করব। টিচার তো কোঅপারেট করছে না। ক্লারিফাই করে দেই, টিচার স্টুডেন্টদের সবসময় খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস যে এরকম যারা আমাদের বাংলাদেশি মানে রিনোন প্রফেসর যারা বাইরে আছে, বা অ্যাটলিস্ট কারোর সঙ্গে যোগাযোগ রাখা অনেকটা এটা বেনিফিশিয়াল আমি মনে করি গাইড পাওয়ার জন্য। আর দেশে একটু নলেজ মানে রিসার্চ অ্যাকচুয়ালি এই রিসার্চ এক্সপেরিয়েন্স গেইন করার জন্য আমার মনে হয় যে যদি কোনো কলেজ লাইক ইউজুয়াল কলেজের টিচাররা রেসপন্স না করে, তাহলে অ্যাটলিস্ট এইটুকু করা সে পার্সোনালি, অথবা যদি ইউনিভার্সিটির তার কলেজের থ্রুতে কোনো ইউনিভার্সিটির সঙ্গে ইন্টারনাল কোলাবোরেট করা যায়। আছে না যে এই প্রফেসর আমার প্রফেসরের সঙ্গে ওই ইউনিভার্সিটির ওই ডিপার্টমেন্টের প্রফেসরের পরিচয়, যে স্যার আপনি একটু আমাকে রিকোয়েস্ট করে ওনার ল্যাবে একটু আমাকে করে দেন, আমি কাজ করতে। জি স্যার। This would be another good thing. আমাদের অনেক প্রফেসর আছে, I can help on this. যদি কেউ ইন্টারেস্টেড হয়, যদি কেউ ফার্মাসিউটিক্যাল লাইনে অথবা হেলথ সায়েন্সে রিসার্চ করতে চায়, I can fit him in. এখানে যদি কেউ থাকে, যদি সে চায় যে আমি স্যার আমি 6 মাসের একটা কাজ করতে চাচ্ছি ল্যাবে, আমি তো পারবো তাকে ঢুকাই দিতে, ভালো ইউনিভার্সিটি। এটা আপনার মাধ্যমে আমি বলে রাখি, আপনি ইউ ক্যান নোট ইট ডাউন, আমার সঙ্গে যোগাযোগ করতে। আমি এখান থেকে ঢাকায়, সে একটা ভালো, ঢাকায় হোক, সে কোথায় আছে ওইখানেই, কুমিল্লা হলে কুমিল্লা ইউনিভার্সিটিতে আমার খুবই ভালো সেটআপ ল্যাব, ওখানে আমরা কোলাবোরেট করতেছি। টাঙ্গাইলে যেটা মাওলানা ভাসানী, তারপর চিটাগং এ আছে, অনেক জায়গায় আছে। ঢাকায় তো অনেক ইউনিভার্সিটি। যদি
কেউ ইন্টারেস্টেড হয়, again I am telling him her please contact me, আমি বলে দিব, সে শুরু করতে পারবে, কাজ করবে, অনেক ধন্যবাদ স্যার। পাবলিকেশনও সে অ্যাটেন্ড করতে পারবে, তার কাজ আমি আমি আপনার এই কথাটা সবাইকে জানাবো যে যদি কেউ কোনো প্রবলেম ফেস করে স্যার আছে, আল্লাহ তাআলা উপরে আছে, দুনিয়ায় স্যার আছে, স্যারের মাধ্যমে হয়ে যাবে স্যার। দরকার। জি স্যার, অবশ্যই। স্যার এবার একটু আমি আলাদা প্রশ্ন করি, বলতেছি স্যার গবেষণার ব্যস্ততার মধ্যেও কিভাবে কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য বজায় রাখেন আপনি? খুব এটা অ্যানাদার কোয়েশ্চেন। আমরা এমন একটা আমাদের ইউনিভার্সিটি টিচার, আমার ব্যক্তিগত লাইফ থেকে বলে আই লাভ ইট, এটা সবার জন্য যেটা হয় তা না, আই এম টেলিং, আমরা এমন একটা জোনে প্রফেসর যারা আলহামদুলিল্লাহ সৌদিতে আছি, ইটস এ ভেরি কমফোর্টেবল জোন, আই এম টেলিং ইউ, আই এম নট ইন অস্ট্রেলিয়া। এই জন্য যে আমার আরেকটা ব্যাপার যে আমি এতগুলো কান্ট্রিতে, আমি তো ছিলামই মোর দেন 4-5 ইয়ার্স এক একটা কান্ট্রিতে, 5 কান্ট্রি, এমন না যে আমি ভিজিট তো আলহামদুলিল্লাহ ওয়ার্ল্ড এর মোস্ট অফ দ্য কান্ট্রিজ আই ভিজিটেড, কিন্তু আমার থাকারই সৌভাগ্য হচ্ছে 5টা কান্ট্রিতে, যেটা লং টাইম। তো অনেক অ্যাডভান্টেজ আছে বিভিন্ন জায়গায় থাকার। এটা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মেনটেন করা বিভিন্ন মানে এবং বিভিন্ন মানুষের সঙ্গে বিভিন্ন দেশে কাজ করে বিভিন্ন কালচারের সঙ্গে পরিচিত, এটা ইটস ভেরি এক্সপেন্সিভ, কি বলে, এটা কিন্তু খুব এক্সপেন্সিভ আমি মনে করি। এটা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স, এটা গেইন করা অনেক। যে আমি একটা যোগ করি যে এই যে বুঝা মানুষের পালস, আমাদের এখনো অনেক মিটিং করতে, একই মিটিং এ দেখা যায় 3-4 দেশের লোক, ওই যে ইন্ডিয়াতে কিন্তু এই যে এরকম করা মানে ইয়েস, এটা অনেক ওখানে যাবা দ্যাট মিন্স ইয়েস, এটা কিন্তু এক দেশের কালচার এক এক রকমের। ও আর আমরা তো বলবো না, হ্যাঁ রাইট, সৌদি কালচার, অস্ট্রেলিয়ান কালচার আরেক রকমের। তো যাই হোক, যেটা আমি ব্যাক টু দা কোয়েশ্চেন, যেমন সৌদিতে আমরা যারা প্রফেসর, আমরা একটা খুব কমফোর্ট জোন, মাশাআল্লাহ, এখানে সবকিছু আমাদের স্যালারি ওয়াইজ, সুযোগ সুবিধা ওয়াইজ ইজ ভেরি গুড, হাই স্ট্যান্ডার্ড। হ্যাঁ, তো আমাদের অনেকের এখানে এত সুযোগ সুবিধা, আমাদের গ্র্যান্ট আছে যে আমরা প্রজেক্ট চালাই, অনেক স্টুডেন্ট আছে, আমাদের পোস্ট ডক আছে আমার আন্ডারে, আমাদের অনেকের আন্ডারে। তো এই লেভেলে, এই কমফোর্ট জোনে কেউ আর কি যেটা সোশ্যাল অ্যাক্টিভিটিতে কেউ জয়েন হয় না, কিন্তু আমি কিন্তু অ্যাক্টিভ এই ব্যাপার। লেট মি টেল ইউ হাউ আই ডিড ইট, আই এম নট শিওর যে টাইম ম্যানেজমেন্ট। আমার একটা ফাউন্ডেশন আছে, আমি আলহামদুলিল্লাহ একটা মসজিদ করেছি, এটা মেইন হাইওয়ের উপরে গাজীপুর দিয়ে চলে গেলে, এবং আলহামদুলিল্লাহ একদম ইনট্যাক্ট। আমি চালাই, এখানে ইমাম থাকার ব্যবস্থা, তারপর আমার মুয়াজ্জিন আছে, হ্যাঁ, আপনার সব স্যালারি বেসিসে অন টাইমে চলে যায়। কারণ আমি ফিল করি কি, এটা আমি রিসেন্টলি একটা ওয়ান অফ দা ভেরি হাইলি ইনফ্লুয়েন্সিয়াল এক ব্যক্তি, হয়তো অনেকে শুনবে, তার একটা শুনতেছিলাম যে আল্লাহর শুকরিয়া আদায় করার 2টা ওয়ে আছে। হ্যাঁ, এটা একটা হচ্ছে আপনি সারাদিন এখানে বসে বসে আস্তাগফিরুল্লাহ করলে শুকরিয়া, এটা কিন্তু ওয়ান লেভেল। হ্যাঁ, জি জি স্যার, আদায় করতেছি আমরা, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দাও, বা অথবা ইউ আর প্রেইং, এটা শুকরিয়া, এটাতে কোনো টাকা লাগে না, কিছু লাগে না। এটা হচ্ছে এই আমি মনে করি যে এটা এক ধরনের। হ্যাঁ, আরেকটা হচ্ছে ভেরি অ্যাক্টিভ। যদি আপনি একটা স্কুল করলেন, এটা বলতে গেলে আরেক লাইন, অনেক লম্বা বক্তৃতা দিতে পারবে এই ব্যাপারে। তো মোর অ্যাকসেপ্টেড কোনটা জানেন, যেটা হচ্ছে টাইম কোর্স। তো এখানে সব বেশি দিন আমরা থাকবো না, আমাদের একটা টাইম লাইন আছে। এভরি সিঙ্গেল ওয়ান অফ আস, যার জন্ম হয়ে গেছে তার টাইম লাইন শুরু হয়ে গেছে। জি স্যার। তো আমি সবসময় পছন্দ করি যে একটা ফুটপ্রিন্ট রেখে যায়, হোয়াট এভার ইট ইজ। এই যে এইটাও একটা ফুটপ্রিন্ট, এই যে একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে আমরা অনেক সায়েন্টিস্ট এখানে কথা বলবে। হ্যাঁ, এটা এক সময় হয়তো এখানে কেউ থাকবে না, আজ থেকে 100 বছর পরে চিন্তা করলে, ইভেন বিফোর। তো দিস উইল বি দেয়ার যদি এটা কন্টিনিউ হয়। হ্যাঁ, আমি একটা মসজিদ করে গেলাম, একটা স্কুল করে গেলাম, দ্যাট উইল বি দেয়ার, আমার কাজগুলো থাকবে। এই জন্য আমি চাচ্ছি যে একটা ফুটপ্রিন্ট রেখে যেতে। এবং এই পৃথিবীর যত কাজ, এগুলো আমি বাই প্রোডাক্ট মনে করি। বাই প্রোডাক্ট যেমন আমি চাকরি করতেছি, আমার টাকা কিন্তু আমি না চাইলেও ব্যাংকে টাকা চলে আসবে, আমি কি ফিরাইতে পারবো? ইউনিভার্সিটি অটো সিস্টেম দিয়ে রাখছে, ওই 26 তারিখ হলে ব্যাংকে অটোমেটিক টাকা হিসাব করে। এখন আমি কালকে যদি নাও বলি যে টাকা আটকে আমার দিও না, চলবে না, টাকা দিতে থাকবে, কারণ এটা হচ্ছে আমার কাজের বাই প্রোডাক্ট। তো মাই প্ল্যান ইজ যে এটা তো চলবে, কিন্তু লেটস সি হোয়াট কন্ট্রিবিউশন আই ক্যান প্রোভাইড বা অ্যাড আমার আগে থেকে। এবং আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ইজি করে দিছে। হ্যাঁ, আমি কেউ ইন এনি হেল্প, হ্যাঁ, ইভেন কন্ট্যাক্টিং ইভেন ফ্রম হিয়ার, আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব, আর্থিক হোক, অন্য কোনো ব্যাপারে হোক, আই ক্যান হেল্প। ফাউন্ডেশন আছে, ইট ইজ অ্যাপ্রুভড বাই দ্য জয়েন্ট স্টক, এবং এটা টাফ
to get it, but I managed. আলহামদুলিল্লাহ আমার আরো অনেক চ্যারিটেবল আছে, তো আমি ম্যানেজ করতে আল্লাহ ইজি করে দিচ্ছে আমার। এটা কোনো হার্ড এন্ড ফাস্ট রুলও না, ইফ এনিওয়ান ওয়ান্টস দে ক্যান ডু ইট। এটা হচ্ছে নিয়াত খুবই ইম্পর্টেন্ট। এরকম না যে আমি 50-50 করলাম বলে, এরকম হয় না। when you have a complete plan you can do it. হিউম্যান ব্রেন ওইভাবে ডিজাইন করা, আল্লাহ কোনো কিছু অসম্ভব করে নাই। আমরা সাদা কালো টিভির জগতের লোক, এখন গ্রিন থেকে শুরু করে কই চলে গেছে, and we are adapting. I never say, আমি যখন মানে আর্লি আমাদের 86-90 ওই সময় তো এইসব টাচ স্ক্রিন ছিলই না, তো টাচ স্ক্রিন তো দূরের কথা, ওই যে মোবাইল ছিল না বাংলাদেশে এরকম। আর এখন আমরা কি ইউজ করি? হিউম্যান ব্রেন ইজ ডিজাইন টু ডু দ্যাট। এটা হচ্ছে হাউ, মানে হোয়াট ইউ ওয়ান্ট টু এন্ড হাউ ইউ ওয়ান্ট টু ডু। যদি কেউ চায় সে করতে পারে। এই জন্য আমার মনে হয় যে গিভ আপ করা উচিত না। যারা ইয়াং সায়েন্টিস্ট, যদি কেউ চায় যে এটা আমি ফিউচার যারা আছে তাদেরকেও বলছি, প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা স্টেজে কিছু বাধা আসবে, কিন্তু ওইটাই টার্নিং পয়েন্ট। ইফ ইউ ক্যান ডিসাইড প্রপারলি ইউ আর। আর যদি ওইখান থেকে মন ভেঙে করে যায় সে, ইভেন এই যে বিদেশে অ্যাপ্লাই করবে, আমি যাদেরকে বলতেছি, যদি একটা অ্যাপ্লিকেশন করেই দেখে নেগেটিভ আর বসে থাকে আমার দ্বারা হবে না, সে ওনার দ্বারা সবচেয়ে বেশি হবে। আমি অনেক উদাহরণ দিতে পারবো, যেটা যে যার একবারে হয় নাই, হয়তো 2বার 3বার 4বার 5বারে এমন জায়গায় গেছে যে কে বলতেছে আমার প্রথমবার হয় নাই, ওইটাই ভালো ছিল, এখন আমি মাচ মোর হায়ার পজিশনে। তো আল্লাহ কাকে ফিউচার তো কেউ জানে না। আমি নেভার আই নিউ আমি এইখানে এইভাবে এন্ড আপ হবো, আমার কল্পনার মধ্যে ছিল না। ফরগেট অ্যাবাউট ইট। ইভেন আফটার মাই অনার্স, আই এম টেলিং ইউ, অস্ট্রেলিয়া পিএইচডি মিডিলেও আমার কল্পনার মধ্যে ছিল না যে সৌদি আরব কখনো এইভাবে 17 ইয়ার্স, মোর দেন 17 ইয়ার্স আই এম ইন সৌদি, মোর দেন মাই কান্ট্রি। বাংলাদেশে আমি এতদিন ছিলাম না। আমার সবচেয়ে বেশি সময় এখন সৌদি আরব, এবং আমি প্রেসিডেন্সি পেয়েছি এখানে আলহামদুলিল্লাহ আন্ডার স্পেশাল চার্জ। তো আমি জানি না আমার ফিউচার কোথায় হবে। অস্ট্রেলিয়ান সিটিজেন, সৌদি আরবে এখন অন দ্য ওয়ে, রেসিডেন্ট কারেন্টলি, বাংলাদেশ তো নেভার নো। সো আমি মনে করি আমি আমার কারেন্ট স্টেজে আমি বাকি কি হবে এটা হবে বাই প্রোডাক্ট, ওইটা নিয়ে আমার এত টেনশন নাই। ফিউচার তো আমার হাতে না। আমি অনেকেই দেখি যে দে থিংক বিয়ন্ড দেয়ার ক্যাপাসিটি। আমার কাজ হচ্ছে কাজ করা, পরে কি আসবে ওইটা নিয়ে ইমপ্রুভ আমার দরকার নাই। আমি যদি একটু সিম্পল বলি যে আপনি যদি কাউকে দাওয়াত দেন, সে চেঞ্জ হলো কিনা, দিস ইজ নট অন ইউর হ্যান্ড। আপনি তাকে বলেন ভালো কথা, সে চেঞ্জ হওয়া তো আরেকজনের হাতে, আল্লাহর হাতে আরেকটা। বাট ইউ ডিড ইউর জব, ইউ উইল অ্যাচিভ আপনার রিওয়ার্ড, আপনার যে রিটার্ন, যে কোনো ওয়াইজ, মানি ওয়াইজ, রিওয়ার্ড ওয়াইজ, ইউ উইল গেট ইট বিকজ ইউ ওয়ার্ক। বাট ডোন্ট থিংক বিয়ন্ড। আমার কাছে হচ্ছে অ্যাপ্লাই করা, হওয়া না হয় এটা আল্লাহ জানে, বা পরে রিটার্ন। লেটস অ্যাপ্লাই 1 2 3 4 রিজেক্ট হোক, ইন ডাউন দ্য লাইন সামওয়্যার উইল গেট। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আমি আজকের সেশনে অনেক কিছু শিখতে পারলাম, এবং পরবর্তীতে আমার যে কোনো প্রয়োজনে আমি আপনার সঙ্গে কথা বলবো স্যার। আপনার দিক নির্দেশনা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই আমি ধন্যবাদ জানাবো ডক্টর মশিউর রহমান স্যারকে। স্যার আমাকে বিজ্ঞানী.org এ নিয়ে এসেছিল বলেই আমি আপনাদের মতো গুণী মানুষদের সঙ্গে কথা বলতে পারছি এবং অনেক কিছু শিখতে পারছি। ধন্যবাদ সুপ্তি আপু। এবার আপনি প্রশ্ন করেন স্যারকে। ধন্যবাদ মুমু আপুকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং স্যারকে প্রশ্ন করার জন্য। তো আজকের এই মধ্য দিয়ে আমাদের ইন্টারভিউ পর্বটি শেষ হলো। আমাদের অনুষ্ঠানে সাধারণত 2টি পর্ব থাকে। প্রথম পর্বে থাকে ইন্টারভিউ পর্ব এবং দ্বিতীয় পর্বে থাকে কোশ্চেন এন্ড আনসার পর্ব। তো এখন শুরু হবে আমাদের কোশ্চেন এন্ড আনসার পর্ব। এই পর্বে দর্শকদের সুযোগ থাকবে প্রফেসরকে প্রশ্ন করার এবং তার থেকে তাদের জানা অজানা তথ্যগুলো কালেক্ট করার। তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা প্রশ্ন করতে ইচ্ছুক তারা হ্যান্ড রাইজিং করুন এবং আনমিউট করে স্যারকে প্রশ্ন করুন। যারা প্রশ্ন করতে ইচ্ছুক তারা হ্যান্ড রাইজিং করবেন। আচ্ছা নজরুল ইসলাম, আপনি হ্যান্ড রাইজিং করেছেন, আপনি আনমিউট করে স্যারকে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি প্রিভিয়াস একটা অ্যাকাউন্ট থেকে জয়েন করেছিলাম, সেটা কোনো কারণে আর কি বের করে দেওয়া হয়, দেন হচ্ছে এই অ্যাকাউন্ট দিয়ে। তো আমার একটা কোয়েশ্চেন ছিল এই বিষয়ে যে এমবিবিএস এর পরে কিভাবে আমি নিউরোসায়েন্স রিলেটেড রিসার্চ সেক্টরে যেতে পারি, এবং সেই ক্ষেত্রে মেডিসিনাল দিকটা মানে ধরেন নিউরোকেমিস্ট্রি বা আরো কিছু বিষয় মানে ইন্টারকানেক্টেড করে কিভাবে আগাতে পারি, আর সেই জন্য আমি কোথায় কোথায় অ্যাপ্লাই করতে হবে, কোন এটা কি এমবিবিএস এর পর? এমবিবিএস, আচ্ছা, তার মানে আপনি এমডি করতে চাচ্ছেন, রাইট? তারপর ইভেন মানে ধরেন এমফিল ডিফিল। এমডি মনে হয় যে এমবিবিএস এর পর তো এমডি, তারপরে যদি পিএইচডি ইফ ইউ ওয়ান্ট টু ডু লাইক দ্যাট। তো আমার মনে হয় বাংলাদেশে তো এমডি করতে পারবেন, পিএইচডি আছে কোথাও আই ডোন্ট নো। আপনি এমবিবিএস এর পরে যদি বাইরে চলে যেতে চান, অস্ট্রেলিয়া বা ইউএস, এই দুইটা আমি সাজেস্ট করি। ইউকে ইজ মাচ মোর স্যাচুরেটেড এখন, তো আপনি যেতে পারেন। যদি স্পেশালি এমডি টা এমবিবিএস এর ক্ষেত্রে আই এম নট শিওর ইজ ইট লাইক কোর্স ওয়ার্ক অর মোর লাইক রিসার্চ বেস, এটা আপনাকে দেখতে হবে। দেখে আপনি যদি নিউরোসায়েন্স এই ব্যাপারে যদি আপনি ফোকাস করতে চান, আপনাকে বের করতে হবে এই এরিনাতে যদি কোনো ভালো রিনোন কোনো প্রফেসর আন্ডারে যেতে চান, এইটা দেখেন। এবং ইউনিভার্সিটি আগে দেখতে হবে, ওই ইউনিভার্সিটিতে কে এই
আপনাকে একজন প্রফেসর খুঁজে বের করতে হবে এই ফিল্ডে, এন্ড দেন ইউ ক্যান সিম্পলি জাস্ট সেন্ড অ্যান ইমেইল, ঠিক আছে? আর এর মধ্যে আরেকটু বলে রাখি, যদি আপনি কিং সাউথ ইউনিভার্সিটিতে এমডি করতে চান, এদের মানে এতদিন এরা এটা চালু করবে এখন আমাদের হেলথ সায়েন্সে, যেমন ফার্মেসিতে এখন আমরা ফরেন স্টুডেন্ট নিব, মানে এটা জাস্ট ইমপ্লিমেন্ট করলো। এরকম যদি কলেজ অফ মেডিসিনে আপনি করতে চান, এদিকে ইন্টারেস্টেড হন, তাহলে অ্যাপ্লাই করতে হবে। দ্যাট ইজ এন ওয়ে, পোর্টাল আছে, সময় মতো এরা স্টার্ট করলে লিংক পাঠিয়ে দিলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, এন্ড ইউ ক্যান কাম লাইক দিস। এটা যে খুব তা না, যদি আপনার মানে হয়ে যায়, ওদের স্পট থাকে না, দেন দে উইল টেক ইট, কোনো গ্র্যান্টের আন্ডার আপনাকে নিয়ে নিতে পারবে। স্যার আমি আর কি যে সাবজেক্টের ক্ষেত্রে বললাম, বাংলাদেশে তো সেরকম আর কি রিসার্চ ফান্ডিং বা সুযোগ নেই, ধরেন বাংলাদেশে নাই। নিউরোমেডিসিন, নিউরোকেমিস্ট্রি এই রিলেটেড আর কি। রাইট, এটা ইজ ভেরি লাইক ইটস এ হাই ইন ডিমান্ড, আমি জানি। আপনি এটা মোনাশ ইজ ভেরি গুড ইন নিউরোসায়েন্স, এবং মেলবোর্ন ইউনিভার্সিটি ইন অস্ট্রেলিয়া, দুইটাতে আপনি নোট করে রাখেন, ইউনিভার্সিটি অফ মেলবোর্ন এন্ড মোনাশ, দুটাই খুব হাই র্যাঙ্কড ইউনিভার্সিটি। একটা হচ্ছে মানে 22 ইন দা গ্লোবাল র্যাঙ্কিং, আর একটা হচ্ছে 35। আমার ইউনিভার্সিটি যেটা ইউনিভার্সিটি ওয়াইজ 35, হ্যাঁ। আর মেলবোর্ন ইউনিভার্সিটি হয়ে যায়, ইউ জাস্ট ইমেইল বিকজ ইউ আর ডুইং এমবিবিএস, ইনশাআল্লাহ হয়ে যাবে আশা করা। এবং সুন্দর একটা কভার লেটার করে, এবং আপনি কি করতেছেন এন্ড হোয়াট ইউ ওয়ান্ট, ওয়াই, একটা এসওপি তৈরি করতে হয়, পার্সোনাল স্টেটমেন্ট আর কি তৈরি করে প্রফেসরকে পাঠান, এন্ড সি, হ্যাঁ, এন্ড নেভার গিভ আপ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। লাইফ ইজ, আপনি ভালো কিছু যাবেন, আমি প্রথমে বলে নিছিলাম, আপনি যদি ফলো করে থাকেন, আপনি তো ফিউচার জানেন না, এত সুন্দর আপনার এটাতে এমডি করলে, পিএইচডি করলে, নোবডি উইল জাস্ট ইভেন ক্যাচ ইউ। আপনি নেক্সট ডে বাংলাদেশে যে আমার চেয়েও বড় ধরনের ইন্টারভিউ দিতে হবে। সো কেন বলতেছি, এর জন্য আপনি এত বড় কিছু আপনার যদি লেখাই থাকে, আপনি মনে করেন যে একটা ইমেইলে হয়ে যাবে, সাইকোলজি মানে আমার হাইপোথেসিসে হওয়ার কথা না আর কি, যাক, তারপর আল্লাহর কাছে সবকিছু, এটা আমার এখতিয়ার না, হয়তো এক ইমেইলে হয়ে যেতে পারে, কথার কথা আর কি। সো এটা জাস্ট নিয়ে ওইভাবে চিন্তা করেন যে আপনি এত বড় জিনিস পাবেন। আমি আরেকটু বলে দেই, যেহেতু আমি বলছি যে কোনো ধর্মেরই হোক, ইটস অ্যান এক্সাম্পল, যে আমাদের নবীদের মধ্যে যারা হাই র্যাঙ্ক, এই র্যাঙ্কিং কাদের, যেমন আমাদের প্রফেসর ইসলাম সবচেয়ে হাই র্যাঙ্ক, বেস্ট অফ দ্য ক্রিয়েশন, সবচেয়ে বড় পরীক্ষা টেস্ট ওনার হয়েছিল, সবচেয়ে বড় টেস্ট, এত ছোট বয়সে বাবা মা কিছু নাই, একটা বেস্ট অফ দ্য ক্রিয়েশন। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন, এই যে গলা পর্যন্ত এত বড় টেস্ট কি পারবেন, কেউ কুলাইতে পারবে? এই জন্য র্যাঙ্ক এত হাই। আপনিও অনেক বড় কিছু আপনি পাবেন, টেস্ট, কঠিন টেস্টের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে, দেন ইউ উইল ফিল দ্যাট এত বড় টেস্ট, দ্যাট মিন্স আই হ্যাভ সামথিং গুড মে বি কামিং। আপনাকে প্যাশেন্স থাকতে হবে, ধৈর্য ধরে, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাকে হ্যাপি থাকতে হবে, নট কমপ্লেন। কার জন্য আপনি কমপ্লেন করবেন? আমি যে শ্বাস প্রশ্বাস আমি নিচ্ছি, এটা যদি খালি একটু কস্ট দিয়ে দিত, বাকি সব বাদ দেন, যদি অক্সিজেনের একটু দামটা দিয়ে যাও, এটা তাইলে তো খালি এইটা আর্ন করতে করতে সব শেষ, কিসের আপনার ফ্যামিলির উপর খরচ, এই খালি অক্সিজেনের টাকা দিতে দিতেই আমার লাইফ চলে যেত, আর কোনো কিছু চিন্তাই করতে পারতাম না, ফিনিশ, ফরগেট অ্যাবাউট মেনি আদার থিংস। এই যে এত কিছু আপনার জাস্ট অবয়ব আপনার আল্লাহ আপনাকে দিছে, ইউ ক্যানট ইভেন জাস্ট পে এ সিঙ্গেল ওয়ান অফ দ্যাট। সো এটা আর কি, নেভার গিভ আপ, ইউ উইল বি দেয়ার ইনশাআল্লাহ, because you have capacity for MBBS, you are doing MBBS, so you are on the track. ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য, এবং ধন্যবাদ স্যারকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আর কেউ যদি প্রশ্ন করতে ইচ্ছুক হন, তাহলে হ্যান্ড রাইজিং করে আনমিউট করে স্যারকে প্রশ্ন করতে পারেন। স্যার, আমার আরেকটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে স্যার, আপনি তো হচ্ছে আমাদের পুরো পথযাত্রাটা বলে দিলেন, আমাদের একই বিষয়, একই রাস্তায় আমাদের কাজ। তো আমার এখানে স্কলারশিপটা বিএস এর পরে শেষ হয়ে যাবে, বিএস হয়ে গেলে ইন্টার্নশিপটার সাথে যুক্ত আছে, তো শেষ হয়ে যাবে। পরবর্তীতে এমএস টা কি আমার এখানে করে ফেলাটাই ভালো হবে, নাকি এমএস এর জন্য আমি আবার অন্য কোনো কান্ট্রিতে ট্রাই করব? আর এই ক্ষেত্রে কোনো এজের কোনো কমপ্লিকেশন আছে কিনা, এজ লিমিট আছে কিনা? না, কোনো এজ লিমিট নাই। আমি লাস্ট কোশ্চেন আগে আসি, নো এজ লিমিট। আর সেকেন্ড থিং হচ্ছে, ইউ আর ইন মাই ফিল্ড, আই ক্যান হেল্প ইউ এ লট। ওখানেও আমি যদি একটা প্রফেসরকে আমার দিলে, যে বললে দে উইল বি কানেক্টেড এন্ড আই ক্যান রিকোয়েস্ট দেম। আপনি যদি ওখানে মাস্টার্স স্কলারশিপে করতে চান, ইউ ক্যান ডু ইট, আই থিংক আই ক্যান ম্যানেজ। ইউএইচএস আছে লাহোরে, যদি আপনি মুভ করতে চান আমি বলে দিব না, অসুবিধা নাই। আমাদের টিম আছে, অনেক গ্রুপ আছে, মানে এই কি বলে এটাকে, লাইক কোলাবোরেটিভ টিম। স্যার, আপনাকে আমি ডাউতে নিয়ে আসবো, কোনো সমস্যা নাই। আমি প্রফেসরের সাথে কথা বলবো আপনার বিষয় নিয়ে, ইনশাআল্লাহ তাআলা নেক্সট আপনার ইনভিটেশনটা ডাউ থেকেই আসবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আর যদি আপনি তাও মনে করেন যে না, আমি মাস্টার্স করি ওখানে, পিএইচডি করব বাইরে, দেন ইউ ক্যান ডু দ্যাট, ওইটা ম্যানেজ করা যাবে, অসুবিধা। আচ্ছা স্যার, আমাদের জন্য কি স্যাট এক্সামটা দেওয়ার প্রয়োজন হয়? না, সেট লাগবে না, আইএলটিএস ও লাগবে না, মাস্টার্স লেভেলে মনে হয় এত লাগে না। এটা অনেক সৌদি আরবটা ডিফারেন্টলি চায়, সব জায়গায় চায় না, ইউএস চাবে না, অন্য কোথাও চাবে না। সৌদি আরব এখনো মনে করে যে আমাদের ওই সাবকন্টিনেন্ট থেকে আসলে ওরা এটা নিলে একটু পজিটিভলি দেখে,
তারপর একটা স্টেটমেন্ট যদি দেয় আমার মনে হয় এটা আর এখন নিবে। নিজের হ্যাঁ, স্কিল ডেভেলপের জন্য আমি ওটা করতে পারি। স্যার আমার Right. লাস্ট কোয়েরি সেটা হচ্ছে আমি কিছু ল্যাব ওয়ার্ক শিখতে চাচ্ছি, তো আমি এই বিষয়ে প্রফেসরের সাথে কথা বললাম, উনি বললেন যে ফার্স্ট ইয়ারে আমি সামার ইন্টার্নশিপটা করতে পারবো না, এটা ফার্স্ট ইয়ারের জন্য অ্যালাউ না, কিন্তু আমি এমনিতেই যদি চাই যে আমি বোর হচ্ছি আমি ওনার ল্যাবের কাজ দেখবো, তো উনি আমাকে ওয়েলকাম করেছেন। তো উনি বলেছেন যে সামারে যখন ওনাদের ইন্টার্নশিপ প্রোগ্রাম গুলো চলে আমি এমনিতেই, এক্ষেত্রে আমি কোনো সার্টিফিকেট পাচ্ছি না বা কোনো ধরনের সুযোগ সুবিধা পাবো না, জাস্ট আমি কাজগুলো শিখতে পারবো। তো স্যার আমার ফিল্ডের জন্য কোন কোন ল্যাবের কোন কোন কাজগুলো শিখা উচিত? আমাদের এখানে জেনারেলি ডাউ ফ্লাই ল্যাবটা আছে, ফ্লাই ল্যাবে কাজ হয়, বায়োপ্রসেসিং আছে, হিস্টোপ্যাথোলজি আছে, বনমেরি প্রসিডিউর আছে, আর আছে হচ্ছে ব্লাড ডিজিজ, ইনফেকটিয়াস ডিজিজ, সরি। তো সেক্ষেত্রে হ্যাঁ, তো এটা খুব important. দ্রুত জবের ক্ষেত্রে বা কোনো সবারই তো মানে বাসার তো এক্সপেকটেশন থাকে কবে চাকরি পাবে, ছেলেমেয়েরা কবে চাকরি পাবে, এই ক্ষেত্রে কোন কাজগুলো শিখলে আমার জন্য খুবই বেশি উপকারী হবে? হ্যাঁ, এখন ইনফেকশিয়াস ডিজিজ নিয়ে খুব কাজ চলে, যে কোভিড-19 এর পরে ওয়ার্ল্ড ইজ কোয়াইট লাইক খুব স্ক্যার্ড হয়ে যাচ্ছে যে আবার কি আসে, বিভিন্ন সময় একটা দুইটা খবর তো পাওয়াই যায়। তো এই জন্য এই যদি কেউ বিভিন্ন গ্র্যান্ড যখন এখানে মানে কি বলে এটাকে স্টার্ট করে অ্যাপ্লাই করার জন্য, তখনও ইনফেকশিয়াস ডিজিজকে প্রথমে রাখে। আচ্ছা, যত লাইক ব্লকবাস্টার ডিজিজ এর মধ্যে এটাও থাকে প্রায়োরিটিতে, তবে ইনফেকশিয়াস ডিজিজ নিয়ে ইফ ইউ ওয়ান্ট টু ওয়ার্ক উইথ সামথিং বাট ওয়ান্ট টু ডু সাম ওয়ার্ক ডু উইথ স্যার আমি ট্রাই করব। হ্যাঁ, এই 4 বছরে যেন এই কাজগুলো শিখতে পারি, টক্সিকোলজি, আরো ক্লিনিক্যাল পর থেকে করলে হবে। যদি আপনার এখন সময় থাকে এখন করতে পারেন, কারণ যে প্রফেসর তো নিবেই, এটা তো আমি তো এই জন্যই বলি যে যারা নিতে চায় না দে আর লাইক এরাও বাগা, যে প্রফেসরদের মধ্যেই এটা তো নিবে, শিখাবে, এবং এটা বিনা বেতনের কামলা, তাকে তো কিছু দিতে হচ্ছে না, বিনা বেতনের কামলা কে হ্যাঁ, বানিয়ে এটাই, এবং খুব এটা নেওয়ার কথা। এবং পাকিস্তান থেকে কিং সাউদের সঙ্গে কিছু এক্সচেঞ্জ প্রোগ্রাম আছে, যদি ওইটা আমি এই ধরনের কোনো ইয়ে হলে আমি লিংক সেন্ড করে দিব, ইউ ক্যান অ্যাপ্লাই। হ্যাঁ, অবশ্যই স্যার। এটা সব একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়, এটা সব প্রোভাইড করে আন্ডার স্কলারশিপ, তো ওইটা অসুবিধা নাই। আর ওইখানে আপনি আরো 1 বছর পর থেকে এটা আস্তে আস্তে করতে পারেন। হ্যাঁ, কিছু লিটারেচার সার্চ করা শুরু করেন এখনই, ইনফেকশিয়াস ডিজিজের মধ্যে কোনটা অ্যাভেলেবল, কোনটার এখনো তেমন রিসার্চ হয় নাই, তো গ্যাপ ফাইন্ড আউট করতে থাকেন যে এই রিসার্চের মধ্যে এইখানে গ্যাপ আছে, এটা কেউ টাচ করে নাই, দেন ইউ টাচ দিস এন্ড ডিসকাস উইথ ইউর প্রফেসর উইথ দ্যাট, এন্ড আপনার প্রফেসর আশ্চর্য হয়ে যাবে যে তুমি এত কিছু জানো কেন, আমিও তো এখনো জানি না কি গ্যাপ। অ্যাকচুয়ালি এটাই আমার নিজেরও, এই জন্য আমরা দেই স্টুডেন্টদেরকে যে তুমি একটু সার্চ করো, দেখো, গ্যাপ ফাইন্ড করো, এটা আমাদের জন্য উপকার, আমরাও জানি, তখন আমরা আমাদেরই সুপারভাইজ করতে খুব ইজি, উই নো হোয়াট টু, কিন্তু অনেক আনটাচ ইনফরমেশন আমরা জানি না আনলেস উই সার্চ। তো এই খবরটা আমাদের স্টুডেন্টদেরকে দেওয়াই, তাদেরও এক্সপেরিয়েন্স হয় কিভাবে সার্চ করতে হবে, and then they find out the question for us and we together can solve this question. এটাই তো আউটকাম, এটাই আমাদের ফাইন্ডিং। এমডি নয়ন সেনের আপনার সাথে পরবর্তীতে স্কলারশিপের ব্যাপারে, যেমন মোনাশ ইউনিভার্সিটির যে কথাটা বললেন, কিভাবে যোগাযোগ করতে পারি? বা মোনাশ link send ইউনিভার্সিটি করবো যদি আপনাকে বলি। হ্যাঁ, সবচেয়ে ভালো হচ্ছে ওই যে আমি বললাম আপনার নিউরো, আমাদের ডিপার্টমেন্ট আছে আলাদা, হ্যাঁ, নিউরোলজি বা এই ইয়েতে আমাদের ডিপার্টমেন্টের নাম মনে হয় এরকমই, নিউরোলজি ডিপার্টমেন্ট হবে। তো আপনি ডাইরেক্ট ওখানে ওই ওয়েবসাইটে ঢুকেন, ওখানে হ্যাঁ, ইটস ভেরি ইজি। এখন তো আর আমার ম্যানুয়ালি কেউ কোনো কাজ করার দরকারই নাই এই সময়টা, ডাইরেক্ট আপনি এআই কে দরকার বলে কোয়েশ্চেন করেন, where I want to study this in Monash University, can you find out the department, দেখবেন এআই আপনাকে একদম লিংক পাঠিয়ে দিল, আচ্ছা গেল, চ্যাট জিপিটি, জেমিনাই, যাদেরকে করে। নেক্সট স্টেপ, ডিপার্টমেন্টে ঢুকেন গিয়ে দেখেন কোন প্রফেসর, সিম্পল, ওই প্রফেসর ওখানে দিয়ে নিচে প্রফেসরের ইমেল অ্যাড্রেস আছে, আপনি কালকে একটা নাইস ইমেল, এটা এআই দিয়ে চ্যাট জিপিটি দিয়ে অ্যাডভান্টেজ নেন, অসুবিধা তো নাই, ড্রাফট করে কালকে পাঠান যে আই এম সো ইন্টারেস্টেড। কিন্তু আপনি তো এখন মনে হয় এমবিবিএস ফার্স্ট বা সেকেন্ড ইয়ার বললেন, রাইট? যদি সেকেন্ড ইয়ার হয় এমবিবিএস তাহলে টু আর্লি, নট নেসেসারি নাও। আপনি যদি ফাইনাল ইয়ারে হয়ে থাকেন, ও ফার্স্ট ইয়ার, নট না, আপনার আরো আগান একদম। এগুলো কাজ হচ্ছে একদম লাস্ট ইয়ারের প্রথম দিকের কাজ, এতক্ষণ লাগবে না। তো আপনি এখন যদি বলেন ওকে ফার্স্ট ইয়ার হলে সে রিপ্লাই দিবে না, কিন্তু যদি আপনি লাস্ট ইয়ার একটু মানে করে একটু ফান করে যদি লেখেন যে আই এম অলমোস্ট অ্যাবাউট টু ফিনিশ, তাহলে ও বলবে 3 মাস আপনাকে টাইম দিয়ে, বলবে তুমি যদি ইন্টারেস্টেড হও অ্যাপ্লাই, ও ফর্মই পাঠিয়ে দিবে বা ইয়ে করবে, তখন তো আপনি আরেক বিপদে পড়ে যাবেন। সো ডোন্ট ইভেন, যদি আপনার ইন্টারেস্ট থাকে, ইউ সার্চ না, ইউ ডিগ দ্য এরিয়া, ইউ সার্চ, রিড মোর, which can make you more even interested, then in your last year earlier start doing, কারণ এখন too early, you got সত্যি রাইট, এখন দিলে তো যে আমি যদি এখন আমাকে পাঠান, আমি যদি বলি আসেন after 3 months, আপনি তো আসতে পারবেন না, না, এটা সম্ভব না, আমাকে আরো শিখতে হবে, কারণ এই যে 4 ইয়ারে প্রায় 40টার কাছাকাছি কোর্স, এই যে এগুলো শিখে তারপরে আমি সব জানবো। এটা তো প্রি রিকুইজিট, ইউ হ্যাভ টু ফিনিশ ইউর এমবিবিএস ফার্স্ট,
এন্ড দেন সবকিছু স্টেপ আছে, স্টেপ ওয়াইজ আমার মনে হয় ইটস টু আর্লি না। এবারে আমি এমডি নয়ন শেখকে বলবো আনমিউট করে স্যারকে কোশ্চেন করতে, সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আসলে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার, আমি হচ্ছে মোহাম্মদ নয়ন শেখ। আমি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে পড়াশোনা করতেছি, অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। তো রিসেন্টলি 4th ইয়ারে উঠছি। স্যার, আসলে আজকে জয়েন করার কারণ হচ্ছে আপনার মানে ড্রাগ বিষয়টা নিয়ে একটু জয়েন করার কারণ আমার ইন্টারেস্ট আছে। সমস্যা হচ্ছে কি স্যার, আমাদের ইউনিভার্সিটিতে যতটুকু কাজ করি, বিশেষ করে ড্রাগ ডেলিভারি সিস্টেমের জন্য আমি একটু কাজ করতে আগ্রহী, যে ন্যানো পার্টিকেলস নিয়ে কাজ করতে আগ্রহী। যেমন রিসেন্টলি আমাদের বিভিন্ন ধরনের যে রেজিস্ট্যান্স গুলো তৈরি হচ্ছে, রেজিস্ট্যান্স গুলো কিভাবে মোকাবেলা করা যায়, এইগুলোর জন্য সাধারণত ন্যানো পার্টিকেলস বিভিন্ন ধরনের যে প্রভাবগুলো ফেলে, তো এগুলো নিয়ে আমরা কাজ করতে আগ্রহী। কিন্তু সমস্যা হচ্ছে যেহেতু ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া এবং বাংলাদেশে বিভিন্ন ধরনের সীমাবদ্ধতা প্রচুর, আর আমার উপরে কেউ সাধারণত এই ধরনের কাজকর্ম করে নাই। এক্ষেত্রে কোথা থেকে কি করব, কোথা থেকে কি করব না, 4th ইয়ারে উঠে গেছি, মানে নিজেকে শিখতে হচ্ছে, সবকিছু ফাইন্ড করতে হচ্ছে, অনেক ধরনের বাধা, কার সাথে কাজ আমি করব। আপনাকে একটু ইন্টারফেয়ার করছি। আপনাদের ইউনিভার্সিটিতে বায়ো ন্যানো টেকনোলজির একজন প্রফেসর আছেন ডক্টর মিজানুর রহমান, ওনাদের সাথে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল। মিজানুর রহমান স্যার কিন্তু আপনার এই সেক্টর নিয়ে কাজ করছেন, আপনি আমাদের পেজে কিন্তু ওনার ইন্টারভিউটা পাবেন। আমি সরাসরি যে প্রোগ্রামটা করেছিলাম স্যারের সাথে। তো আপনি কি স্যারের স্টুডেন্ট বা আপনি কোন ডিপার্টমেন্ট আসলে আমি খেয়াল করি নাই। আমি অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে আছি। মানে বিষয়টা আমি ওনাদের ডিপার্টমেন্ট বা ওনাদের কাজ সম্পর্কে যতটুকু জানি, বিষয়টা হচ্ছে ওনারা ন্যানো পার্টিকেল সিনথেসিস করে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি পর্যন্ত দাস দেয়, কিন্তু ড্রাগ এটাকে যে ডেলিভারি কাজ করে না। ড্রাগ ডেলিভারি কাজ করেন না উনি, হ্যাঁ, করে না, উনি মানে জাস্ট ওই বায়ো ন্যানো পর্যন্তই টেকনোলজি নিয়ে কাজ করেন। ওই পর্যন্ত সীমাবদ্ধ। এটাকে যে আমি একটু প্রয়োগ করব Exactly. বা এই ধরনের কাজকর্ম, মানে এখানে এরকম হয় না, খুবই সীমাবদ্ধ। আবার আমি একটু চেষ্টা সেটার করছিলাম জন্য আপনাকে আমাদের এখানে আসতে হবে। এখানে আমাদের ফান্ডি আছে ডক্টর অফ ফার্মেসি, আমাদের এই ডক্টর অফ ফার্মেসির অধীনে এই কাজগুলো হয় মূলত। Right. এবং আমাদের হচ্ছে বায়োকেমিস্ট্রিতেও হয়, আবার একটা হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এও হয়। আপনার 4 ইয়ার্স কি এখন মানে 4 ইয়ার্স কোর্স, রাইট? ডিগ্রিটা 4 ইয়ার্স এর, রাইট? জি 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 স্যার। অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তো আপনার কি লাস্টে কোনো ইন্টার্ন করতে হয় 6 মান্থস? স্যার, আমাদের বিসিএসআই এর হচ্ছে ট্রেনিং করা লাগে, এটা স্যার। বিসিএস অনেকে চিনি আমি। আচ্ছা, যদি বিসিএসআই এর ট্রেনিং করতে হয়, তো আপনি ইচ্ছা করলে যদি চুজ করতে পারেন যে ড্রাগ ডেলিভারি সাইডে কাজ করবেন, বা আপনাদের যদি বিসিএস এর যদি ট্রেনিং করতে, তার মানে আমি বুঝলাম যে ইসলামিক ইউনিভার্সিটির সঙ্গে বিসিএস এর ইয়ে আছে, এই লিংক। তো ওরা তো ড্রাগ নিয়ে কাজ টাজ করে। তো আদারওয়াইজ আমি লিংক করে দিতে পারি। একজন প্রফেসর আছে যে উনি প্রফেসর ওবায়দুল হক, হ্যাঁ, উনি হচ্ছে মাওলানা ভাসানী ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি। তো ওনার আন্ডারে যদি আপনি ইন্টার্ন করতে চান বা কোথায় করতে হবে, এটা ম্যাচ করে নিতে পারেন যদি আপনার ইউনিভার্সিটি অ্যালাউ করে। এখানে তো অনেক ব্যাপার আছে। আর যদি না হয় তাহলে আপনি মুভ করেন। পরবর্তী সময়ে মাস্টার্স করার জন্য যদি আপনি ওখান থেকে মুভ করে ধরেন মাওলানা ভাসানীতে চলে আসেন, অথবা নর্থ সাউথে আমি মানে স্কলারশিপে মাস্টার্স যদি করেন, ওখানে এদের তো ফার্মাসি ডিপার্টমেন্ট আছে, ওখানে আমার কোলাবোরেশন আছে। তো এবং যদি ওইখানে না হয়, ঢাকা ইউনিভার্সিটি, বিভিন্ন ইউনিভার্সিটিতে ইউ ক্যান ট্রাই ওয়্যার লাইক ফার্মাসি করে ড্রাগ ডেলিভারি আন্ডারে মাস্টার্স করেন। কোনো এখানে কোনো ইয়ে নাই যে আপনি অ্যাপ্লাইড কেমিস্ট্রি থেকে এসে কেন ফার্মাসিতে মাস্টার্স করতেছেন। নো স্যার, আচ্ছা, ওই যে ডক্টর হাফিজুর রহমান স্যার ইসলামিক ইউনিভার্সিটির, ওনার একটা সাক্ষাৎকার আমি নিয়েছিলাম, ওনার সঙ্গে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন উনি চাইলে। তো আমাদের স্যার, মানে আমি তো মোটামুটি জানি ওনাদের কিন্তু আসলে ড্রাগ ডেলিভারি নিয়ে কাজ করে না, ড্রাগ উনি ডেলিভারি হচ্ছে কাজ হয়। আচ্ছা, chemical- নয়ন শেখ, না, আপনাকে একটা আমি কথা বলতে বলতে চাই। চাচ্ছি যে আপনি স্যারের সঙ্গে কথা বলে একটা দিক নির্দেশনা নিতে পারেন। আচ্ছা, এমডি নয়ন শেখ, আপনাকে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে আপনি কিন্তু এমএসটা বাইরে এসে করতে পারেন। আমাদের এটা কিন্তু সরকারি স্কলারশিপ, আপনার এখানে নিজেকে কোনো খরচই করা লাগবে না, শুধুমাত্র আপনার হচ্ছে ভিসা প্রসেসিং এর খরচটা নিজের। আপনাকে এন্ট্রি টেস্ট দেওয়া লাগবে, এন্ট্রি টেস্টে পাস করে দেন আসতে হবে। তাহলে কিন্তু আপনি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ডক্টর অফ ফার্মেসি যে কোনো একটা ডিপার্টমেন্ট, বায়োকেমিস্ট্রি অথবা বায়োটেকনোলজি, কোনোটার আন্ডারে ড্রাগ ডেলিভারি নিয়ে আপনি কাজ করতে পারবেন। এমএসটা এখানে করে দেন, পরবর্তীতে পিএইচডি অ্যাপ্লাই করলেন, তো আপনার জন্য এই সুযোগটা আছে। পরবর্তীতে আপনি এটা এখন নিয়ে চলে কথা হচ্ছে, আমি কিন্তু এই বিষয়টাতে হাইলি ইন্টারেস্টেড যে আমি মাস্টার্সটা বাইরে করতে চাই, কিন্তু সমস্যা হচ্ছে আমিও মানে আমি অ্যাপ্লাই করব, বাট আমাকেও তো দেখাইতে হবে কিছু কোয়ালিটিস, যেগুলো আমার অন্যান্যদের থেকে ভালো কিছু আছে। আসলে আমাদের এখানে আপনাকে এন্ট্রি টেস্টটা ভালো করতে হবে, দ্যাটস ইট। আপনার আইএলটিএস লাগবে না, কিছু না। পরবর্তীতে এখানে এসে আপনি আপনার পারফরম্যান্সটা দেবেন। আপনার স্কলারশিপের একটাই হচ্ছে শর্ত থাকবে যে আপনার রেজাল্টটা ভালো করতে হবে, বাস
এটাই। আর এখানে একটা জিনিস কি জানেন, এখানে কাজ করার পরিবেশ পাবেন আপনাকে ল্যাবে। আপনি যদি, আমি যেটা বললাম যে আমি বিনা বেতনে কামলা দিতে চাই, আমি দিতে পারবো, 24 ঘন্টায় দিতে পারবো, কোনো সমস্যা নেই, আপনি কাজ করতে পারবেন। তো আমার মনে হয় আপনার জন্য প্ল্যান এটাই করা উচিত। এই দেশ বলে কথা না, যে কোনো দেশে আপনার এমএস এর প্ল্যান করাটা, এটা আপনার জন্য বেস্ট অপশন। কারণ আমাদের দেশে ড্রাগ ডেলিভারি নিয়ে কাজটা আমার কাছে স্যার যেমন বললেন যে কয়েকটা ইউনিভার্সিটিতে সব জায়গায় করে না। আর দিস ইজ ইউর টাইম, নয়নের টাইম হচ্ছে এখনই যোগাযোগ করা প্রফেসরদের সঙ্গে। টক টু, এই যে আমার যেই ওয়েতে আপনাকে যোগাযোগ করতে হবে, হ্যাঁ, ড্রাগ ডেলিভারি বিভিন্ন প্রফেসরের সঙ্গে ইমেল পাঠান, স্যার আই এম ইন্টারেস্টেড, কোথায় কি করবো, আই ওয়ান্ট টু ডু মাস্টার্স, অপরচুনিটি আছে কিনা। অ্যাকচুয়ালি কতদিন আগে আমাদের এখানে অ্যাডমিশন শেষ হলো, মাস্টার্স স্কলারশিপ ছিল, আমি অনেকের কাছে শেয়ার করেছি এটা আর কি। তো হয়তো নেক্সট আবার যদি ওপেন হয় আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন স্যার। আপনি ইনশাআল্লাহ চেষ্টা করব। আর এখন ইনশাআল্লাহ আমি যেটা লিস্ট মূল সমস্যা মোকাবিলা করতে হয় স্যার, সেটা হচ্ছে মানে কি করব, মানে আমার আগে যেহেতু কাজ করে না, অনেক ধরনের সীমাবদ্ধতা। তো কারোর সাথে যদি কোলাবোরেশন করে আপাতত নিজের 4th ইয়ারের মধ্যে নিজের কিছু কাজ করে ফেলা যায়, নিজের কোয়ালিটিসটা বাড়ানো যায়, এটা হচ্ছে সবচেয়ে বড় ধরনের। আবার ধরেন কেমি ইনফরমেটিক্স নিয়ে কাজ করার একটা আগ্রহ দেখছিলাম, কিন্তু কেমি ইনফরমেটিক্স নিয়ে কেউই কাজ করে না। আমি এমন কাউকে খুঁজে পাচ্ছি না যার কাছ থেকে আমি কেমি ইনফরমেটিক্স নিয়ে কোনো কিছু শিখতে পারি বা এগুলো নিয়ে কাজ করতে পারি। আমাদের বিজ্ঞানী.org-এর মঞ্জুরুল ভাইয়া আছেন, উনিও আপনাদের ডিপার্টমেন্টেরই স্টুডেন্ট ছিলেন। উনি এখন অস্ট্রেলিয়াতে পিএইচডি করছেন থার্মোপ্লাস্টিকের উপরে। তো আপনি ওনার সাথে একটু কন্টাক্ট করতে পারেন। আর নয়ন যদি মাওলানা ভাসানী প্রফেসর ওবায়দুলের সঙ্গে আমি কানেক্ট করে দিতে পারি। টক টু হিম, ইজ এ ভেরি হেল্পফুল গাই এবং আমাদের অ্যাসোসিয়েট, একসাথে আমরা কাজ করি। হি ক্যান ডিরেক্ট ইউ ইন এ ভেরি টুয়ার্ডস ইন এ রাইট ডিরেকশন, টুয়ার্ডস দ্য রাইট ডিরেকশন। হ্যাঁ স্যার, আপনার সাথে একটু যোগাযোগ করব কিভাবে? দেখা যাচ্ছে ইউনিভার্সিটি থেকে অনুমতি নিলাম বা আমাদের স্যারের থেকে অনুমতি নিয়ে আপনার সাথে যোগাযোগ করতে পারলাম। হ্যাঁ, আমার সঙ্গে জাস্ট খালি আপনি করেন, এই কি বলে এটাকে, আমার এখানে তো কন্ট্যাক্ট দেওয়া আছে না হোয়াটসঅ্যাপে, আপনি আমার সঙ্গে আপনার হচ্ছে আমরা মানে আপনাদেরকে আমরা স্যারের মেইল আইডিটা দিয়ে দেব, দিয়ে দিলে আমি আপনাকে কানেক্ট করায় দিব, এন্ড দেন ইউ ক্যান গো এন্ড ইউ ক্যান বি মেবি ইউ ক্যান ওয়ার্ক ইন আওয়ার টিম। আমাদের টিমের সঙ্গে কাজ করলে আমরা এটা ভালো, আমাদের জন্যও ভালো হবে। হ্যাঁ, এন্ড ওই পাবলিকেশনও আপনি থাকবেন বা রিসার্চ যখন করবেন এটা থাকবেন তো অবশ্যই, যেহেতু ইউ উইল ডু স্যার, সামথিং। শিখতে চাচ্ছি, এটা হচ্ছে মেন কথা, নিজের কোয়ালিটিসটা বাড়াইতে চাই, সময়টা সবচেয়ে ভালো হবে আমি অ্যাড করায় দিচ্ছি। হ্যাঁ, নো প্রবলেম, নো প্রবলেম। থ্যাংক ইউ। যোগাযোগ করতে হবে। অনেক প্রফেসর বলবে যে আমার ল্যাব ফুল, আরেকজনের সঙ্গে এরকম 3-4 জনের সঙ্গে বলে দিলে দে উইল টেক ইট। এবং আমার খুব ঘনিষ্ঠ কয়েকজন নিয়ে নিবে, অসুবিধা হবে না। তারা জানে বাংলাদেশের ওয়েতে কিভাবে নিতে হবে, দে নো। হ্যাঁ, আমি তো দেশে এক এক দেশের এক এক পলিসি, সৌদির পলিসি সম্পর্কে আমার আইডিয়া বেশি, আমাদের দেশে আবার একটু ডিফারেন্ট পলিসি। আমাদের যেমন আমাদের কন্ট্রাক্ট থাকে বিভিন্ন কোম্পানির সঙ্গে, ইউনিভার্সিটির সঙ্গে, আমরা আমাদের স্টুডেন্ট পাঠাই, এটা হচ্ছে ওয়ান ওয়ে। আর বাংলাদেশে কিভাবে কন্ট্রাক্ট করে, কিভাবে পাঠায়, এটা আই ডোন্ট নো এক্স্যাক্টলি। কিন্তু আমার যেহেতু কোলাবোরেশন আছে, আমি আপনাকে ফরওয়ার্ড করে দিব তাদের সঙ্গে কমিউনিকেট করার জন্য, দে উইল গাইড ইউ। ওকে, ঠিক আছে স্যার। আচ্ছা, তো আমরা শেষ করে দেব। আর কারো যদি কোশ্চেন করার থাকে আপনারা হ্যান্ড রাইজিং করতে পারেন, কারণ অলরেডি আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমাদের অনুষ্ঠানের পলিসি অনুযায়ী প্রায় মানে টাইম নিয়ে ফেলেছি। 1.5 ঘন্টাতে আমরা প্রোগ্রাম শেষ করে ফেলি জেনারেলি, তবে আজকে আমরা 2 ঘন্টা করে ফেলেছি, কারণ স্যারের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তো আর কেউ যদি প্রশ্ন করতে চান তাহলে হ্যান্ড রাইজিং করতে পারেন। মোরোভার সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং এতটা সময় আমাদের সাথে একনিষ্ঠভাবে থাকার জন্য। আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন ডক্টর মহসিন কাজী। আমরা স্যারের থেকে অনেক কথা জানতে পেরেছি, বিশেষ করে অনেক তথ্য জানতে পেরেছি। বিদেশে উচ্চশিক্ষা এবং গবেষণা প্রসেস এবং পেটেন্ট সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা আজকে জানতে পেরেছি। সেই সাথে জানতে পেরেছি যে আমাদের ক্যারিয়ার বিল্ড আপ করতে হলে কি কি বিষয়ে নজরদারি করতে হবে। সব মিলিয়ে আজকের প্রোগ্রামটি ছিল খুবই শিক্ষণীয় একটি প্রোগ্রাম। আমার মনে হয়েছে যে আমি একটি ক্লাস করেছি, আমার মনে হয়নি যে আমি একটি ইন্টারভিউ সেশন নিয়েছি। বিজ্ঞানী.org-এর সাথে প্রতিটি প্রোগ্রামে আমার জন্য ক্লাস এবং আমার জন্য অনেক কিছু শেখার জায়গা তৈরি করে দেয়। এবং আমি চাই যে বিজ্ঞানী.org-টা আরো বেশি প্রসারিত হোক, আপনারা আরো বেশি সকলকে জানান যে আমার একটা প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনারা বিজ্ঞানীদের সম্পর্কে জানতে পারেন, বিজ্ঞানীদের সাথে সরাসরি কমিউনিকেট করতে পারেন। সো আমার মনে হয় যে আপনারা আরো প্রচার করুন। এতে কি হবে, আসলে আপনারা উপকৃত হবেন কোন দিক থেকে সেটা হয়তো আপাত দৃষ্টিতে বুঝতে পারবেন না, কিন্তু একটা সময় এসে উপলব্ধি করতে পারবেন। যেমন আমি আজ 2 বছর ধরে কিন্তু বিজ্ঞানী.org-এর সাথে যুক্ত আছি এবং আমার যে ডেভেলপ গুলো হয়েছে আমি নিজে কিন্তু উপলব্ধি করতে পারি যে মশিউর স্যার আমাকে কোথায় থেকে কোথায় নিয়ে চলে এসেছেন। আর আমি মনে করি যে হ্যাঁ, এটা আমার জন্য খুবই একটা বড় ধরনের আশীর্বাদ যে আমি বিজ্ঞানী.org-এর সাথে কাজ করি। আমাদের বিজ্ঞানী.org-এর আগামী 23 তারিখ একটি অফলাইন প্রোগ্রাম আছে একটি স্কুলে। আমরা স্কুলের স্টুডেন্টদেরকে বিজ্ঞানমুখী করার জন্য প্রোগ্রাম করছি। তো আপনাদের সকলকে সাধুবাদ জানাই এবং সাথে আমন্ত্রণ জানাই যে আমাদের বিজ্ঞানী.org-এর সাথে থাকবেন এবং নতুন নতুন প্রোগ্রামগুলো দেখতে থাকবেন। এভাবে আমরা চেষ্টা করব, এভাবে আমাদের বিশ্বসেরা সায়েন্টিস্টদেরকে আমাদের বিজ্ঞানী.org
যুগের পর্দায় নিয়ে আসার এবং আপনাদের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার। এখান থেকে কয়েক বছর আগে আমি কখনো ভাবতেও পারি নাই যে আমি কোনো সায়েন্টিস্টদের সান্নিধ্যে আসবো, কিন্তু এখন আমি মোটামুটি 15-20 জনের উপরে আমার প্রোগ্রাম করা হয়ে গেছে, তাদের সাথে কমিউনিকেট করা, তাদের রিসার্চ পেপারটা পড়া। বেসিক্যালি আমি যেটা করি, কোনো প্রোগ্রামের আগে যেই সায়েন্টিস্ট ওনার রিসার্চ পেপারটা আমি পড়ার চেষ্টা করি। এত তো পড়া যায় না, জাস্ট অ্যাবস্ট্রাক্টটা পড়লে আমার কাছে একটু ধারণা হয় যে হ্যাঁ উনি আসলে কি নিয়ে রিসার্চ করছেন। কারণ আমি যখন ওনার সাথে কন্ট্যাক্ট করব, কমিউনিকেট করব, আমার তো ওনার সম্পর্কে জানতে হবে, ওনার ফিল্ডটা আমাকে বুঝতে হবে। আজকে না হয় আমার যাকে ব্যাটে বলে ম্যাচ হয়ে গেছে আমার নিজের ফিল্ড, প্রতিদিন তো আমার নিজের ফিল্ড থাকে না ইন জেনারেলি। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে যেই প্রতিষ্ঠানে পড়েন, প্রতিষ্ঠান কোনো ফ্যাক্ট না, যে যে সাবজেক্টে পড়েন ওই সাবজেক্টে ভালোবাসুন। আর আপনার ওই সাবজেক্টে কি কি গবেষণা হচ্ছে, গুগল স্কলার থেকে ওই সাবজেক্টের গবেষণা পেপারগুলো পড়ুন। আমাদের এই বাইরের ইউনিভার্সিটির একটা ভালো দিক কি, আমাদের রিডিং ম্যাটেরিয়াল হিসেবে দেওয়া হয় রিসার্চ পেপার। এজন্য আমরা এই রিসার্চ পেপার পড়াটাতে অভ্যস্ত হয়ে যাই। তো আপনারা এই ধরনের টুল গুলা নিয়ে নাড়াচাড়া করুন এবং নিজের জায়গা, আসলে কেউ কাউকে জায়গা তৈরি করে দেবে না, আপনাকে জায়গা তৈরি করে নিতে হবে আর রিস্ক নিতে হবে। যেমন আমি একটা রিস্ক নিয়েছি যে 3rd ইয়ার শেষ করেও, যেখানে এই বছর আমার অনার্স শেষ হতো, আমি আবার নতুন থেকে শুরু করেছি। ওই যে স্যার একটা কথা বলেন যে বয়স কোনো বিষয় না, যে এজ লিমিট কোনো নাই, যখন তখন ইচ্ছা আমি মাস্টার্স করতে পারবো। আমাদের স্যার কিন্তু 2টা বিএস করেছেন। স্যার 2টা না 3টা, আমি কি একটু ভুল বলেছি? হ্যাঁ, স্যার 2টা করেছেন। ঠিক তেমন আপনি চাইলে আরেকবার সুযোগ নিতে পারেন, ওটা বিষয় না। আপনাকে কোথায় গেলে আপনি কিভাবে আপনার ক্যারিয়ারটা বিল্ড আপ করবেন, ওটা আপনার মধ্যে, আপনার বিষয়। তো সেজন্য সবাই লেগে থাকুন, আর হতাশ হওয়া যাবে না। আর কেউ কোনো বিষয় নিয়ে যে আমি এই বিশ্ববিদ্যালয়ে পড়ি, আসলে বিশ্ববিদ্যালয় নিয়ে যে ফ্লেক্স, আর এটা সত্যি কিনা বলেন, আমাদের দেশে আমি দেখছি আমি অমুক বিশ্ববিদ্যালয়, আমি প্রাইভেট, আমি পাবলিক, এই যে ব্যাপারটা পাবলিক প্রাইভেট একটা ব্যাপার, এই বিষয়টা কিন্তু আমি বাইরে আসার পরে এখানে দেখি না। পাবলিক প্রাইভেট নো ফ্যাক্ট, আমরা খোঁজও জানি না যে ওটা প্রাইভেট না পাবলিক। বেসিক্যালি এখানে কার কতটা রিসার্চ হচ্ছে, কে কতটা এগিয়ে যাচ্ছে, এটা নিয়ে আলোচনা হয়। আর দ্বিতীয়ত এখানে ক্যাম্পাস রাজনীতি টোটালি নিষিদ্ধ। সো আসলে আমাদের সময় নাই। তাকে তো বললাম যে 24 আওয়ার শিডিউল ভিত্তিক এখানে রিসার্চ চলছে। তো যে সারাক্ষণ যার মাথায় রিসার্চটা থাকে, তার অন্যদিকে মাথা দেওয়ার, এটলিস্ট রাজনীতির মতো বিষয়ের ভিতরে মাথা দেওয়ার মতো সুযোগ বা অপরচুনিটি কোনোটাই তার হবে না। সো সেক্ষেত্রে আমি বলবো আপনারা নিজেদের সাবজেক্টকে ভালোবাসুন এবং ওখানে ওই বিষয়টাতে ফোকাস করুন, ওই বিষয়টা নিয়ে বিস্তারিত জানার, বোঝার চেষ্টা করুন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে, আশাবাদী আমরা। তো স্যারকে আমরা বলতে চাই যে বিজ্ঞানী.org এ আজকে যে স্যার এসেছেন, এর জন্য আমরা খুবই আনন্দিত হয়েছি এবং আপনি বিজ্ঞানী.org এর সাথে থাকুন। আমাদের আপনার মতো একজন অভিভাবককে লাগবে। মশিউর স্যার যেমন আছেন, আপনি আছেন, নওশাদ স্যার আছেন, মঞ্জুরুল ভাই আছেন, এরকম অনেক স্যারদেরকে আমরা পেয়েছি এবং তাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে স্যার এই প্রোগ্রামে কিন্তু আপনার সাথে আমাদের কমিউনিকেট শেষ না, আরো আগামীতে থাকবেন আপনারা। শুধু এই একটা ইন্টারভিউ প্রোগ্রাম কেন হবে, আপনাদের লেখালেখিও থাকবে, আপনাদের গবেষণা নিয়ে আলোচনা থাকবে, আপনারা লেগে থাকবেন আমাদের তরুণ প্রজন্মের পিছনে, তরুণ প্রজন্মকে সুপথে পরিচালিত করতে। যেই তরুণ প্রজন্মরা এতদিন ফোনে গেম খেলতো বা ফোনটা সোশ্যাল মিডিয়াতে পড়ে থাকতো, তারা আপনাদের গবেষণাটা দেখুক। আমি চাই যে আরো কিছু সেশন আসবে, পরবর্তীতে এগুলা নিয়ে আমি কাজ করব। আমার প্ল্যান আছে যে রিসার্চ নিয়ে আমি কিছু ডকুমেন্টারি তৈরি করব, যেন আরো সবাই আগ্রহী হয়। এটা নিয়ে কাজ করতে হলে তো অনেকটা রিসার্চ ল্যাবে তো ঢোকার পারমিশনের ব্যাপার আছে, বা এগুলা নিয়ে তো অনেকটা রাস্তা হাঁটতে হবে। মশিউর স্যারের সাথে আমি এই বিষয়ে কন্ট্যাক্ট করবো ইনশাআল্লাহ তাআলা। তো আজকে প্রোগ্রামটা আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে প্রোগ্রাম শেষ করছি এবং সব শেষে আমি স্যারকে বলতে চাই বিজ্ঞানী.org এর সম্পর্কে এবং আমাদের দর্শকদের সম্পর্কে এবং তরুণ প্রজন্মের সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে সংক্ষেপে একটু বলতেন স্যার। হ্যাঁ, আমি আমার লাস্ট মেসেজে আপনাদের, আপনি এবং মোমো প্লাস আপনাদের এটাকে সাকসেসফুল করার পেছনে যাদের অক্লান্ত পরিশ্রম, মহিউদ্দিন প্লাস হিজ টিম, ডক্টর মশিউর রহমান ভাই, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এবং ইটস এ নাইস প্ল্যাটফর্ম ওয়্যার উই ক্যান এক্সচেঞ্জ আওয়ার ভিউজ এবং আমরা শেয়ার করতে পারি আমাদের কাজ। হ্যাঁ, এবং আরো আসবে, যেটা ইমার্জিং সায়েন্টিস্ট তাদের অবশ্যই কাজে লাগবে এবং যারা এটা পরে দেখবে তাদের জন্য আমার মনে হয় যে কাজে লাগবে। এবং আমার মনে হয় যে যদি একজনও মোটিভেটেড হয় আমাদের এই প্রোগ্রাম থেকে ইন পার সেশন, ওইটাই লাইক এ গ্রেট অ্যাচিভমেন্ট। আপনার কখনো আমি দেখছি মানে মোটিভেশন এমন একটা জিনিস, এরকম না যে আমাকে গিয়ে প্রত্যেককে হেল্প করতে হবে, আই ডোন্ট হ্যাভ দ্যাট টাইম। কিন্তু আমি দেখলাম যে একজনকে দেখে, হয়তো আসছে একজনকে দেখছে ওই জায়গায় করে, আমি তো এইভাবে মুভ করছি। হাউ ডিড আই মুভ টু অস্ট্রেলিয়া? আপনি মনে করেন এইভাবে? আমি ওইভাবেই মুভ করেছি। সামওয়ান হি ওয়েন্ট টু অস্ট্রেলিয়া, খালি এইটুকুই, সে হেল্প করে না আমাকে। কিন্তু আমি দেখছি ওই লোক চলে গেছে ওই স্কলারশিপে, উনি একজন প্রফেসর, আই হ্যাভ টু বি, ওই খালি এইটুক দেখায় আই ওয়াজ মোটিভেটেড এন্ড আই এন্ডেড আপ ডুইং দ্যাট। সো এইটাই হচ্ছে গ্রেট অ্যাচিভমেন্ট। তো আমার মনে হয় যে সবাই উইথ এ গ্রেট হোপ, হ্যাঁ, এবং মানে ইন্টিগ্রিটি নিয়ে কাজ করতে হবে এবং
যদি ওই যে নিয়তটা ঠিক থাকে সে ওখানে পৌঁছতে পারবে। বেসিক্যালি নিজের সাবজেক্টটাকে ভালোবাসতে হবে, সব কথা শেষ কথা। ইম্পর্টেন্ট। তো আমার এটাই হচ্ছে ফার্স্ট যে সবার এবং এখন যে সময়, এই সময়টা হচ্ছে যার কমিউনিকেশন স্কিল ভালো থাকবে, কোলাবোরেটিভ স্কিল যার ভালো থাকবে তারা কিন্তু ভালো করবে। এখন আর ওই যে আগের মতো না যে ফার্স্ট বয় ব্রেঞ্চের সামনে বসে থাকলে তাকে সবাই দিয়ে দিবে বলেছে প্রথম নো, ইউ হ্যাভ টু হ্যাভ এ গুড কমিউনিকেশন স্কিল। আপনাকে ট্রান্সলেট করতে হবে। ওই আমাদের বাংলাদেশিদের এটা একটু কম, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কিন্তু সে জানে না কিভাবে এটাকে ট্রান্সলেট করে প্রকাশ করতে হবে, প্রেজেন্ট করতে হবে কিভাবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। সো প্লিজ ডু দ্যাট। ইউ শুড হ্যাভ এ প্রেজেন্টেশন স্কিল। আপনি কি করতেছেন এটা প্রকাশ না করলে কে আসবে? সো দ্যাটস দ্য থিং, ইউ হ্যাভ টু সেল ইউরসেলফ। এটাও দরকার এখন। তো এটাই আমার লাস্ট অ্যাডভাইস। এবং প্রত্যেকের একটা রেসপন্সিবিলিটি আছে। ইউ আর নট, আপনি এখানে এমনিতেই আসেন নাই, প্রত্যেকের একটা রেসপন্সিবিলিটি আছে। সো থিঙ্ক অ্যাবাউট ইট এন্ড অ্যাক্ট অ্যাকর্ডিংলি। সো আবারও আমি বিজ্ঞানী.org কে ধন্যবাদ জানিয়ে আজকে আমাকে ইনভাইটেশনের জন্য ডক্টর মশিউর ভাই সহ আপনাদের পুরো টিমকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।